জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা 16 তারিখ যে গ্রুপ ডির পরীক্ষাটা হয়েছে তার ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট মানে তিনটা শিফটেরই করবো, প্লাস 17 তারিখের ফার্স্ট শিফটের সায়েন্সের যেসব প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে কি, তোমরা যারা পরীক্ষাটা দিয়ে নিয়েছো তারা হচ্ছে নিজের অ্যান্সারগুলো মিলিয়ে নাও। আর যারা পরীক্ষাটা দাওনি বা হয়তো 1 সপ্তাহ 3-4 দিনের মধ্যে পরীক্ষা দিবে, তারা বলতো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো। ঠিক আছে? প্রথমত কি হবে, তোমরা দেখতে পাবে যে কেমন প্রশ্ন আসছে, তারপরে তুমি বুঝতে পারবে কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসছে। প্লাস আমি তোমাকে প্রত্যেকটা কোশ্চেনের ডিটেল একবার ডিসকাশন করে দেবো। ঠিক আছে? মানে তোমার যদি ওই চ্যাপ্টারটা থেকে যে প্রশ্নগুলো আসবে মানে রিভাইজ হয়ে যাবে তোমার। ঠিক আছে? শুনতে থাকবা কি না রিভাইজ হয়ে যাবে। যেগুলো পড়ার ব্যাপার সেগুলো আমি একটা পিডিএফে অলরেডি দিয়ে দিয়েছি, প্লাস এক্সট্রা যেগুলো বলবো সেগুলো শুনতে শুনতে থাকবা, তোমার মাথাতে সেট হয়ে যাবে। ঠিক আছে? আর একদম সেম এই ধরনের প্রশ্ন তুমি দেখতে পাবা, মানে একদম এই না কিন্তু মানে কোশ্চেন দেখবো কি একই প্রশ্ন ভাষা চেঞ্জ করে করে দিচ্ছে। বুঝতে পারলে? তো চলো শুরু করা যাক। দেখো, আজকে প্রথম প্রশ্ন যেটা ছিল 16 তারিখ ফার্স্ট শিফটের। হ্যাঁ, চলো দেখো, বলছে কি নিচের কোনটি একটি ভিন্ন ধর্ম মিশ্রণ নয়। ভিন্ন ধর্মী মিশ্রণ নয় মানে এটা হেটেরোজেনাস নয়, তার মানে কি এটা মানে হোমোজেনাসের কথা বলছে। তো হোমোজেনাস কি বলে, যে এমন মানে মিশ্রণ যেটাকে তুমি তার মধ্যে যে পদার্থগুলো থাকে মিশ্রণের মধ্যে সেগুলোকে তুমি খালি চোখে দেখতে পাবে না। ঠিক আছে? সেটাকে হচ্ছে ভিন্ন ধর্ম মানে হোমোজেনাস মিক্সচার বলে। যেমন কি ধরো, তুমি চিনি আর জলকে যদি গুলে দাও, তাহলে তুমি ওর মধ্যে চিনি জল আছে তুমি দেখতে পাবে না চিনিটাকে, জলকে। বা তুমি যদি লবণ আর জলকে যদি মানে গুলিয়ে দাও, তাহলে কিন্তু তুমি দেখতে পাবে না। এবার তুমি ধরো মানে অ্যালকোহল দিলা, তো অ্যালকোহল দিলা আর প্লাস জল দিয়ে দিলা, তুমি দেখে বুঝতে পারবে না যে তুমি জলকে আর অ্যালকোহলকে আলাদা আলাদাভাবে দেখতে পাবে না, দুটোকে মানে সমানভাবে দেখতে পাবা, তাই না? তো দেখো, তেল আর জলকে যদি তুমি দাও, তেল আর জল কি দুটোই হচ্ছে তুমি দেখতে পাবা, তার মানে এটা অ্যান্সার হবে না। বালি আর লবণকে তুমি দেখতে পাবা। হ্যাঁ, ভিনেগার এবং জল যদি থাকে তুমি এই দুটোকে একসাথে মিশিয়ে দিলে কিন্তু দেখতে পাবা না। মাটিকে তো তোমরা দেখতে পাচ্ছই। তাহলে সঠিক অ্যান্সার কি তোমার ভিনেগার এবং জল। ঠিক আছে? যারা যারা এই অপশনটা মানে করে এসছো একদম ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো, এখানে ওটাই লেখা আছে যে ভিনেগার এবং জল মিশিয়ে একটি সমজাতীয় মিশ্রণ তৈরি করা হয় বা হোমোজেনাস মিক্সচার বলা হয় ওটাকে ইংলিশে। কারণ ভিনেগার হচ্ছে কি অ্যাসিটিক অ্যাসিড যা সম্পূর্ণরূপে জলে দ্রবীভূত এবং মিশ্রণটি সর্বত্র একাই থাকে। আচ্ছা, যদি বলি যে অ্যাসিটিক অ্যাসিড এটা কি হয়, ভিনেগারের মধ্যে ভিনেগারের মধ্যে 3 থেকে 6% তোমার অ্যাসিটিক অ্যাসিড থাকে, বুঝলাম। অ্যাসিটিক অ্যাসিডের যদি সূত্র জিজ্ঞেস করে তাহলে কি হবে, CH3COOH। কেমন? আচ্ছা, যদি বলে অ্যাসিটিক অ্যাসিড তোমার কিসে কাজে লাগে, তুমি বলে দিবা আচার বানানোর জন্য। ঠিক আছে? প্লাস হচ্ছে কোনো কিছু খাদ্য পদার্থ আছে সেটাকে সংরক্ষণের জন্য, প্রিজার্ভ করার জন্য। ঠিক আছে? এই জন্য তোমার অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়। ঠিক আছে? চলো, বুঝতে পারলে তো? নেক্সট কোশ্চেন দেখো। দেখো, এই কোশ্চেনটা কি বলছে, নিচের কোন যন্ত্রটি আর্কিমিডিসের নীতির উপর ভিত্তি করে তৈরি হয়েছে? তাই তো, সাবমেরিন, ল্যাক্টোমিটার, হাইড্রোমিটার না অ্যামমিটার? তো স্বাভাবিক ব্যাপার অ্যামমিটার হবে, তাই না? অ্যামমিটার কিসে চলে? তড়িৎ চুম্বকীয়। ঠিক আছে? তড়িৎ চুম্বকীয় সিদ্ধান্তে, তড়িৎ চুম্বকীয় সিদ্ধান্তে অ্যামমিটার কাজ করে। ঠিক আছে? অ্যামমিটার যদি কি বলি, এটা হচ্ছে বিদ্যুৎকে মাপে, বিদ্যুৎকে মাপে। কেমন? আর হচ্ছে হাইড্রোমিটার কি, এটা হচ্ছে জলের ঘনত্বকে মাপে, জলের ঘনত্বকে মাপে। ল্যাক্টোমিটার কি, দুধের ঘনত্বকে মাপে, দুধের ঘনত্বকে মাপে। ঠিক আছে? সাবমেরিন তো কি, যেটা আর্কিমিডিস সিদ্ধান্তে চলে, যেটা জলের নিচ দিয়ে চলে। সাবমেরিনে যদি বলে কোন দর্পণ ব্যবহার করা হয়, তো বলবো সমতল দর্পণ ব্যবহার করা হয়। কত ডিগ্রি কোণে লাগানো থাকে, বলবো 45 ডিগ্রি কোণে লাগানো থাকে। ঠিক আছে? এই কিছু কিছু টপিক তোমরা পরীক্ষা আসতে পারে। আরেকটা এটা দেখো, এটা কি হাইড্রোমিটার, একটা হয় হাইগ্রোমিটার। ঠিক আছে? হাইগ্রোমিটার এটা কি করে, আপেক্ষিক আর্দ্রতা মাপবে। ঠিক আছে? আপেক্ষিক আপেক্ষিক আর্দ্রতা, আর্দ্রতা। কেমন? এই কিছু পয়েন্ট তোমরা মনে রেখো যদি তোমাদের পরবর্তী শিফটে আসে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, সোডিয়াম এবং ক্লোরিনের বিক্রিয়ার মাধ্যমে সাধারণ লবণ তৈরি হয়, এতে কোন ধরনের বন্ধন পাওয়া যায়? ঠিক আছে? দেখো, সোডিয়াম কি, সোডিয়াম হচ্ছে একটা ধাতু, তাই তো। আর হচ্ছে ক্লোরিন কি, ক্লোরিন একটা অধাতু। তো যখন কোনো ধাতু আর অধাতু মানে যখন বিক্রিয়া করে তখন যে বন্ধন তৈরি হয় সেটাকে আমরা কি বলি, আয়নিক বন্ড। ঠিক আছে? আয়নিক বন্ড। এতে কি হয়, ধাতু হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে। ঠিক আছে? আর অধাতু কি করে, ইলেকট্রন গ্রহণ করে। যে ত্যাগ করে তার প্লাস হয়, যে মানে গ্রহণ করে তারটা মাইনাস হয়। ঠিক আছে? এবার দেখো, যেমন আমি ধরলাম, দেখুন সোডিয়াম মানে সোডিয়াম আছে এনে, এটা কি ধাতু আছে মানে এই কি ইলেকট্রন দেবে। আর দেখো এ কি আছে, Cl ক্লোরিন, এ আছে মাইনাস, এ অধাতু আছে। দেখো এর যদি আমরা ই করি, ইলেকট্রন বিন্যাস করি, তাহলে কি হবে, সোডিয়ামের পরমাণু সংখ্যা কত, 11। এটা কি হবে 2 8 1, তাই তো। আর ক্লোরিনের কত হবে, ক্লোরিন হচ্ছে 17, মানে 2 8 7। এবার দেখো প্রত্যেকটা মানে পরমাণু বা এই তত্ত্ব নিজের অন্তিম কক্ষে কি লাগে, এক মানে স্টেবল থাকতে চায়। মানে 8টা কক্ষ যদি থাকে, যেমন আমরা কি হয় 2 8 8 18
এটাই হয় না কি বলো ওটাকে, ইলেকট্রনিক বিন্যাস। তো সেম প্রত্যেকটা মানে তত্ত্বই কি করে নিজের অন্তিম কক্ষকে স্টেবল করতে চায়। এবার দেখো এই একটা আছে মানে এও স্টেবল নাই আর এও স্টেবল নাই। এবার কি এ যদি নিজে একটা ত্যাগ করলে এ স্টেবল হয়ে যাবে, আর যদি ক্লোরিন যদি একটা গ্রহণ করে নেয় তাহলে ক্লোরিন একটা স্টেবল হয়ে যাবে। তো এ কি করবে, এ হচ্ছে নিজের ইলেকট্রনকে এর মধ্যে দিয়ে দিবে। যেহেতু এই দিয়ে দিল তাহলে কি এই পজিটিভ হয়ে গেল। পজিটিভ কেন হচ্ছে, কারণ এর কাছে বেশি আছে, এই হচ্ছে দাতা, ঠিক আছে, প্রচুর আছে তাই একে দিয়ে দিচ্ছে, সেই জন্য তুমি ধরো এই হচ্ছে পজিটিভ, প্রচুর আছে। আর এই যেহেতু এর কাছে কম আছে এই নিচ্ছে, সেই জন্য একে নেগেটিভ দিয়ে দেখানো হয়, কেমন। তো এই একটা দিয়ে দিল, এটাতে কি বলো, এ হচ্ছে ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে এই আয়নিক বন্ড তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা আয়নিক বন্ড কি হয়, আয়নিক বন্ড হচ্ছে জলের মধ্যে ঘুলে যায়, বুঝলে তো, জলে ঘুলনশীল, ঘুলন, জলে হচ্ছে ঘুলনশীল, কেমন। আর কি বলবে, আর যেমন হচ্ছে কার্বনিক পদার্থ, যেমন তুমি ধরে নাও অ্যালকোহল, ঠিক আছে, তারপর ধরে নাও বেনজিন, তারপর ধরে নাও ইথার, এইসব, তারপর হচ্ছে আর কি বলবো, কার্বন টেট্রাক্লোরাইড, ঠিক আছে, CCl4। এগুলোতে কি হয়, এগুলোতে গুলে না। যেমন আমি তোমাকে আয়ন NaCl কি একটা লবণ, লবণকে তুমি মদের মধ্যে দিয়ে দিবা, দেবা গুলবে না, কিন্তু জলের মধ্যে দিবা দেবে গুলে যাবে। আর কি দেখো, যখন লবণ যখন ধরো কঠিন অবস্থা থাকে মানে সলিড মানে পেজে থাকে, তখন কি ওর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রচালিত মানে মানে প্রবাহিত করা যায়। তার মানে কি যখন আয়নিক বন্ড কঠিন অবস্থায় থাকে, ঠিক আছে, কঠিন অবস্থায় থাকে তখন এটা কি বিদ্যুতের কুচালক হয়, বিদ্যুতের কুচালক, ঠিক আছে। আর কি বললাম, আর যদি মানে জলে ঘুলনশীল হয় মানে তরল অবস্থায় চলে যায়, ঠিক আছে, তরল অবস্থায় চলে তখন কি হয়ে যায়, বিদ্যুতের সূচালক হয়ে যায়। মানে এখন তুমি লবণ জলের মধ্যে যদি বিদ্যুৎ মানে প্রবাহ করো, মানে যদি কারেন্ট থাকে, তো সেখানে তুমি হাত দিলে তোমার ঝটকা তো মারবে, কিন্তু লবণের একটা ধরো প্যাকেট আছে ওর মধ্যে একটা কারেন্টের তার লেগে আছে, তবুও তোমাকে ঝটকা মারবে না, ঠিক আছে। কারণ কি লবণের মধ্যে দিয়ে মানে বিদ্যুৎ কি পাস হতে পারে না আয়নিক বন্ড যখন কঠিন অবস্থায় থাকে, ঠিক আছে। এদের কি হয়, আয়নিক বন্ডনের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক, ঠিক আছে, দুটোই কি হয়, উচ্চ হয়, কেমন। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। তো দেখো সঠিক অ্যান্সার তোমার কি হয়ে গেল, সঠিক অ্যান্সার হলো তোমার আয়নিক বন্ড, অপশন নাম্বার বি। এবার তোমাদের ওখানে যেটা ছিল সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোভালেন্ট বন্ড কি হয়, এটা হচ্ছে ইলেকট্রনের অংশীদারে হয়, মানে দেওয়া নেওয়া, ঠিক আছে, গিভ অ্যান্ড টেক পলিসিতে চলে এরা। আয়নিক বন্ড তো বললাম, মেটালিক বন্ড বলে কিছু হয় না। হাইড্রোজেন বন্ড কি হয়, যখন হাইড্রোজেন, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এইভাবে মনে রাখবো। হাইড্রোজেন যখন ফোনের সাথে অভিক্রিয়া করে তখন হাইড্রোজেন বন্ডের নির্মাণ হয়, ঠিক আছে। হাইড্রোজেন যখন ফোন, F দিয়ে ফ্লোরিন, O দিয়ে অক্সিজেন, N দিয়ে হচ্ছে নাইট্রোজেন, এদের সাথে অভিক্রিয়া করে তখন হাইড্রোজেন বন্ড তৈরি হয়, ঠিক আছে। হাইড্রোজেন বন্ড কি একটা দুর্বল বন্ড, দুর্বল বন্ড, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো কি বলছে, নিচের কোনটি অ্যাসিড এবং ক্ষারের মিশ্রণ, ঠিক আছে। দেখো অ্যাসিড এবং ক্ষার চেনার জন্য তুমি কি মনে রাখবা, অ্যাসিডের মধ্যে H থাকবে, ঠিক আছে, আর হচ্ছে মানে বেসের মধ্যে মানে ক্ষারের মধ্যে OH থাকবে। এই দুটো যদি থাকে তাহলেই সেটা হচ্ছে মানে H যদি থাকে তাহলেই সেটা অ্যাসিড, আর যদি OH থাকে তাহলেই সেটা হচ্ছে বেস। যদি কোনো তত্ত্বের মধ্যে এই দুটোর মধ্যে H যদি না থাকে তাহলে সেটা অ্যাসিড না, কেমন। চলো দেখো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড NaOH, দেখো এর মধ্যে তুমি কোথাও H দেখতে পাচ্ছ, শুধু H, এখানে OH আছে, এখানে OH আছে, তার মানে কি এটা হবে না। দেখো সাইট্রিক অ্যাসিড আর NaOH, সাইট্রিক অ্যাসিডের ফর্মুলা কি, C6H8O7, ঠিক আছে। দেখো এর মধ্যে আমি H দেখতে পাচ্ছি আর NaOH এর মধ্যে OH দেখতে পাচ্ছি, তার মানে কি এটা হয়ে গেল তোমার সঠিক অ্যান্সার। বাকিগুলো দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, এর মধ্যেও দেখো OH আছে, এর মধ্যেও OH আছে, আমার দরকার কি একটা H আর একটা OH, তার মানে কি এটাতেও নেই। দেখো HCl আর H2SO4, দেখো এখানে অ্যাসিড তো আছে, H তো আছে, কিন্তু এখানে OH নেই একসাথে, তার মানে কি এটাও হলো না। বুঝতে পারলে, এইভাবে তোমরা বুঝতে পারবা। আচ্ছা অ্যাসিডের সম্বন্ধে যদি বলি, অ্যাসিড কি, অ্যাসিড হচ্ছে H+ আয়ন দেয়, আর কি দেয়, অ্যাসিড প্রোটন দেয়, তারপর কি করে ইলেকট্রনের লোন পেয়ারকে কি গ্রহণ করে, ঠিক আছে, তারপর কি করে হচ্ছে কি বলবো আর 7 pH মান ধরো এর কি হয় 7-এর থেকে কম হয়, আর কি হয় এটা স্বাদে কেমন হয়, টক হয়, ঠিক আছে। বেস যদি বলি কি হয়, এ কি OH আয়ন দেয়, ঠিক আছে, প্লাস কি এই প্রোটন ত্যাগ করে, এই কি ইলেকট্রন গ্রহণ করছে তো কি করবে, এই ইলেকট্রনের মানে লোন পেয়ারকে ত্যাগ মানে এই গ্রহণ করছে তার মানে এই ত্যাগ করবে, ঠিক আছে। এটা কি হয় 7-এর থেকে বেশি, তো বেস কি হবে 7 মানে 7-এর থেকে কম, তো এটা কি হবে 7-এর থেকে বেশি, এ হচ্ছে 7-এর থেকে কম। এ টক হয়, এ কি এমন হয় তেতো, ঠিক আছে। এটা তোমরা মনে রাখবা, পরীক্ষায় আসতে পারে। এগুলো তো আসতে পারে যে প্রোটন গ্রহণ করে না ত্যাগ করে, তোমার স্টেটমেন্ট হিসাবে দিয়ে দিবে, বলে তো, তারপর দিয়ে বলবে কি বলো নিচের মধ্যে কোনটা তোমার সঠিক। তো এই পয়েন্টগুলো মনে রাখবে, কারণ এই পয়েন্টগুলো না প্রত্যেকটা তোমাদের পরীক্ষাতে এসছে। মানে এই পরীক্ষা এখন গ্রুপ ডির মধ্যে আসেনি, কিন্তু প্রিভিয়াস যেগুলো পরীক্ষা হয়েছে যেমন ALP, তারপর JEE, এগুলোতে তোমার প্রশ্ন এই সব থেকে এসছে, বুঝলো তো। তো চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি উদ্ভিদের কোন
গঠন তাদের জলের উপর ভাসতে সাহায্য করে। জাইলেম, ফ্লোয়েম, অ্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা। দেখো সঠিক অ্যান্সার হচ্ছে তোমার অ্যারেনকাইমা, ঠিক আছে। অ্যারেনকাইমা যদি বলে এটা কি, এটা হচ্ছে প্যারেনকাইমারই একটা ভাগ, বুঝলে তো। প্যারেনকাইমারই একটা ভাগ হচ্ছে অ্যারেনকাইমা। এটাকে কি বলে, এর মধ্যে না অনেক বড় বড় ফাঁকা স্থান থাকে, ঠিক আছে। বড় বড় ফাঁকা স্থান থাকার কারণে কি হয়, এটা হচ্ছে সেই উদ্ভিদটা কি মানে ওয়েট যেটা থাকে সেটা কমিয়ে দেয়, মানে ভর কমিয়ে দেয়। এবার ভর কমিয়ে দেওয়ার কারণে কি হয়, সেটা জলের মধ্যে ভাসতে থাকে। যেমন তুমি দেখো না, ধরো কোনো একটা কঠিন মানে যেমন পাথর ধরো একটা জলের মধ্যে ডুবে যাবে, কিন্তু একটা নৌকা দেখো জলের মধ্যে ভেসে থাকছে, কারণ কি এর মধ্যে এরিয়াটা বেরিয়ে যাচ্ছে। আর এটা সেম এরানকাইমার কাজ হচ্ছে কি, যে ওর যেমন তুমি এক্সাম্পল যদি ধরে নাও, কচুরি পানা যদি তোমরা দেখে হবা, কচুরি পানা দেখবা নিচেরটা কিন্তু এরকম থাকে না, গোল ভাবে থাকে, এরকম বড়, এর মধ্যে অনেক ফাঁকা ফাঁকা স্পঞ্জের মতো থাকে, ঠিক আছে। তার কারণে এই হচ্ছে উদ্ভিদটাকে ফ্লোটিং অবস্থায় রাখতে সাহায্য করে। তাহলে এর মানে অ্যান্সার একটা ধরো কি হয়ে যাবে, এক্সাম্পল কচুরি পানা, অথবা পদ্ম দেখে নিবা, পদ্ম সেম, তাই না। আর দেখো জাইলেম তো বললাম, জ দিয়ে জাইলেম, জ দিয়ে জল, কি করে জল পরিবহন করে, মানে জলকে নিচ থেকে উপরে করে। এর যদি মানে দিক দিক জিজ্ঞেস করে, জাইলেমের মানে সঞ্চরণ কোন দিকে, তো বলবো নিচ থেকে উপরের দিকে। ফ্লোয়েম কি হয়, এই সব দিকে হয়। ফ্লোয়েম কি হয়, খাবারকে এদিক থেকে ওদিক দিকে মানে যাতায়াত করে। স্ক্যালেন কাইমা কি হয়, এটার মধ্যে লিগনিন থাকে, লিগনিন থাকে, কেমন। আর কি হয়, লিগনিন থাকার কারণে এটা হচ্ছে মানে কোনো উদ্ভিদকে কঠোরতা প্রদান করে, শক্ত করে। যেমন তুমি বেল দেখে নাও, বেলের উপরের খোল দেখবা শক্ত, নারকেলের ছোবড়া এগুলো হচ্ছে শক্ত, কারণ কি এর মধ্যে লিগনিন থাকে, বুঝলো তো। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কি বলছে, লিগামেন্টে কোন ধরনের জয়েন্ট পাওয়া যায়। দেখো কি বলছে, লিগামেন্টে কোন ধরনের জয়েন্ট পাওয়া যায়। লিগামেন্টে হচ্ছে তোমার সাইনোভিয়াল জয়েন্ট পাওয়া যায়, ঠিক আছে। সাইনোভিয়াল জয়েন্ট বলো। আচ্ছা লিগামেন্টের কাজ কি, লিগামেন্ট হচ্ছে হাড়কে হাড়ের সাথে যুক্ত করে, হাড়কে হাড়ের সাথে যুক্ত করে, ঠিক আছে। লিগামেন্ট কি করে, হাড়কে হাড়ের সাথে যুক্ত করে। এই হাড়কে হাড়ের সাথে যুক্ত, ধর এই একটা হাড়, এই একটা হাড় আছে, ঠিক আছে। এর মাঝখানে যে লিগামেন্ট আছে, এর মধ্যে একটা ফ্লুইড পাওয়া যায়, যে ফ্লুইডটাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড, ঠিক আছে। যেহেতু সাইনোভিয়াল ফ্লুইড এখানে পাওয়া যায়, সেই জন্য এটাকে সাইনোভিয়াল জয়েন্ট নামেও জানা যায়। সাইনোভিয়াল ফ্লুইড কি করে, তোমার এই যে মানে এইখানে একটা হাড়, এখানে একটা হাড় আছে, তো এর মাঝখানে আছে। এবার কি এর কারণে কি দুটো হাড়ের মধ্যে তখন ঘর্ষণ হচ্ছে না, তার মানে কি এই ঘর্ষণ কম করছে, ঘর্ষণ কি করছে, কম করছে। ঘর্ষণ কম করার কারণে কি হচ্ছে, আমাদের ধরো হাতের যে আমরা ভাঁজ করি কুনুই, ওই জায়গাটা ওইখানেও লিগামেন্ট আছে। তার মানে কি আমরা হাতকে নড়াচড়া করতে পারি, খুব সহজভাবে নড়াচড়া করতে পারি, তাই না। সেই জন্য এই সাইনোভিয়াল ফ্লুইডটা এখানে দরকার পড়ে, বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, লবঙ্গ ও তেল এবং ক্ষারকের সাথে লবঙ্গ, তেল, অ্যাসিড ও ক্ষারকের সাথে কিভাবে আচরণ করে। গ্যাসের রং পরিবর্তন হয়ে যায় না, তরলের রঙে পরিবর্তন হয়ে যায় না, তেলের ফোঁটার মধ্যে পার্থক্য আছে না, গন্ধের পরিবর্তন, হ্যাঁ। এটা হচ্ছে কি অল ফ্যাক্টরি নবের কাজ করে, ঠিক আছে। লবঙ্গ, তেল, এটা ছাড়া যদি আর কিছু বলে তুমি মনে রাখবা পেঁয়াজ, ঠিক আছে। পেঁয়াজও সেম কাজ করে। তারপরে তুমি মনে রাখবা ভ্যানিলা অ্যাসিস, ভ্যানিলা অ্যাসিস, ঠিক আছে। এগুলো হচ্ছে কি লবঙ্গ, অ্যাসিড ক্ষারের সাথে মানে অ্যাসিড আর ক্ষারের সাথে গন্ধ পরিবর্তনের মানে ই করে পরিমাণে আচরণ করে। এটা হচ্ছে কি একটা বলতে পারো তুমি প্রাকৃতিক তো মানে অ্যাসিড আর ক্ষার সূচক, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, নিচের কোনটিতে পর্দা ঝিল্লি নেই, পর্দা বা ঝিল্লি নেই। ঝিল্লি কাকে বলে, ঝিল্লি হচ্ছে মেমব্রেন, ভালো ইংরেজি থেকে কি বলে মেমব্রেন, ঠিক আছে, মেমব্রেন। আচ্ছা যদি বলে এটা কোথায় থাকে জানো, এটা উদ্ভিদ আর প্রাণী দুটোতেই থাকে, কেমন, উদ্ভিদ প্লাস প্রাণী দুটোতেই থাকে। আচ্ছা এটা কেমন হয়, এটা হচ্ছে অর্ধ পারাগম্য হয়, অর্ধ পারগম্য হয়, পারগম্য হয়, ঠিক আছে। অর্ধ পারগম্য হয় মানে কি এ হচ্ছে কি কোষের ভেতর থেকে বাইরে যাওয়া যেসব পদার্থ থাকে সেগুলোকে মানে কি বলবো সিলেক্ট করে, যেগুলো দরকার সেগুলোকে রেখে নেয়, আর যেগুলোকে দরকার নেই সেগুলো বাইরে বের করে দেয়, এই জন্য এটাকে বলে অর্ধ পারগম্য বলা হয়, কেমন। আচ্ছা যদি বলে মেমব্রানের উপরের পরত, মেমব্রান তিনটা পরত দিয়ে তৈরি হয়, ঠিক আছে। উপরের পরত আর নিচের পরত এই দুটো কি প্রোটিন দিয়ে তৈরি হয়, প্রোটিন দিয়ে তৈরি হয়। আর মাঝখানের যে পরত সেটা হচ্ছে ফসফোলিপিড দিয়ে থাকে, কি দিয়ে, ফসফোলিপিড। পরীক্ষাতে তোমাদের না শুধু লিপিড দিয়ে দেয়, মানে দেখবা তোমাদের হয়তো প্রথম দিকের পরীক্ষা যখন ছিল, এই 27-28 তারিখে পরীক্ষা হয়েছিল, তখন তোমাদের এই প্রশ্নটা এসেছিল যে মানে মেমব্রেনের মানে কি দিয়ে তৈরি হয়, তো লিপিড তোমাদের একটা অপশনে ছিল, কেমন। আচ্ছা মেমব্রেনের মধ্যেই বলে তো প্রোটোপ্লাজম থাকে, কি থাকে, প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম যদি বলে, প্রোটোপ্লাজমের খোঁজ কে করেছিল যদি বলে, তোমরা মনে রাখবা পুরকিনজে, কে ছিল, পুরকিনজে, কেমন। আর প্রোটোপ্লাজমকে জীবনের ভৌতিক আধার বলে কে ব্যক্ত করেছিল, এটা হচ্ছে হ্যাক্সলে, হ্যাক্সলে নামে একজন বিজ্ঞানী ছিল, যে হচ্ছে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌতিক আধার বলে মানে উপাধি দিয়েছিল ওকে, ঠিক আছে। ক্রোমোপ্লাস্ট যদি বলে, তবে ক্রোমোপ্লাস্ট কি হবে, দেখো ক্রোমোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদের রং প্রদান করে, ঠিক আছে, রং প্রদান করে ক্রোমোপ্লাস্ট। ভ্যাকিউল কি করে, ভ্যাকিউল হচ্ছে একটা, এটা শুধু উদ্ভিদের মধ্যেই পাওয়া যায়, ক্রোমোপ্লাস্ট শুধু উদ্ভিদের মধ্যেই পাওয়া যায়, ঠিক আছে। আর এটা মানে ভ্যাকিউলের উপরে একটা পরত থাকে, ঠিক আছে, ওই পরতটা কি করে, ওই পরতটা টোনোপ্লাস্ট বলা হয়, টোনোপ্লাস্ট,
ঠিক আছে, টোনোপ্লাস্ট। যদি জিজ্ঞাসা করে ভ্যাকিউল কাদের মধ্যে পাওয়া যায়, উদ্ভিদে পাওয়া যায়। উদ্ভিদের সব থেকে বড় কোষ অঙ্গকে ভ্যাকিউল। কোষের যদি পরে ভ্যাকুয়েলের উপরের যে পরত থাকে সেটার নাম কি, সেটা হচ্ছে টোনোপ্লাস্ট। কেমন? লিউকোপ্লাস্ট যদি জিজ্ঞাসা করে লিউকোপ্লাস্ট কি হয়, লিউকোপ্লাস্ট কি হয় মানে উদ্ভিদ যে মানে কি বলে ওটাকে, ক্লোরোপ্লাস্টের মাধ্যমে যে খাদ্যটা তৈরি করছে সেই খাদ্যটাকে সংগ্রহ করার কাজ করে কে, লিউকোপ্লাস্ট। ঠিক আছে, এটা মনে রাখবা, এটা রংহীন হয়, মানে এর কোনো রং হয় না, রংহীন হয়। ঠিক আছে। আর যদি জিজ্ঞেস করে এই হচ্ছে নিজের খাদ্য কোথায় রাখে বলতো, মানে এমন মানে জায়গাতে নিজের খাদ্য রাখে যেখানে সূর্যের আলো পৌঁছায় না। ঠিক আছে, সূর্যের আলো, যেমন এটা কোথায় হতে পারে, মাটির নিচে, যেমন কি শিকড়েই রাখতে পারে নিজের খাদ্য। প্লাস হচ্ছে যেমন যেসব মানে বলে না ভূমিগত ওই কি বলে ওটা কাণ্ড, যেমন হচ্ছে আমাদের গাজর, ঠিক আছে, তারপর ধরে নাও তোমার আদা, ঠিক আছে, এইসব হচ্ছে কি ভূমিগত কাণ্ড, এদের মধ্যে নিজের খাদ্য। প্লাস ফলের মধ্যেও এই নিজের খাদ্যকে গ্রহণ করে রাখে। ঠিক আছে। আচ্ছা, যদি জিজ্ঞেস করে যে খাদ্যকে কি রূপে নিজেকে মানে কি রূপে সঞ্চয় করে, তো তোমরা মনে রাখবা স্টার্চ রূপে সঞ্চয় করে। ঠিক আছে, স্টার্চ রূপে সঞ্চয় করে রাখে। তার এটা কি হবে, নিচের কোনটিতে পর্দা নেই, এই তিনটিতেই পর্দা আছে। ঠিক আছে, পর্দা নেই শুধু রাইবোজোমে। রাইবোজোমের সম্বন্ধে কি বলেছিলাম, এটা হচ্ছে কি, রাইবোজোম হচ্ছে সব থেকে ছোট কোষ অঙ্গ, সব থেকে ছোট। ঠিক আছে, রাইবোজোমকে কি বলা হয়, রাইবোজোম প্রোটিন সংশ্লেষণ করে, এই জন্য একে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। আর কি বলে, রাইবোজোমে যদি কেমন ধরনের প্রোটিন তৈরি করে, দুই রকম, একটা হচ্ছে 70S আর একটা হচ্ছে 80S। কেমন, 70S কার জন্য, এটা হচ্ছে ভাইরাসের জন্য। ঠিক আছে, আর 80 মানে 70S তুমি মনে রাখো প্রোক্যারিওটিক জীবের জন্য। ঠিক আছে, আর 80S হচ্ছে ইউক্যারিওটিক জীবের জন্য। ঠিক আছে, এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখো, প্রত্যেকটা যতগুলো পয়েন্ট বললাম প্রত্যেকটা তোমার প্রিভিয়াস ইয়ারের পয়েন্ট আছে। ঠিক আছে, যে কোনো তুমি এই এখন যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো তো হয়তো আসার তো প্রবল সম্ভাবনা, প্লাস যেগুলো পিছনে পরীক্ষা হয়েছে প্রত্যেকটা থেকে মানে এই পয়েন্টগুলোই তোমাদের পরীক্ষাতে এসেছে। কেমন, তো তোমরা এই পয়েন্টগুলো ভালো করে তোমরা করে রাখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। দেখো কি বলছে, প্রতিধ্বনি সম্পর্কে কোন বিবৃতিটি ভুল। ঠিক আছে, তুমি আগে প্রতিধ্বনি সম্বন্ধে কিছু পয়েন্ট জেনে নাও, তাহলে তুমি দেখো অটোমেটিক তুমি প্রশ্নটা করতে পারবা। দেখো প্রতিধ্বনি কি হচ্ছে, যখন কোনো পৃষ্ঠ, এখানে একটা পৃষ্ঠ, এটা একটা পৃষ্ঠ, ঠিক আছে, যখন কোনো মানে পৃষ্ঠে থেকে মানে শব্দ ধাক্কা খেয়ে আবার রিটার্ন চলে আসে, সেটাকে কি বলা হয়, প্রতিধ্বনি বলা হয়। ঠিক আছে, এইটা তাহলে দেখো কোনো মানে মাধ্যম থেকে যদি কোনো জিনিস ফিরে চলে আসে সেটাকে আমরা কি বলি, প্রতিফলন। তার মানে কি প্রতিধ্বনি কি প্রতিফলনেরই একটা রূপ, তাই না? এই প্রতিফলনের মাধ্যমে মানে এই প্রতিধ্বনির মাধ্যমে কি হয় কি, বাদুড় যে আছে সে নিজের রাস্তা তৈরি করে, ডলফিন নিজের রাস্তা তৈরি করে। তারপর সোনার যে আছে, সোনার দিয়ে যখন মানে যেটা জানো তো, SONAR, সোনার কি হয়, সাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্কিং। ঠিক আছে, এটা কি হয়, সোনার কি হয়, জলের মধ্যে দিয়ে না এরকম তরঙ্গ করে, যেহেতু মেনলি সোনারের কাজ হচ্ছে জাহাজের মানে জাহাজ খোঁজা, মানে জলের নিচে কোনো জিনিসকে খোঁজা হচ্ছে সোনারের কাজ। এই কোশ্চেনটা তোমার এসছে সোনারের ফুল ফর্ম মনে রাখো, সাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্কিং। ঠিক আছে, তো সোনার কি করে, ভিতরে জলের নিচে কোনো তরঙ্গ পাঠাচ্ছে, তো এরকম তরঙ্গ পাঠাচ্ছে, এবার ধরো এখানে একটা মানে কি বলবো রেজিস্ট্যান্স আছে, কোনো প্রতিরোধ আছে। এবার কি যখন এখানে যখন তরঙ্গটা যাবে কি আবার রিফ্লেক্ট হয়ে চলে যাবে উপরে, তাই না? যখন রিফ্লেক্ট হয়ে উপরে যাবে তখন উপরে থাকা জাহাজ বুঝতে পারবে যে হ্যাঁ নিচে কিছু আছে, সেখানে তারা ছানবিন করবে। তো কি হলো, মেনলি প্রতিফলন সিদ্ধান্তে এটা কাজ করলো। আর এই সোনার কিসের সিদ্ধান্তে কাজ করছে, এটাও প্রতিধ্বনি সিদ্ধান্তেই কাজ করছে। ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন পরীক্ষাতে তোমার জিজ্ঞাসা করে যে এই প্রতিধ্বনি হওয়ার জন্য মিনিমাম ডিস্টেন্স কত হওয়া উচিত, তো তোমরা মনে রাখবা 16.6 মিটার। ঠিক আছে, মিনিমাম ডিস্টেন্স, রাউন্ড ফিগারে 17 মিটার মিনিমাম ডিস্টেন্স তোমার, 16 মিটার, 16.6 মিটার হতেই হবে, এর থেকে কম হয়ে গেলে তুমি প্রতিধ্বনি শুনতে পাওয়া যায় না। কেমন, তো চলো এবার দেখো কি কি দিয়েছে তোমাকে অপশনে। দেখো বলছে এটি প্রতিধ্বনি সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি ভুল, এটি শব্দ স্পষ্ট করে তোলে। ঠিক আছে, দ্বিতীয় জিজ্ঞাসা করছে শব্দের বারবার প্রতিফলনকে প্রতিধ্বনি বলা হয়, অবশ্যই এটা এখনই বললাম, বলা হয়। এটি এটি বড় হলো এবং শক্ত দেওয়া, আচ্ছা এটি বড় হল এবং শক্ত দেওয়ালে সংগঠিত হয়, অবশ্যই এখান থেকে এখানে যদি থাকে এটা বড় হলও বলতে পারো বা এটা শক্ত দেওয়ালে বলতে পারো, তার মানে এটাও ঠিক। বলছি এটি শব্দের গুণমান ফ্রিকোয়েন্সি বিকৃত করে, অবশ্যই এখান থেকে তুমি ধরো একটা মানে শব্দ গেল আবার ফিরে এলো, তো কি আছে এখানে শব্দের যে ফ্রিকোয়েন্সি আছে, মানে তুমি বলার পর যতটা তুমি ভালো শুনতে পারবা, ফিরে যখন আসে তখন দেখবা অতটা ভালো শব্দ শুনতে পাও না, মানে শব্দটাকে ক্লিয়ার করে না, তাই না? তার মানে এটি শব্দের গুণমানকে বিকৃতি করে, অবশ্যই করে, শব্দ ক্লিয়ার করছে না। তার মানে তোমার সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, তখন উপরে দেওয়া আছে। সঠিক অ্যান্সার হচ্ছে তোমার এটি শব্দকে স্পষ্ট করে তোলে, একদমই না, এটা শব্দকে স্পষ্ট করে তোলে না। তুমি যখন যে আওয়াজটা শুনতে পাবা রিটার্নে, সেই আওয়াজটা তোমার মানে বলা আওয়াজের থেকে কিন্তু ক্লিয়ার হবে না, কম শুনতে পাবে, একটু আবঝা লাগবে, তাই না? তো বুঝতে পারলে তো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো কি বলছে, কোনো বস্তুর বেগ দ্বিগুণ করা হলো তাহলে তার গতিশক্তি কত গুণ বৃদ্ধি পাবে, ফিজিক্সের নিউমেরিক্যাল। প্রথমে তাহলে কি ছিল, আমার গতিশক্তির ফর্মুলা কি, হাফ mv², এটাকে আমরা কি বলি, কাইনেটিক এনার্জি বলি ইংরেজিতে। এবার কি বলছে, কোনো বস্তুর বেগকে দ্বিগুণ করা হলো, তাহলে আমি দেখলাম হাফ এম, বেগকে দ্বিগুণ করা হলো মানে কি 2v করে দেওয়া হলো, আর ভি এর কি স্কোয়ার হয়ে যায়, তাহলে এটা কি দাঁড়ালো, দেখো হাফ m 2v করলে কি হয় 4v²। তো এটাকে আমরা লিখতে পারি 4 ½ mv² লিখতে পারি। এই ½ mv² আর ½ mv², এটাকে mv জায়গায় আমরা কেই লিখতে পারি, তার মানে কি হলো 4k
তাই না? তাহলে কত গুণ বৃদ্ধি করছে? প্রথমে ছিল কি কেই, কে মানে কাইনেটিক এনার্জি সমান সমান কি হাফ, পরবর্তীতে কি হলো 4 গুণ মানে 4 কেই হয়ে গেল। তাহলে কি হলো, কত গুণ বৃদ্ধি পেলো? 4 গুণ বৃদ্ধি পেলো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি অবতল দর্পণে বক্রতা কেন্দ্র কোথায় অবস্থিত? দেখো একটা অবতল, এটা একটা অবতল দর্পণ, এটা হচ্ছে তার ধ্রুব মানে সমান্তর রেখা। দেখো এই এই জায়গাটাকে কি বলে? এটাকে বলা হয় পোল মানে ধ্রুব। পোলের পরে এই জায়গাটা কি বলা হয়? ফোকাস। এখানে কি থাকে? সেন্টার অফ কার্ভেচার। আর এখানে কি থাকে? ইনফিনিটি হয়ে গেল এটা। এবার দেখো ফোকাস কোথায় থাকছে? পোল থেকে এই যে এই দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা কি বলতে পারি? দেখো সি সমান সমান কি হয়, সরি সি বলছি, ফোকাস সমান সমান কি হয়? সি বাই টু, এটা আমরা প্রত্যেকে জানি। তাহলে মানে সি কত হবে? 2f। তার মানে এই সি যদি বলে বক্রতা কেন্দ্র কত দূর কোথায় আছে, তার মানে কি পোল থেকে 2f দূরত্বে আছে, তাই না? সি সমান সমান এই সি এর জায়গায় আমরা 2f লিখতে পারি। তাহলে পোল থেকে আমরা 2f দূরে আছে। দেখো এবার কি বলছে, আর এটা কোথায়? আয়নার এটা হচ্ছে পিছন, এটা হচ্ছে সামনে। দেখো প্রথমটা মিলে গেল, আয়নার সামনে, খুঁটি থেকে 2f দূরত্বে। এটাকে খুঁটি ধরে যদি ধরে নিই তো খুঁটি থেকে 2f দূরত্বে হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো অভিক্রিয়াশীলতা থেকে আবার একটা প্রশ্ন এসছে, কি বলছে? পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক এই ধাতুগুলিকে অভিক্রিয়াশীলতা মানে প্রতিক্রিয়াশীলতা সিরিজের সঠিক ক্রমে সাজাও। দেখো আমি তোমাকে প্রতিক্রিয়াশীল বলেছিলাম কি কি হয়। পটাশিয়াম, ঠিক আছে, তারপরে কি হয়? সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে জিঙ্ক, তারপর হচ্ছে লোহা, তারপরে হচ্ছে লেড, তারপরে হচ্ছে কি হাইড্রোজেন, কপার, তারপরে সিলভার, সোনা, তারপরে হচ্ছে প্ল্যাটিনাম। ঠিক আছে, এর মধ্যেও অনেক, এর মাঝখানে অনেকগুলো আছে, কিন্তু মেনলি প্রশ্ন তোমার এখান থেকে আছে। বাকি যেগুলো আছে সেগুলো 11-12 জন্য, ঠিক আছে, ওইটা আমাদের সিলেবাসের বাইরে আছে। তো দেখো আমি তোমাকে মনে করেছিলাম যে কিভাবে তোমরা অভিক্রিয়াশীলতা এটাকে মনে রাখবা। আর দেখো প্রত্যেক দিন একটা থেকে দুটো কোশ্চেন আসছে, তাই না? তো দেখো কি বলেছিলাম, দেখো কনকা মাঙ্গে अलजिन ফের लेड है कॉपर सिल्वर सोना प्लेटिनम, कॉपर सिल्वर सोना प्लेटिनम, कनका मांगे अलजिन फिर लेड है কপার সিলভার সোনা প্ল্যাটিনাম। এবার দেখো সাজাও, সবার প্রথমে কি আসবে? পটাশিয়াম আসবে, মানে অভিক্রিয়াশীলতা মানে সবার প্রথমে আমার কি চলে আসছে? পটাশিয়াম। তারপরে কি আসবে আমার এখানকার অনুযায়ী? ম্যাগনেসিয়াম। তারপরে কি আসবে এটার অনুযায়ী? অ্যালুমিনিয়াম। তারপরে কি আসবে? জিঙ্ক। ঠিক আছে, এবার এটা তোমার যে অপশানে আছে সেটা তুমি করে নাও। দেখো প্রথমে জিঙ্ক আছে বাদ, প্রথমে পটাশিয়াম আছে, ঠিক আছে, ম্যাগনেসিয়াম আছে, ঠিক আছে, অ্যালুমিনিয়াম আছে, ঠিক আছে, জিঙ্ক আছে, ঠিক আছে, চলো দেখো এটাও মিলে গেল। তারপরে সবটা ভুল। ঠিক আছে, দেখো এটাও কিন্তু অনেকটা সেম সেম লাগছে। তো ভুল করে তুমি তো এটা না মেরে দিয়ে আসো, ভালো করে চেক করে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। দেখো নিচের কোনটি সবচেয়ে প্রতিক্রিয়াশীল ধাতু? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। সব থেকে কোনটা বলেছিলাম? পটাশিয়াম। দেখলো তো কটা কোশ্চেন এলো শুধু, এটা ফার্স্ট শিফট, এখনো 4টা শিফট বাকি আছে। দেখলে তো দুটো কোশ্চেন এখানে আজকে এসছে। তো কি বললাম, প্রতিদিন তোমার অভিক্রিয়াশীলতা থেকে প্রশ্ন আসছে। আর তুমি ওই যেটা আমি তোমাকে শিখালাম ওটা তো মাথায় গেঁথে নাও, ফ্রিতে 2 নাম্বার তোমাকে দিয়ে যাবে। ঠিক আছে, চলো আচ্ছা ম্যাগনেসিয়াম যদি বলি এর সংকেত কি হয়? এমজি হয়। যদি এর পরমাণু ক্রমাঙ্ক জিজ্ঞেস করে কত? 12। ক্যালসিয়ামের কত হয়? ক্যালসিয়ামের 19। ঠিক আছে, না ক্যালসিয়ামের 19 হয় না, ক্যালসিয়ামের হয় 20, পটাশিয়ামের হয় 19, সোডিয়ামের হয় 11। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি ওজোন স্তর কোন ক্ষতিকারক বিকিরণকে পৃথিবীকে রক্ষা করে? ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার হচ্ছে আলট্রাভায়োলেট। এটা হচ্ছে আলট্রাভায়োলেট, এটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, দেখো আলট্রাভায়োলেট থেকে যদি জিজ্ঞেস করে আলট্রাভায়োলেট কে তৈরি করেছিল বলতো? রিটার নামের একটা বিজ্ঞানী আলট্রাভায়োলেট তৈরি করেছিল। ঠিক আছে, এ কি করে, এত ডেঞ্জার, এই জেনেটিক্স ইনফরমেশনকে কি করে? নষ্ট করে দেয়। ঠিক আছে, জেনেটিক ইনফরমেশন নষ্ট করে দেয়, তার কারণে কি হয়? স্কিন ক্যান্সার হয়। ঠিক আছে, স্কিন ক্যান্সার হয়, তারপর কি হচ্ছে আমাদের চোখ খারাপ হয়ে যায়, তারপরে হচ্ছে কি বলবো মানে ক্যান্সার টাইপের হয়, বুঝলো তো, মেনলি আর কি। আচ্ছা ওয়াটার পিউরিফায়ারে ইউভি ইকে লাগানো হয়, বুঝলো তো, ইউভি রেকে মানে অতিবেগুনি রশ্মিকে ওয়াটার পিউরিফায়ার লাগা হয়। প্লাস ধরো অলেখা মানে কি বলবো অদৃশ্য লেখালেখি, নকল দস্তাবেজ এইসবকেও দেখার জন্য অতিবেগুনি রশ্মির প্রকাশনী করা হয়। এবার দেখো ইনফ্রারেড, ইনফ্রারেডের কে করেছিল? হার্সেল নামের একটা বিজ্ঞানী ইনফ্রারেডের খোঁজ করেছিল। ঠিক আছে, ইনফ্রারেড আমরা ফটোগ্রাফিতে ব্যবহার করি। ফটোগ্রাফিতে কেন ব্যবহার করি? এটা না খারাপ, যতই খারাপ আবহাওয়া থাক সেখানকার মানে একদম সঠিক ফটো তুলে নেয়। এই জন্য এটাকে কোথায়? সিসিটিভিতে লাগানো হয়। ঠিক আছে, আমাদের রিমোটে লাগানো হয়, তারপর মোবাইল টাওয়ারে লাগানো হয়। ঠিক আছে, ইনফ্রারেড। আচ্ছা মাইক্রোওয়েভ যদি বলি, মাইক্রোওয়েভ কে তৈরি করেছিলেন? মানে মাইক্রোওয়েভ বিকিরণ, এটা হচ্ছে হেনরি হার্টজ তৈরি করেছিল, হেনরি হার্টজ।
এই প্রশ্নটা পরীক্ষাতে অনেকবার এসেছে, ঠিক আছে, এটা মনে রাখবা, পরীক্ষাতে আসতেই পারে। হেনরি হার্টজ এটা তৈরি করেছিল। মাইক্রোওয়েভ বিকিরণ কিসে কাজে লাগে? ধরো স্পিডোমিটার, তারপর তুমি ধরে নাও সেট টপ বক্স, তারপরে ধরে নাও তোমার মাইক্রোওয়েভ, ঠিক আছে, মাইক্রোওয়েভ যেটা রান্না করি সেখানেও এই মাইক্রোওয়েভ বিকিরণ লাগে। আচ্ছা, মাইক্রোওয়েভ বিকিরণে বলো তো কোন ধাতুর হচ্ছে মানে কি বলবো, যে বাসনপত্র ইউজ করা হয়, সেটা মনে রাখবা, বড়ি সিলিকেট। এই বছরই জেইসের কোশ্চেন এটা, কি বলে, জেইর কোশ্চেন এটা, আরআরবি জেই, বড়ি সিলিকেট, ঠিক আছে। আচ্ছা, গামা কিরণে যদি বলি, এটা হচ্ছে সব থেকে ডেঞ্জার, সব থেকে শক্তি বেশি এর, ভেদন ক্ষমতা সব থেকে বেশি এর, ঠিক আছে। এটা কি একদম হাড় পর্যন্ত পৌঁছে যায়, ঠিক আছে, এমন। তো কি বলবো, গামা কিরণ যদি আমি বলি, এর কে করেছে? হেনরি ব্যাকুরাল, মনে রাখবো, হেনরি ব্যাকুরাল, ঠিক আছে। আচ্ছা, গামা কিরণ কি? এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ বিকিরণ, ঠিক আছে, রেডিও অ্যাক্টিভ পদার্থ থেকে গামা কিরণের তৈরি হয়, মানে এটা একদম শরীরের ভেতর অব্দি চলে যায়, ঠিক আছে, হাড় ফুটা করে দেয়, এরকম একটা ব্যাপার। এই জন্য কি হয়, একে ক্যান্সারের উপচার মানে ট্রিটমেন্টের জন্য গামা কিরণ ব্যবহার করা হয়, ঠিক আছে, ক্যান্সারের ট্রিটমেন্ট। প্লাস ধরো কোনো গোডাউন আছে, ঠিক আছে, অনেক বড় গোডাউন আছে, এবার ওর গোডাউনের ভিতরে প্রচুর মানে আনাজপত্র রাখা আছে, ধরো চাল ডাল, এবার এখানে তো পোকামাকড় লেগে যেতে পারে, এবার ধরো বিশাল বড় যদি থাকে, ওখানে কে গিয়ে প্রতিদিন চেক করবে? তখন এই গামা কিরণের রেসকে ভিতর দিয়ে পাস করানো হয়, ঠিক আছে। গামা কিরণ কি করে, যে পোকামাকড় আছে শেষ, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার তোমার এটা কি হবে? অতিবেগুনি রশ্মি। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো, এই নিউমেরিক্যালটা আজকে তোমাদের পরীক্ষাতে এসেছিল, মানে 16 তারিখে এসেছিল আর কি। বলছে সমান্তরালভাবে সংযুক্ত দুটি রোধের মোট রোধ 5 ওহম। যদি একটি রোধ অপসারণ করা হয় তাহলে মোট রোধ 10 ওহম হয়ে যায়। তাহলে প্রথম রোধের মান কত? তোমাকে জিজ্ঞেস করেছে এটাই যে 1/r টোটাল আছে প্লাস 1/r টোটাল সমান সমান 1/r1 প্লাস 1/r2, ঠিক আছে। জিজ্ঞেস করছে সংযুক্ত রোধ হচ্ছে 5, মানে 1/5 সমান সমান, বলছে একটি রোধকে অপসারণ করা হয় তাহলে মোট রোধ 10 ওহম হয়ে যায়। প্রথম রোধের মান জিজ্ঞেস করেছে, মানে 1/r1 এর মান জিজ্ঞেস করেছে, 1/r2 আমাকে দেওয়া আছে 10। এবার এটা যদি এইদিকে চলে আসে তাহলে কি হবে? 1/5 মাইনাস 1/10, তাই তো। 10 দেখো, এটা যদি আমি কি করি, 10 নিচে চলে এলো, উপরে চলে এলো 2 মাইনাস 1 সমান সমান 1/10, কেটে গেলে কি হবে? 10। তাহলে এটা দেখো 1/r টোটাল যদি 10 হয়, 1/10 হয়, তা আর টোটালের মান কত? 10। অপশন নম্বর বি, কেমন? তো এইরকম প্যারালাল সিরিজের অঙ্ক, তারপর কি বলবো, শ্রেণীক্রমের যেগুলো মানে শ্রেণী সমবায়ের যে প্রশ্নগুলো, সেগুলো তোমাদের পরীক্ষাতে আসছে। তো এই ইউনিমেরিক্যালগুলো ভালো করে তোমরা ফর্মুলাগুলো মুখস্থ করে নিও। যদি জিজ্ঞেস করে তোমাকে যে শ্রেণীক্রম যেটা আছে সেটার ফর্মুলা যদি জিজ্ঞেস করে, কি বলো, আর টোটাল সমান সমান সবটার যোগ করে দেবো, যতগুলো আর দেওয়া থাকবে না, মানে যতগুলো রোধ দেওয়া থাকবে সবটাকে যোগ করে দিবা, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো, এই নিউমেরিক্যাল একটা এসেছিল, প্রতিদিন দেখো এই প্রশ্নটা আসছে। বলছে একটি বস্তু বিশ্রাম থেকে শুরু করে 5 মিনিটে 60 মিটার প্রতি সেকেন্ড বেগে পৌঁছায়, বস্তুটির ত্বরণ কত? বস্তুটি বিশ্রাম অবস্থা থেকে শুরু করে, ইউর মান আমাকে দিয়ে দিয়েছে 0, টাইম দিয়ে দিয়েছে আমাকে 5 মিনিট, মানে টাইম সমান সমান কত? 5 ইন্টু সেকেন্ডে করতে হবে, 5 ইন্টু 60 300, 5 ইন্টু 60 300, প্লাস কি বলেছে? 60 মিটার সেকেন্ডে বেগে পৌঁছে, মানে অন্তিম বেগ, মানে ভি আমাকে দিয়ে দিয়েছে 60, আর আমাকে জিজ্ঞেস করেছে বস্তুটির ত্বরণ এ, ঠিক আছে। আমরা কি কি জানি, কটা ফর্মুলা জানি? ভি সমান সমান ইউ প্লাস এটি একটা, এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, আর আরেকটা কি জানি, আরেকটা হচ্ছে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই তিনটা ফর্মুলা জানি। এবার দেখো এই চারটা ডাটা কোথায় দেওয়া আছে, এখানে এস দেওয়া আছে, তার মানে এটা হবে না, এখানে এস দেওয়া আছে, এটাও হবে না, একমাত্র এটাই থাকলো ভি সমান সমান ইউ প্লাস এটি। চলো এবার যেরকম ফর্মুলা আছে সেরকম মান বসিয়ে দাও। ভি আমাকে দিয়ে দিয়েছে 60, তাই তো, ভি আমাকে দিয়ে দিয়েছে কত? 60 সমান সমান ইউ আমাকে দিয়ে দিয়েছে 0 প্লাস এ এর মান আমাকে জানতে চেয়েছে, আর টি আমাকে দিয়ে দিয়েছে 300, তাই তো। তাহলে এ আমাকে যদি বের করতে হয় তাহলে এই 300টা কি হবে? এখানে এসে ডিভাইড হয়ে যাবে, তার মানে কি হবে? 60/300, যদি আমি কাটি কত যাচ্ছে? 1/5, 1/5কে যদি আমি দশমিকে করি কি আসবে? 0.2 বর্গমিটার, কেমন? অপশন নাম্বার বি তোমরা যারা যারা করে এসছো, অপশন বি না, মানে 0.2 যারা করে এসছো তাদের একদম ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি, গ্রেগার জোহান মেন্ডেল তার পরীক্ষা নিরীক্ষার জন্য কতটি বিপরীত চরিত্র বেছে নিয়েছিল? এটা হচ্ছে টোটাল 7টা বিপরীত চরিত্র তোমার মেপে নিয়েছিল, ঠিক আছে। তোমরা এটা মনে রাখবো, 7টা মেপেছিল। এর আগের দিন প্রশ্ন এসেছিল যে কিছু কিছু দিয়ে দিয়েছিল, বুঝলো তো, স্টেটমেন্ট টাইপের। তারপর বলেছিল কি যে এর মধ্যে কোনটা এই চরিত্রের মধ্যে পড়ে না। তোমরা মনে রাখো 7টা চরিত্র যেটা আছে, প্রথমটা তোমরা মনে রাখো, একটা মোটর আছে, সেই মোটরের, ঠিক আছে, তোমার প্রথম থেকে মনে রাখো। প্রথমে তোমার কি আসবে, কি একটা হচ্ছে গাছের আকার, একটা উদ্ভিদ থাকবে, সেই মোটর গাছের এক হচ্ছে আকার, ঠিক আছে, গাছের আকার। তারপরে গাছের পর তোমার কি আসবে? গাছের পর তোমার ওখানে আসবে, ধরো কি বলবো, কুড়ি চলে এলো, ঠিক আছে, গাছের মধ্যে এবার কুড়ি ফুটলো। তো কুড়ির মধ্যে তোমাকে কি কি নিবে? কুড়ির রং প্লাস কি আকার,
এই তিনটা বৈশিষ্ট্য হয়ে গেল। 20 পর সেখানে ধরো তোমার ফুল ফুটবে, ঠিক আছে? তো যদি ফুল ফুটে, তা ফুলের কি হবে? ফুলেরও তোমার নিয়ে নেবে রং, ঠিক আছে? আর রং প্লাস স্থিতি, ঠিক আছে? রং আর স্থিতি নিয়ে নেবে। তারপরে কি নেবে? এই সব কিছু হলো, গাছ এলো, গাছে কুড়ি হলো, ফুল ফুটলো, ফুলের পর যখন ফল হবে, হয় না নিষেক, মানে নিষেক ডিম্বাশয় কি হয়? ফল নির্ণয়। ফুলের নিষেক ডিম্বাশয় কি করে? ফল নির্ণয়। তো এর মধ্যে যে ফলটা আসবে সেটার কি দেখবে? সেটার দেখবে আকার আর হচ্ছে রং, ঠিক আছে? তো দেখো কটা তোমার হলো, টোটাল কটা বৈশিষ্ট্য তোমরা পেলে? আকার, রং দুটো, রং আর স্থিতি চারটে, রং আর আকার ছটা, আর হচ্ছে আকার। তোমাদের সম্ভবত এর আগের দিন এসেছিল যে এইখানে সবটা মনে রাখো, এর মধ্যে তিনটা দিয়ে দিবে, বলবে কি আর একটা দিবে না, বলবে কি বলো এর মধ্যে কোনটা না, ঠিক আছে? চলো নেক্সট। আচ্ছা, যদি আকার যদি বলে, গাছের আকার কি হবে? হয় লম্বা হবে, নয় খাটো হবে। কুড়ি রং কি হবে? কুড়ি রং হবে হয় সবুজ নয় হলুদ, ঠিক আছে? আকার কেমন হবে? হয় গোল, মানে বড় গোল ছোট গোল। তারপর ফুল কি হবে? ফুলেরও রং হবে সবুজ আর হলুদ। স্থিতি কি হবে? যে ফুলটা কোথায় ফুটে আছে, ঠিক আছে? ফলের কি হবে? আকার হবে, আর রং কি হবে? মানে এটা রং হবে সবুজ, ঠিক আছে? আকার কি হবে? গোল হবে, আর হচ্ছে ছোট্ট গোল হবে। বুঝলে তো? একটা প্রভাবী একটা অপ্রভাবী। চলো নেক্সট কোশ্চেন দেখো। তো দেখো এটা সঠিক অ্যান্সার কি হবে? এটা সঠিক অ্যান্সার হবে 7, ঠিক আছে? তো 7 তোমাদের কোথায় আছে? এই দেখো অপশন নাম্বার সিতে তোমাদের 7 আছে। কেমন? সি হলো রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। এক সেকেন্ড। দেখো কি বলছে, নিচের কোন কোষটি তার আকৃতি পরিবর্তন করতে পারে? প্রথম অপশন আছে তোমাদের স্ট্রাইটেড, দ্বিতীয় অপশন আছে তোমার, এক সেকেন্ড, মসৃণ পেশিকোষ, উদ্ভিদ পেশিকোষ আর রাইবোসোম, ঠিক আছে? তো দেখো সঠিক অ্যান্সার তোমার হচ্ছে মসৃণ পেশিকোষ। কেমন? মনে রাখবা কি সঠিক আছে তোমার মসৃণ পেশিকোষ, স্মুথটা। আচ্ছা, এটার ব্যাপারে যদি বলি স্মুথটা কি, এটা হচ্ছে তোমার প্রথম মনে রাখবা, এটা হচ্ছে রেখাবিহীন থাকে, মানে এর মধ্যে কোনো রেখা থাকে না, ঠিক আছে? একদম চিকনা টাইপের হয়, ঠিক আছে? এটাতে কি হয়? সংকুচন হয় আর প্রসারণ হয়। সংকুচন, সংকুচন প্লাস প্রসারণ, ঠিক আছে? প্রসারণ। আচ্ছা কি বলে, এটা হচ্ছে আমাদের ইচ্ছার কোনো নিয়ন্ত্রণ করে না, ঠিক আছে? নিয়ন্ত্রণ ইচ্ছার নিয়ন্ত্রণ কি করে না। যেমন আমাদের কি, এটা যদি তুমি এক্সাম্পল ধরে নাও, সে কি হবে? ধরো ফুড পাইপ, যে আমাদের খাদ্যনালী আছে, সেটার মধ্যে কোনো দাগ থাকে না, একদম চিকনা টাইপের থাকে, ঠিক আছে? ওটা তুমি নিজে নিয়ন্ত্রণ করতে পারে না। তারপর ব্লাড ভেসেলস, মানে রক্তনালীগুলো যে হয় ব্লাড ভেসেলস, সেটা তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না। কোনো অন্ত্র যেমন ক্ষুদ্রান্ত, বৃহদ্যন্ত্র, এটাকে তুমি কন্ট্রোল করতে পারবে না, ঠিক আছে? তারপর হচ্ছে মানে কি বলবো, গর্ভাশয়, এটাও কন্ট্রোলে থাকে না, তাই না? তো এই সব হচ্ছে মসৃণ পেশিকোষেরই। আর যদি প্লান্ট সেল বলে, প্ল্যান্ট সেল কি বলে? প্ল্যান্ট সেলে হচ্ছে মানে কি বলবো, এই সেল ওয়ালের জন্য এর হচ্ছে আকার বদলাতে পারে না। প্ল্যান্ট সেলের মধ্যে কি থাকে? কোষ ভিত্তি থাকে, সেল ওয়াল যেটাকে আমরা গাছের ছাল বলি। ওই জন্য কি এরা আকার বদলাতে পারে না, মানে বদলায় না, যেটা স্টেবল হয়ে যায় স্টেবল হয়ে যায়। বদলানো মানে কি, তুমি ঠিক করলা, কমিয়ে দিলা, বাড়িয়ে দিলা, সেটা। লাইসোসোম যদি বলি, লাইসোসোম কি বলে? এটা শুধুমাত্র প্রাণী কোষে থাকে, তাই না? শুধুমাত্র প্রাণী কোষে থাকে। এটাকে কি বলে? এটার মধ্যে যখন একটা কোষ নষ্ট হয়ে যায়, তখন কি করে? এই লাইসোসোম সেই কোষটাকে কেটে বাদ দিয়ে দেয়, ঠিক আছে? যখন ধরো অনেকগুলো কোষ আছে, সে সবাই কেউ কাজ করছে না, তখন লাইসোসোম কি করে? নিজেই ব্লাস্ট হয়ে যায়। নিজে যখন ব্লাস্ট হয়ে যায়, তখন কি সবটাই মরে যায় কোষগুলো। এই যে নিজে ব্লাস্ট হয়ে যাচ্ছে, এই জন্য লাইসোসোমকে আত্মহত্যার থলি বলা হয়, ঠিক আছে? আত্মহত্যার থলি। আচ্ছা, এই যে কোষগুলো যে ব্লাস্ট হচ্ছে, এই কোষগুলো কোথায় গিয়ে পড়ছে? মনে রাখবা, এই কোষগুলো স্পিলিনে গিয়ে পড়ছে, ঠিক আছে? স্পিলিন, স্পিলিনে চলছে। আর স্পিলিনকে কি বলা হয়? ব্লাড ব্যাংক বলা হয়, শরীরের ব্লাড ব্যাংক বলা হয়, ঠিক আছে? এই কটা পয়েন্ট তোমরা মনে রাখবা। কেমন? তো সঠিক অ্যান্সার কি হলো তোমার? মসৃণ পেশিকোষ। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসছিল। দেখো কি বলছে, যদি একটি পরিবাহী রোধ 50 ওহম হয়, 8 মিনিট ধরে তার মধ্যে দিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তাহলে উৎপন্ন তাপ কি হবে? দেখো এখানে আমার কি কি দেওয়া আছে? পরিবাহী রোধ আর আমাকে দেওয়া আছে, টি মিনিট মানে মিনিট আমাকে দেওয়া, মানে টাইম আমাকে দেওয়া আছে, আর 4A মানে বিদ্যুৎ ধারা আমাকে দেওয়া আছে। উৎপন্ন তাপ যখন এইটা দেওয়া আছে, তিনটা দেওয়া আছে, তখন মানে ফর্মুলা কি লাগবে? এইচ সমান সমান আই স্কোয়ার আর টি, তাই তো? এবার দেখো এইচ আমাকে বের করতে হবে, আয়ের মান কত দিচ্ছে আমাকে? আয়ের মান আমাকে দিয়ে দিচ্ছে 4 ওহম, মানে সরি 4 অ্যাম্পিয়ার, তো 4 এর স্কোয়ার কিন্তু আর আমাকে কত দিয়ে দিচ্ছে? 50। টি আমাকে দিয়ে দিচ্ছে কত? 8 মিনিট, কিন্তু এটাকে সেকেন্ডে করতে হবে, তো কি হবে? 60 দিয়ে গুণ। দেখো ক্যালকুলেশন দেখছো, এটাই হচ্ছে ব্যাপার। কোশ্চেনটা দেখো নর্মাল ফর্মুলাতে পেলে যাবে, এবার তুমি ক্যালকুলেশন করো, তারপর বের করো। তো দেখো 4 4 16 ইন্টু 50 কত হলো? 16 আর 50-এ 800, তাই তো? আর এখানে হচ্ছে কি 6 8 48, 480। 480-কে তুমি আপাতত এইভাবে লেখো, 50 মাইনাস 2 ইন্টু 10, ঠিক আছে? তাহলে হয়ে যাবে 5 8 কত হয়? 5 8 40, 3টা শূন্য, 1 2 3, আবার 2 8 2 16, 1 2 কত থাকছে? 0 0, 10 থেকে 6 বদলে 4, এখানে চলে এলো 8, 3 8 4.00, আবার নিচে শেষে একটা 10 আছে, দেখো। তো কত হলো? এটা যদি আমি দেখি, এবার কোথায় আছে দেখো, 38 400 জুল আছে, 38 না 38 4000 আছে, এটা বাদ এটা বাদ, 3.3, দেখো এবার এটা যদি আমরা করতে পারি, উপরে 4 আছে উপরে 5 আছে, এবার দুটোরই 3-এর পর দশমিক আছে। যদি ধরো আমি 3-এর পর যদি আমি দশমিক লাগাই,
3-এর পর ধরে আমি একটা দশমিক লাগিয়ে দিলাম, তাহলে কি হচ্ছে 3 ইন্টু 8, 1 2 3 4 5, মানে এর মাথায় আছে, সরি কি বললাম, 3.8 ইন্টু, এটার পরে কি একের পর এতগুলো শূন্য, পয়েন্টের পর যতগুলো সংখ্যা থাকে ততগুলোই শূন্য হয়, তো কটা শূন্য, 1 2 3 4 5, মানে হচ্ছে 10 ইন্টু 10 টু দি পাওয়ার 5। দেখো কোন অপশনে আছে, 3.8 ইন্টু 10 টু দি পাওয়ার 5। কেমন দেখলো তো, ক্যালকুলেশন দিয়ে দিচ্ছে তোমাকে, কোশ্চেন না খুবই সহজ আসছে, তোমরা কোশ্চেন দেখে ভাববা যে কি কোশ্চেন এসছে, মজা চলে এলো, কিন্তু এই ক্যালকুলেশন করতে যাবো না, প্রথমে দেখো এটা পড়তে কোনো লাগলো, ও ভি এই সমান সমান আই স্কয়ার আর টি, চলো মারো, এই যে ক্যালকুলেশন দিল না তখনই তোমার সময় খেয়ে নেবে। ঠিক আছে, তো একটু ক্যালকুলেশন তোমরা করবো। আর তোমাদেরকে বলে রাখছি, তোমরা না অঙ্কের জন্য হচ্ছে যতগুলো অভাজ্য সংখ্যা আছে না, ম্যাক্সিমাম মোটামুটি ধরো 50-60 অব্দি অভাজ্য সংখ্যার একটু নাম্বারগুলো তোমরা মানে নামতাগুলো মুখস্থ করে যাবে। ঠিক আছে, পরীক্ষাতে দেখছো না অঙ্ক যে তোমাকে করাচ্ছি, ম্যাক্সিমাম দেওয়া অভাজ্য সংখ্যাকে দিয়েই গুণ ভাগ করতে হচ্ছে। ঠিক আছে, তো ওখানে গিয়ে করার থেকে তুমি এখানেই করে নাও। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, জে থমসন নিচের কোনটি আবিষ্কার করেছেন। ঠিক আছে, তোমাকে একটা মন্ত্র দিয়ে দিচ্ছি, লিখবা পেন, পেন সমান সমান জিটিসি। কি রাখবা, পেন সমান সমান জিটিসি, পেন সমান সমান জিটিসি। দেখো, পি দিয়ে প্রোটন, প্রোটনকে তৈরি করেছে গোল্ডস্টিন। ঠিক আছে, ই দিয়ে ইলেকট্রন, কে তৈরি করেছে থমসন, এন দিয়ে নিউট্রন, কে তৈরি করেছে চ্যাডউইক। ঠিক আছে, এভাবে তোমরা মনে রাখবা, পেন সমান সমান জিটিসি। ঠিক আছে, তো জে থমসন কি তৈরি করেছে, জে থমসন থমসন ইলেকট্রন, অপশন নম্বর সি। ঠিক আছে, দেখো প্রোটনের যদি আমি বলি, প্রোটন কি, প্রোটনের যদি আমি বলি, এটা হচ্ছে মৌলিক কণ। প্রথমত এর যদি আমি চার্জ বলি কত থাকে, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম থাকে, এটা হচ্ছে প্লাস থাকে। ঠিক আছে, আচ্ছা এর যদি আমাকে মাস জিজ্ঞাসা করেন এর ভর কত হবে, তাহলে লিখবা 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার -27। ঠিক আছে, মনে রাখবা। আচ্ছা নিউট্রনের যদি বলি, নিউট্রনের কি হয়, নিউট্রনের কোনো চার্জ হয় না, এটা উদাসীন হয়। ঠিক আছে, জিরো হয়। আর যদি এর আমাকে বলে দ্রব্যমান কত, 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার -27। কেমন মনে রাখবা এটা। ইলেকট্রন তো বললাম, ইলেকট্রন কি থমসন তৈরি করেছে, ইলেকট্রনের কত হয়, যেটাই প্রোটনের আছে সেম ইলেকট্রন হবে, শুধু মাইনাস, মানে কি 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। ঠিক আছে, আর যদি এর দ্রব্যমান জিজ্ঞেস করে, এটাও সেম, কত 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার -27, মানে কি দ্রব্যমান সেম, আর হচ্ছে কি মানে আণবিক ভর যেটাকে বলে, প্রোটন এর হচ্ছে চার্জ কি প্লাস এর মাইনাস। নিউক্লিয়াস কাকে বলে, নিউক্লিয়াসের খোঁজ কে করেছিল তোমরা বলো তো, নিউক্লিয়াসের খোঁজ করেছে রাদারফোর্ড, রাদারফোর্ড। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে, রাদারফোর্ড ই করছে। আর নিউক্লিয়াসের যদি আমাকে রেডিয়াস জিজ্ঞেস করার সময় রেডিয়াস জিজ্ঞেস করে কত, 10 টু দি পাওয়ার -15। ঠিক আছে, আচ্ছা নিউক্লিয়াসে কে থাকে জানো, নিউট্রন আর প্রোটন, এরা দুজন হচ্ছে নিউক্লিয়াসই থাকে। ঠিক আছে, যখন এরা নিউক্লিয়াসে থাকে সেটাকে তখন কি বলা হয়, নিউক্লিয়ন বলা হয়, নিউক্লিয়ন। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবা। তো চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। দেখো কি বলছে, শরীরের কোন অংশে কপারটি ব্যবহার করা হয়। ঠিক আছে, দেখো কপারটির কাজ সেটাই যেটা হচ্ছে কন্ডোমের কাজ। ঠিক আছে, কন্ডোমের কাজ আর কপারটি এর কাজ একদম সেম। কি কাজ, এটা হচ্ছে গর্ভ নিরোধক একটা যন্ত্র। কি গর্ভ নিরোধক, গর্ভ নিরোধক একটা যন্ত্র। কি দিয়ে তৈরি হয়, এটা হচ্ছে কপার দিয়ে তৈরি হয়, মানে তামা দিয়ে তৈরি হয়। ঠিক আছে, সেই জন্যই নাম হচ্ছে কপারটি। ঠিক আছে, আচ্ছা মেয়েরা এটা কোথায় লাগায়, নিজের শরীরের ইউট্রাসে, মনে রাখবা, ইউট্রাসে। ঠিক আছে, কি হয় বলতো, তামা হচ্ছে কি না শুক্রাণুর সব মানে মানে যে ক্রিয়া ক্ষমতাকে সেটাকে থামিয়ে দেয়, বুঝলো তো, তার ফলে কি হয় ফার্টিলাইজেশন হয়, হতে দেয় না। ঠিক আছে, আর কপারটির কাজ তো বললাম, যেটা কন্ডোমের কাজ সেটাই কপারটি এর কাজ। সঠিক আনসার কি, সঠিক আনসার হচ্ছে তোমার জরায়ু। কেমন, ইউট্রাসে এটা থাকে। চলো, এই ছিল দেখো তোমাদের 16 তারিখের ফার্স্ট শিফটের প্রশ্ন। ঠিক আছে, এর মধ্যে যেগুলো যেগুলো তোমরা মানে যারা যারা পরীক্ষাটা দিয়ে নিয়েছো তারা অবশ্যই তোমরা আমাকে বলো তোমাদের কটা ঠিক হয়েছে কটা ভুল হয়েছে। প্লাস যারা তোমরা নেক্সট শিফটে পরীক্ষা দিবা তারা তো দেখে নিলে যে কেমন ধরনের প্রশ্ন তোমাদের আসছে, প্লাস এর মধ্যে যা যা এক্সট্রা ফ্যাক্ট হয় সেগুলো আমি তোমাকে জানিয়ে দিলাম। তোমরা একবার ভিডিওটা দেখে নিবা, আর পরেও পরীক্ষা দিতে যাওয়ার আগে না এটা তুমি যদি দূরে পরীক্ষা পড়ে শুনতে 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 চলে যাবে ট্রেনের মধ্যে। ঠিক আছে, তাহলে তোমার কি হবে, এতে তোমার রিভিশন হয়ে যাবে, এই যে যতগুলো পয়েন্ট বললাম প্রত্যেকটা তোমাদের পরীক্ষাতে আসা কোশ্চেন। ঠিক আছে, তো চলো এবার আমরা করবো 16 তারিখের সেকেন্ড শিফট। কেমন, চলো শুরু করা যাক। দেখো কি বলছে, মুখের পিএইচ কোন স্তরের নিচে নেমে গেলে দাঁতের ক্ষয় শুরু হয়। এটা একটা দেখেছিল প্রিভিয়াস ইয়ার, মানে প্রিভিয়াস কি কিছুদিন আগেকারই প্রশ্ন, সেম প্রশ্ন রিপিট দিয়ে সেম 3 নম্বরই অপশন আছে 5.5। ঠিক আছে, মনে রাখো মুখের পিএইচ মান 5.5 এর যখন কম হয়ে যায় তখন দাঁতের ক্ষয় শুরু হয়। আচ্ছা দাঁতের ক্ষয় মেনলি হয় কিসের জন্য জানো তো, ফ্লোরিনের কারণে। ফ্লোরিনের যখন কমে যায়, ফ্লোরিন যখন কমে যায় তখন দাঁতের ক্ষয় শুরু হয়। ঠিক আছে, দাঁতের যদি বলে উপরের যে আস্তরণ সেটাকে কি বলা হয়, এনামেল বলা হয়। ঠিক আছে, এনামেল, এনামেলের কারণেই দাঁতের রং কিন্তু সাদা হয়। ঠিক আছে, এনামেলের ভিতরের মানে ভিতরের অংশকে কি বলা হয়, ডেন্টাইন বলা হয়, ডেন্টাইন। ঠিক আছে, ডেন্টাইন, আর ডেন্টাইনের ভিতরে না একটা তরল পদার্থ পাওয়া যায়, তাকে কি বলা হয়, পাল্প। ঠিক আছে, এই তিনটা জিনিস মনে রাখবো। এই প্রশ্নটা তোমাদের আসে যে এনামেল মানে দাঁতের সাদা রং কিসের কারণে হয়। এটাও প্রশ্ন আছে যে তোমাদের মানে দাঁতের ক্ষয় কোন
কোন তত্ত্বের কারণে হয়, ফ্লোরিন যখন কমে যায় তখন হয়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি, কনসার্ট হলের সিলিং কেন বাঁকানো বানানো হয়, মানে এটা একটা কনসার্ট হল, এটা বাঁকানো হয়, কেন বাঁকানো হয় একটু আগে বললাম কি, ইকো হওয়ার জন্য, তাই তো। আর ইকো হলে কি হবে, শব্দটা সব দিকে সমানভাবে পৌঁছাবে। ধরো এখানে এটা বাঁকা, তো এখান এখান থেকে শব্দ গেল তো এখান থেকে পৌঁছে গেল, উপরে গেল তো নিচে পৌঁছে গেল, প্রতিফলন সিদ্ধান্তে কাজ করে, প্রথম কথা তো এই। আর কেন হয়, যাতে মানে শব্দ সব দিকে সমানভাবে পৌঁছাতে পারে। এবার কি বলছে, কনসার্ট হলের সিলিং বাঁকা হয় কেন, যাতে প্রতিফলনের পর শব্দ হলের সমস্ত অংশে পৌঁছে যায়, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। কেমন, যাতে শব্দ খুব জোরে হয় একদম না, শব্দের শোষণ বেশি হয় না, শব্দ শুধুমাত্র একদিকে সঞ্চারিত হবে সেটাও না। আর কেন এটা হয়, তো একটু আগে তোমাকে বললাম, পুরো ওই ইসের কনসেপ্টে বললাম না, যে ইকো প্রতিধ্বনির কনসেপ্ট, এটা হচ্ছে সেম, ঠিক আছে। এটাও প্রতিফলন সিদ্ধান্তে কাজ করে, ওটা প্রতিফলন সিদ্ধান্তে কাজ করে, ওটা হচ্ছে ওই কারণেই বাঁকানো বানানো হয়, প্রতিধ্বনির জন্যই বাঁকানো হয়। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এই প্রশ্নটা প্রতিদিন তোমার পরীক্ষাতে আসছে, যে আলোর বিচ্ছুরণ নিচের কোনটির মাধ্যমে আরো ভালোভাবে দেখা যায়। আমি তোমাকে কি বলছি, আলোর বিচ্ছুরণ যদি থাকে, যেখানে রং দেখবা সেটাই অ্যান্সার। আকাশ নীল দেখায়, এটাই হচ্ছে একমাত্র কম। বিচ্ছুরণ দেখে নেবে, স্ক্যাটারিং অফ লাইট মানে হচ্ছে আলো, মানে যে কোনো রঙের ব্যাপারে বলবে, ঠিক আছে। স্ক্যাটারিং অফ লাইট কি বলতো, যে বায়ুমণ্ডলে যখন ধূলিকণা বা কুয়াশা বিভিন্ন গ্যাসের কারণে আলো যখন মানে আলোর ক্ষয় হতে শুরু করে, ঠিক আছে, সেটাকেই আমরা মানে আলোর বিচ্ছুরণ বলি। আচ্ছা এটা কে দিয়েছিল এই মানে নিয়মটা কে দিয়েছিল, মনে রাখবা রেলে বলে একজন বিজ্ঞানী ছিল, সে এই নিয়মটা দিয়েছিল। সে কি বলেছিল, যে মানে আলোর বিচ্ছুরণ যে হয়, মানে স্ক্যাটারিং যে হয়, সেটা 1/, তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সমানুপাতি হয়, মানে ব্যস্তানুপাতিক হয়, ঠিক আছে। মানে স্কেটারিং যে হয় সেটা তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাত হয়, ঠিক আছে। আচ্ছা যদি বলে সর্বাধিক বিচ্ছুরণ কিসের হয়, ঠিক আছে, একটা প্রশ্ন আসতে পারে যে সর্বাধিক বিচ্ছুরণ কিসের হয়। দেখবো যখন আলো একটা প্রিজমের মধ্যে দিয়ে, সাদা আলো যখন যাচ্ছে, যে আলোটা সব থেকে বেশি ঝুঁকবে সে, সব থেকে নিচে ঝুঁকে কে, বেগুনি। আমরা কি জানি, বেনিয়া সহ কলা, এটা জানি তো। তার মানে কি, সব থেকে যেটা বেশি ঝুঁকছে সেটা হচ্ছে তার আলোর মানে মানে কি বলবো, মানে ক্ষয় হয়ে যাওয়া। স্ক্যাটারিং অফ লাইট কি, ক্ষয় হয়ে যাওয়া, মানে এর আলোর ক্ষয় সব থেকে বেশি হয়, ঠিক আছে। আর সব থেকে কম কার হয়, উপরে লাল, মানে এটা বেশি হয় না, এটা হালকা উপর দিয়ে চলে যায়, মানে রেড হচ্ছে সব থেকে এর কম হয়, ঠিক আছে। আমাদের চোখ, যেমন মানুষের চোখ ম্যাক্সিমাম হচ্ছে নীল আর আকাশি, ঠিক আছে, নীল আর আকাশের প্রতি বেশি সংবেদনশীল। তাই আমরা কি করি, আকাশকে আমরা নীল দেখি, ঠিক আছে, মানে সমুদ্রে কোয়া দেখতে নীল লাগে। এবার দেখো মহাকাশে তো ধূলিকণা নেই, আমি কি বলবো, আলোর বিচ্ছুরণ কি হয়, বায়ুমণ্ডলে উপস্থিত ধূলিকণার জন্য, কুয়াশার জন্য, বিভিন্ন গ্যাসের জন্য। কিন্তু দেখো মহাকাশে ধূলিকণা নেই, তাই সেখানে আলোর মানে কোনো রকম বিচ্ছুরণও ঘটে না। তাই তুমি যারা দেখবা চাঁদ থেকে যদি তোমরা ভিডিও দেখে থাকো, পৃথিবী তো উপরে আকাশকে তোমার পুরো কালো রঙের দেখতে লাগে, তাই না। কেন, সেখানে আলোর বিচ্ছুরণ ঘটে না। তারপরে কি, ধরো কোনো কাঁচ ভেঙে পড়ে আছে, ঠিক আছে, প্রশ্ন আসতে পারে যে কোনো কাঁচ ভেঙে পড়ে আছে, সেখান থেকে আলো রিফ্লেক্ট হচ্ছে, এই ঘটনাটা কিসের কারণে হয়। অপশন তোমাকে দিয়ে দিল, ধরো প্রতিফলন, প্রকীর্ণ, প্রতিসরণ, ঠিক আছে, তারপর আরো দিয়ে দিল ধরো, মানে কিছু আরো একটা দিয়ে দিল, তারপর একটা অপশন দিল যে আলোর বিচ্ছুরণ। তো তোমরা সঙ্গে সঙ্গে মারবা আলোর বিচ্ছুরণ, ঠিক আছে। আলোর বিচ্ছুরণ হবে তোমার ফার্স্ট অ্যান্সার। আলোর বিচ্ছুরণ যদি না থাকে তখন তোমার অন্য অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা যদি বলে আলোর বিচ্ছুরণ কিসে দেখা দেখা যায়, টিন্ডল প্রভাবে, মনে রাখবা টিন্ডল প্রভাব, টিন্ডল প্রভাব, টিন্ডল প্রভাবের হচ্ছে আলোর বিচ্ছুরণ দেখা যায়, কেমন। তো এই কটা পয়েন্ট তোমরা মনে রাখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ছোট ছোট বিন্দু হিসাবে কি থাকে, সেটা থাকে রাইবোজোম। আর সেই যে ছোট ছোট বিন্দু রাইবোজোম থাকবে, সেটা এন্ডোপ্লাজমিকের সাথে মিশে কি হয়, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে, মনে রাখবা আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় প্রকার, দুই প্রকার, একটা রাফ একটা স্মুথ, তাই তো, একটা স্মুথ। কোষের ঝিল্লি সম্বন্ধে একটু আগেই বললাম কি, এটা প্ল্যান্ট অ্যানিমাল দুটো কোষেই পাওয়া যায়, অর্ধ পারাগম্য হয়, কোষের বাইরের মানে ভেতর থেকে বাইরে যাওয়ার জন্য এই মানে রাস্তা তৈরি করে, মানে যেসব জিনিসের দরকার নেই সেগুলো বাইরে করে দেয়, তাই না। এর ভিতরে কি প্রোটোপ্লাজম পাওয়া যায়, এর উপরের পর্দা নিচের পর্দা কি প্রোটিন দিয়ে তৈরি, মধ্যবর্তী পর্দা কি ফসফোলিপিড দিয়ে তৈরি, বললাম। জিন কি হলো, জিন হচ্ছে ক্রোমোজোমের দানার মতো সংরচনা, দেখেন, মানে মনে রাখবা ক্রোমোজোমে ক্রোমোজোমে দানার মতো সংরচনা, দানা দানা হয়ে থাকে, ঠিক আছে, দানার মতো সংরচনা। কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়, কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি হয়, সেলুলোজ দিয়ে তৈরি হয়। এটা কি করে, গাছকে সুরক্ষা প্রদান করে, গাছকে আকৃতি দেয়, ঠিক আছে, কোষ প্রাচীর। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, যখন সাদা আলো প্রিজমের মধ্যে দিয়ে যায় তখন কোন রঙের বিচ্যুতি সব থেকে বেশি, এখনই তোমাকে বললাম ভায়োলেট, আর সব থেকে কম কি হয়, লাল। মনে রাখবা নিচ থেকে উপরে যদি যখন যাওয়া যাবে, তখন তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, বাদ বাকি যা তোমাকে জিজ্ঞেস করবে, বল বলো, শক্তি বলো, কোনটা মানে যা তোমাকে জিজ্ঞেস করবে সব কম হবে। নিচ থেকে উপরে যাওয়ার সময় শুধুমাত্র তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, বাদ বাকি সব কিছু কমে। আর যদি তোমাকে জিজ্ঞেস করে উপর থেকে নিচে আসা যায়, ঠিক আছে, মানে উপরে লাল নিচে বেগুনি, ঠিক আছে, উপর থেকে যখন নিচে আসা যায় তখন কি হয়, শুধুমাত্র তরঙ্গ দৈর্ঘ্য ওর কমে, ঠিক আছে, বাদ বাকি সব কিছু বেশি হয়। আলোর বিচ্ছুরণ সব থেকে বেশি ঘটে, শক্তি সব থেকে বেশি মানে ক্ষয় হয়, যা তোমাকে জিজ্ঞেস করবে, যা যা এক্স ওয়াই জেড
যা তোমাকে জিজ্ঞেস করবে সবটা তোমার নিচ থেকে উপর থেকে নিচে আসলে কমে, আর উপর থেকে নিচে নিচ থেকে উপরে গেলে একমাত্র তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, বাকি সব কিছু কমে। সে হাতি, কুকুর, বিড়াল যাই তোমাকে দিবে সেটাই তোমার কমবে, ঠিক আছে। চলো নেক্সট, আমাদের চোখ সব থেকে বেশি নীল রঙের প্রতি সংবেদনশীল, নীল আর কি আকাশি, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, কোন হরমোন শরীরের বৃদ্ধিকে উদ্দীপন করে, ঠিক আছে। দেখো শরীরের বৃদ্ধিকে উদ্দীপন করে অ্যাকচুয়ালি যদি তোমাকে বলো সেটা হচ্ছে সোম্যাটোট্রপিক হরমোন। কি? সোম্যাটোট্রপিক হরমোন, ঠিক আছে, এসটিএইচ। আর এই সোম্যাটোট্রপিক হরমোন কোথায় থেকে নিঃসৃত হয় বলতো? এই সোম্যাটোট্রপিক নিঃসৃত হয় তোমার হচ্ছে কি নাম জানো, এই পিটুইটারি হরমোন থেকে, ঠিক আছে। সরি, পিটুইটারি না, গ্রোথ হরমোন থেকে নিঃসৃত হয়, ঠিক আছে। তাহলে শরীরকে বৃদ্ধি করার জন্য কি হবে? গ্রোথ হরমোন। দেখো গ্রোথ হরমোন কোথাও দেওয়া আছে? গ্রোথ হরমোন দেওয়া নাই। আচ্ছা আরেকটু তুমি জেনে নাও, এই গ্রোথ হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? এটা তোমার হয় হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে, ঠিক আছে। পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। পিটুইটারি গ্রন্থি থেকে যখন আচ্ছা, এই গ্রোথ হরমোন বা পিটুইটারি হরমোনকে কি বলা হয়? মাস্টার গ্ল্যান্ড বলা হয়। আগের দিন তোমাকে বললাম মাস্টার গ্ল্যান্ড। সেম কোশ্চেন এসছে কিন্তু, দেখো আলাদা কিছু নাই, শুধু মানে এখানে হয়তো না, ওই দিনও পিটুইটারি হরমোনই ছিল গো, অন্য কিছু ছিল না, এটাই একদম সেম কোশ্চেন এসছে। আচ্ছা মাস্টার গ্ল্যান্ড বলা হয় এটা। পিটুইটারি, এটা আমি সবকিছু পিটুইটারি সম্বন্ধে বলছি, ঠিক আছে। পিটুইটারি গ্রন্থি আর কি হয়, এটার ওজন যদি তোমার জিজ্ঞেস করে 0.6 গ্রাম হয়। এটা যদি বলে কোথায় থাকে, কপালে থাকে, ঠিক আছে। যদি জিজ্ঞেস করে আরো ডেপথে জিজ্ঞেস করে কপালের কোথায় থাকে, তাহলে মনে রাখবে স্ফেনয়েড, কপালে স্ফেনয়েড হাড়ে থাকে, ঠিক আছে। কি নাম? একটা হাড় আছে কপালে, তার নাম হচ্ছে স্ফেনয়েড, ঠিক আছে, স্ফেনয়েড হাড়ে থাকে, আর কিছু না। আচ্ছা জেনে নাও, এটা আবার থাইরয়েড হরমোন সম্বন্ধে জেনে নাও। এটা কোথায় থাকে? এটা গলায় থাকে, ঠিক আছে। এটা দেখতে কেমন হয়? এইচ এর মতো দেখতে হয়। এটা রং কেমন হয়? গোলাপি রঙের হয়, ঠিক আছে। তারপর কি, এটা হচ্ছে কি সব থেকে বড় অন্তঃস্রাবী গ্রন্থি। গ্রন্থি কত রকম, মানে গ্ল্যান্ড কত প্রকারের? দুই প্রকারের। একটা কি বহিঃস্রাবী, একটা অন্তঃস্রাবী। বহিঃস্রাবী কি যকৃৎ হচ্ছে বহিঃস্রাবী, মানে লিভার, বাকি সব অন্তঃস্রাবী, এগুলো সব কি অন্তঃস্রাবী। অন্তঃস্রাবীর মধ্যে সব থেকে বড় হচ্ছে এটা, বুঝলে তো, থাইরয়েড হরমোন। আচ্ছা থাইরয়েড হরমোন কি করে? এ হচ্ছে রক্তচাপকে, মানে ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। হার্টবিটকে নিয়ন্ত্রণ করে, তারপর জনন অঙ্গের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। আচ্ছা অগ্নাশয় হরমোন, দেখো অগ্নাশয় হরমোনকে বলা হয় পূর্ণ পাচক এনজাইম এই নিঃসৃত করে, মানে কি ল্যাট নিঃসৃত করে, LAT। এল দিয়ে কি লাইপেজ, অ্যামাইলেজ, ট্রিপসিন, এই তিনটা হচ্ছে কি আমাদের খাদ্যকে মানে পরিপাক করে, ঠিক আছে। আর এটা কোথায় থেকে নিঃসৃত হয়? অগ্নাশয় হরমোন থেকে নিঃসৃত হয়। অগ্নাশয় হরমোন থেকে মনে রাখবো আরো তিনটা জিনিস নিঃসৃত হয়। কি কি? একটা হচ্ছে তিনটা কোষ অ্যাকচুয়ালি নিঃসৃত হয়, আলফা, বিটা আর গামা, ঠিক আছে। এটা মিটিয়ে দিচ্ছি। কি কি নিঃসৃত হয়? আলফা, বিটা আর গামা, ঠিক আছে। দেখো আলফা কি করে? এই হচ্ছে মানে গ্লাইকোজেনকে গ্লুকোজে নির্মাণ করে, পরিবর্তন করে, ঠিক আছে। গ্লাইকোজেনকে গ্লুকোজে মানে পরিবর্তন করে। বিটা কোষ কি করে? গ্লুকোজকে গ্লাইকোজেনে, মানে গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিবর্তন করে, ঠিক আছে। আর হচ্ছে গামা কি করে? এর মধ্যে সোম্যাটোস্ট্যানিন বলে একটা হরমোন থাকে, এই সোম্যাটোস্ট্যানিন হরমোন কি করে? এই দুটাকে নিয়ন্ত্রণ করে, কেমন। আচ্ছা বিটা সেল কি করে? বিটা সেল থেকে মনে রাখবা ইনসুলিন নিঃসৃত হয়, ঠিক আছে। যখন শরীরে আমরা যখন কোনো খাবার খাই, ধরো বেশি মিষ্টি খেয়ে নিলাম, ঠিক আছে। এই মিষ্টির মধ্যে কি প্রচুর চিনি থাকে, শর্করা থাকে, তো সেই সময় কি শরীরে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এবার যখন গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় সেই সময় কি আমাদের সুগার হওয়ার রোগ বেশি থাকে, ওই সময় এই ইনসুলিন হরমোন অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। কি করে? এই গ্লুকোজের হরমোনকে, মানে গ্লুকোজটাকে শরীরের মধ্যে কমিয়ে দেয়, মাত্রাটাকে কমিয়ে দেয়। সেম ধরো কোনো সময় ধরো আমরা চিনি টিনি একদম খাচ্ছি না, শরীরে শর্করার মাত্রাই নাই, তখন কি করে? এবার শর্করার মাত্রা তো দরকার। এই যে মানে ইনসুলিন কি করবো, তো গ্লুকোজের মাত্রাটাকে কমিয়ে সেটাকে গ্লাইকোজেনে পরিণত করে, ঠিক আছে। আর কি করে? আলফা সেল কি করে? যখন ধরো আমাদের শরীরে সুগারের পরিমাণ দরকার পড়ে, মানে চিনির দরকার পড়ে, বা মানে শর্করা জাতীয় জিনিসের দরকার পড়ে, তখন কি করে? এই গ্লাইকোজেনকে আবার গ্লুকোজে পরিণত করে, কেমন। তো এখান থেকে তোমার প্রশ্ন আসতে পারে, আসে আর কি, যে প্রশ্নগুলো আসে, বলে ইনসুলিন কোথায় থেকে নিঃসৃত হয়? তোমার অঞ্চল মারবা অগ্নাশয় হরমোন, ঠিক আছে। আরেকটা দেখো, একটা দিয়ে দিয়েছে কি মেলাটোনিন হরমোন, মানে পাইনাল হরমোন, ঠিক আছে। এটা কোথায় থাকে? মাথার মাস্টার ক্লকে থাকে, মনে রাখবো মাথার মাস্টার ক্লক, ঠিক আছে, মাস্টার ক্লকে থাকে, কেমন। আর যদি তোমার মনে রাখো, এটা কি বলে, মানে এটাকে বলে কি সার্কোডিয়ান রিদম বলা হয়। কি বলা হয়? সার্কো সার্কোডিয়ান সার্কোডিয়ান রিদম বলা হয়। এটা কি করে জানো? আমাদের যে আমরা যে ঘুম থেকে উঠি না, সেই জিনিসটাকে এটা নিয়ন্ত্রণ করে, কখন আমরা ঘুমাবো, কখন আমরা জাগবো। এবার বলো আমাদের সব থেকে বেশি ঘুম কখন পায়? রাত্রের বেলা। তার মানে কি এই হরমোনটা রাত্রেবেলা সব থেকে বেশি নিঃসৃত হয়। যেহেতু এটা রাত্রেবেলা সব থেকে বেশি নিঃসৃত হয়, এই জন্য এটাকে অন্ধকারের হরমোনও বলা হয়। কি বলা হয়? অন্ধকারের হরমোন, ঠিক আছে, অন্ধকারের হরমোন। সেই সময় এই পাইনাল হরমোন সব থেকে বেশি নিঃসৃত হয়। আর ধর আমাদের ঘুম সব থেকে কম কখন লাগে? সকালবেলা। তার মানে কি এই হরমোনটা সকালবেলা নিঃসৃত হওয়ার পরিমাণ খুব কম থাকে, ঠিক আছে, সব থেকে বেশি থাকে রাত্রেবেলা, তাই জন্য একে অন্ধকারের হরমোন বলা হয়, কেমন। তো এটার সঠিক অ্যান্সার কি হলো? কোন হরমোন শরীরকে বৃদ্ধিতে মানে উদ্দীপিত করে? পিটুইটারি গ্ল্যান্ড, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে,
নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় ধরে অজৈব অবিচ্ছেদযোগ্য? কাগজের ব্যাগ, পাটের ব্যাগ, প্লাস্টিকের ব্যাগ, সিল ব্যাগ। বলো এটার কোনো মানে কি বলবো আর, প্রতিদিন একটা করে প্রশ্ন আসছে, প্রতিদিন প্লাস্টিক দিয়ে দিচ্ছে। কালকে আমি কটা করেছিলাম, এর আগের দিন 3টা শিফট করিয়েছিলাম, 3টা শিফটের মধ্যে 3টা শিফটেই প্লাস্টিক থেকে প্রশ্ন এসছে। আজকের দেখো 16 তারিখের সেকেন্ড শিফট, এখানেও দেখো প্লাস্টিক থেকে প্রশ্ন এসছে। দেখছো তো কোশ্চেন কি, দেখো মানে ব্যাপারটা কি, কোশ্চেন সেম, শুধু ভাষা আলাদা, আর কিছু না, ভাষা আলাদা করে সেম জিনিস চিপকে দিচ্ছে, বুঝলে তো? তো তোমরা একদম টেনশন, তো সব থেকে প্রথমে টেনশনটা নিও না, কেমন? টেনশন ছেড়ে, তোমাকে আমি বললাম ম্যাথ, রিজনিং আর সায়েন্স, এত হালুয়া টাইপের প্রশ্ন আসছে তোমরা ভাবতে পারবে না, বুঝলো তো? ওই জন্য দেখবো তোমাদের কাট অফ কিন্তু হাই যাবে, কারণ ম্যাথ, রিজনিং, সায়েন্স কঠিন আসছে। হ্যাঁ, তবে একটা ভালো জিনিস করছে কি, যে তোমার ওই কি বলে ওটাকে, মানে কারেন্ট অ্যাফেয়ার্স শুধু ওখানে না হিস্ট্রি দিচ্ছে, না পলিটি দিচ্ছে, মানে কোনো আর্টসের সাবজেক্ট দিচ্ছে না, টোটালটা তোমাকে দিচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এবার হিস্ট্রি পলিটিতেও দিচ্ছে না, ইকোনমিক্স থেকে দিচ্ছে, পলিটিক্যাল, মানে ইকোনমিক্স থেকে দিচ্ছে, কিন্তু ইকোনমিক্স রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে, ঠিক আছে? যেমন বাজেট থেকে, প্রতিদিন বাজেট থেকে প্রশ্ন আসছে। আমার তো মনে হচ্ছে কি সরকার নিজের, বলে না ওই পড়চি ফরচি হয় না, যেগুলোতে ওরা লিখে টিখে রাখে, ওগুলো বের করে বলছে তুমি চলো এবার এখান থেকে কোশ্চেন বানাও। না হলে সাধারণত বই পড়ে স্পিডি ফিডি পড়ে তো নর্মালি পারাই যায়, বলছে কি কোনো কোশ্চেনই নাকি মিলছে না, এমন নাকি কোশ্চেন করছে, বুঝলো তো? তো চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখো আর কি, চলো কি বলছি, নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, একটি জৈব যৌগে একটি কার্যকারী গ্রুপ যোগ করলে কি হয়? জৈব যৌগ মানে কি? অর্গানিক কম্পাউন্ড। কার্যকারী গ্রুপ মানে হচ্ছে ফাংশনাল গ্রুপ। মনে রাখবা, জৈব যৌগে মানে একটি জৈব যৌগে কার্যকারী গ্রুপ যদি যোগ করা হয়, দুটো জিনিসের শুধু, মানে দুটো জিনিস নির্ধারণ করে কার্যকারী গ্রুপ। একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার কেমিক্যাল প্রপার্টি, আর দ্বিতীয় হচ্ছে কেমিক্যাল রিয়াকশন। এই দুটো ছাড়া আর কোনো কিছু নির্ধারণ করে না, ঠিক আছে? তো অপশন দেখো কি কি দিয়েছে। শুধু যৌগের আণবিক ভর হবেই না, যৌগের রাসায়নিক বৈশিষ্ট্য এটা একটা হবে, যৌগ নিষ্ক্রিয় হয়ে যায় হবে না, যৌগটি কেবল তার ভৌত অবস্থা পরিবর্তন করে না, কেবল ভৌত অবস্থা পরিবর্তন করে না, ঠিক আছে? এখানে যদি কেবল না থাকতো তাহলে এই দুটো অপশন হতো। এখানে দেখো শুধু যৌগের কেবল শব্দটা লেখা নেই, তাই কিন্তু এটা ঠিক, কিন্তু ভৌত অবস্থাও নির্ধারণ করে আর রাসায়নিক পরিবর্তনও মানে কেমিক্যাল রিয়াকশনও এটা নির্ধারণ করে, কিন্তু শুধুমাত্র কেবল লাগিয়ে দিয়েছে বলে এই অ্যান্সারটা ভুল, কেমন? এই ছোট ছোট জিনিস দেখো তোমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা দেখো কিছু মানে ফাংশনাল গ্রুপ না তোমরা জেনে রাখো, যেটা থেকে প্রশ্ন আসছে। দু একদিন আগে মানে অ্যালকোহলের জিজ্ঞাসা করেছিল, ঠিক আছে? অ্যালকোহলের কি হয়, তো তোমরা মনে রাখো অ্যালকোহল হচ্ছে কি OH, মনে রাখবো, ঠিক আছে? আমি লিখছি না, শুধু মুখে মুখে বলছি, তোমরা পারলে লিখে নিও, বা মনে রাখতে পারলে মনে রাখো। তো অ্যালকোহল হচ্ছে কি OH, ঠিক আছে? তারপরে তোমরা অ্যালডিহাইড যদি বলে সেটা কি হবে CHO, ঠিক আছে? এটা জিজ্ঞেস করছে ডিটেল, যে অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ কি হবে OH, অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ কি হবে CHO। আচ্ছা হ্যালাইডের যদি জিজ্ঞেস করে কি হবে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে? হ্যালাইডের এটা। তারপর কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? এর হবে COOH, কার্বক্সিলিক অ্যাসিডের কি হবে COOH। আর যদি কিটোন জিজ্ঞেস করে, কিটোনের হচ্ছে শুধু CO, কিটোনের কি CO। তারপরে ইথার যদি জিজ্ঞাসা করে, ইথার হচ্ছে O, ঠিক আছে? যদি ইস্টার জিজ্ঞাসা করে, ইস্টার হচ্ছে COOR, ঠিক আছে? যদি অ্যামাইন গ্রুপ জিজ্ঞাসা করে তবে NH2, ঠিক আছে? এটা তোমরা ভালো করে এই চারটা তোমরা মনে করো, অলরেডি অ্যালকোহল জিজ্ঞেস করে নিয়েছে, তারপরে যে COOH মানে কি কার্বক্সিলিক অ্যাসিড জিজ্ঞেস করে নিয়েছে। এবার এখনো কিন্তু 1 মাস পরীক্ষা বাকি আছে, বাকি তোমাদের যাদের পরীক্ষা এখনো বাকি আছে, এখান থেকে কবে যে প্রশ্ন আসবে তোমরা করতে পারবে না, শুধু তখন অন্য কেউ নাম্বার নিয়ে চলে যাবে। মনে রাখবা এটা হচ্ছে অ্যালকোহল OH, অ্যালডিহাইড CHO, হ্যালাইড ক্লোরিন ব্রোমিন আয়োডিন, কিটোন হচ্ছে CO, তারপর কি এটা কি বললাম, ইথার হচ্ছে O, ইস্টার হচ্ছে COOR, কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে COOH, আর অ্যামাইন গ্রুপ হচ্ছে NH2, কেমন? নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, যে ক্লোরোক্ষার প্রক্রিয়াতে অ্যানোডে কি হয়? হাইড্রোজেন গ্যাস, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্লোরিন গ্যাস, অক্সিজেন গ্যাস, ঠিক আছে? একটা জিনিস তোমরা মনে রাখো, কোনো জিনিসের যখন অভিক্রিয়া করা হয় কিনা, সেই জিনিসটা কখনো সেখান থেকে বেরাবে না যে জিনিসটা ওর মধ্যে নাই, ঠিক আছে? যেমন আমি ধরলাম, ধরো মানে আমি কি বললাম, ধরো চাল দিলাম, ঠিক আছে, প্লাস ডাল দিলাম, ঠিক আছে, প্লাস আমি কি দিলাম আর, চাল ডাল আর চিনি দিলাম, ঠিক আছে? এর ফলে যেটা তৈরি হবে সেটা কিন্তু মিষ্টি খিচুড়ি তৈরি হবে, ঠিক আছে? এটা কখনো লবণাক্ত খিচুড়ি তৈরি হবে না, কারণ কি এখানে আমি লবণ দিইনি, চাল ডাল দিয়েছি তাই চাল ডাল আছে, চিনি দিইনি, চিনি দিয়েছি তাই চিনি আছে, এর মধ্যে লবণ দিইনি তাই লবণ নাই। মানে কি, এর মধ্যে এইটা ধরো তিনটা রাসায়নিক অভিক্রিয়া করছে, তার মধ্যে যে জিনিসটা হচ্ছে অভিকারকে নাই, সেই জিনিসটা কখনো প্রোডাক্টে তৈরি হবে না, কেমন? এবার দেখো এই জিনিসটা মনে রাখলাম। এবার দেখো বলছে ক্লোরোক্ষার প্রক্রিয়ায় অ্যানোড কি তৈরি হয়? ক্লোরোক্ষার প্রক্রিয়া অ্যাকচুয়ালি হচ্ছে লবণের, মানে লবণকে জলে গুলে দেওয়া, ঠিক আছে? ওটাকে ক্লোরোক্ষার প্রক্রিয়া বলে। মানে এটাকে কি বলে কেমিস্ট্রির ভাষায় কি বলে, NaCl সলিউশন। দেখছো তো, মানে কি দামি দামি নাম।
আর এমনিতে কি হচ্ছে, লবণ জল গুলে দিচ্ছে নর্মাল ভাষায়, তো এটাই বললেই হয় লবণ জল গুলে দেওয়াকে ক্লোরো ক্ষার প্রক্রিয়া, সত্যি। তো যাই হোক, দেখো NaCl সলিউশন, ঠিক আছে, TiON সলিউশন। এবার দেখো এটা যখন অভিক্রিয়া করা হচ্ছে, অ্যানোড দেওয়া হচ্ছে মানে কি, এর মধ্যে অ্যানোড দেওয়া হচ্ছে মানে ইলেকট্রন পাস করানো হচ্ছে, ঠিক আছে। ইলেকট্রন যখন পাস করানো হচ্ছে তখন কি তৈরি হচ্ছে, হাইড্রোজেন গ্যাস। এর মধ্যে তুমি হাইড্রোজেন দেখতে পাচ্ছ কোথাও, তার মানে এটা তৈরি হবে না। সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম তো আছে কিন্তু কোনো ক্ষার নেই এর মধ্যে, মানে ক্ষারের জন্য তো OH হওয়া দরকার। আমি তোমাকে কি বললাম, কোনো জিনিস তৈরি হওয়ার জন্য OH হওয়া দরকার, এর মধ্যে তো OH নাই কোথাও, তাহলে ক্ষার এটাও তৈরি হবে না। তো বলছে ক্লোরিন গ্যাস, দেখো ক্লোরিন কিন্তু আছে, ঠিক আছে, ক্লোরিন গ্যাস একটা হতে পারে। তারপর কি বলছে, অক্সিজেন গ্যাস, টোটালটাতে কোথাও অক্সিজেন নাই, মানে কি এটাও হবে না, তাহলে সঠিক অ্যান্সার কি তোমার ক্লোরিন গ্যাস। আচ্ছা, কিরকম হয় দেখো, এখানে ক্লোরিন কি আছে, ক্লোরিন কিন্তু এখানে গ্যাস নাই, এখানে ক্লোরিন কিন্তু তত্ত্ব বলে আছে, ঠিক আছে, নর্মাল, মানে কি ক্লোরিন আছে এখানে তত্ত্ব। এর মধ্যে যখন ইলেকট্রন পাস করানো হলো তখন কি হলো, ইলেকট্রন কি হয়, ইলেকট্রনের চিহ্ন মাইনাস হয়। ইলেকট্রন যখন পাস করানো হয় তখন কি তৈরি হয়, ক্লোরিন গ্যাস তৈরি হয়। এবার ক্লোরিন গ্যাস যখন তৈরি হয় তখন এরকম হয়ে যায় Cl2, ঠিক আছে, এটা হচ্ছে ক্লোরিন গ্যাস। যখন এর লেগে গেল ক্লোরিন গ্যাস, এটা কিন্তু তত্ত্ব, যেমন কি অক্সিজেন গ্যাস, কিন্তু এটা কি অক্সিজেন হচ্ছে তত্ত্ব। দেখো এটা কি নাইট্রোজেন, এটাকে তত্ত্ব, কিন্তু N2 কি নাইট্রোজেন গ্যাস, কেমন। তো কি হলো, আমি তোমাকে কি বললাম, কোনো জিনিসে যখন কোনো জিনিস তৈরি হবে যেটা অভিকারকে নেই, সেটা কখনো প্রোডাক্টে তৈরি হবে না। এখানে NaCl আছে, এবার Cl আছে আর সোডিয়াম আছে, তো হাইড্রোজেন নেই, ওই জন্য হবে না। সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, কিন্তু এখানে ক্ষার কিছু নাই, তার মানে কি এটাও তৈরি হবে না। ক্লোরিন গ্যাস তৈরি হতে পারে, কারণ তত্ত্ব থেকে যদি ইলেকট্রন প্রবাহ করা হয় তখন গ্যাস তৈরি হবে। আর অ্যানোড মানে কি, অ্যানোড মানে এখানে ইলেকট্রনই প্রবাহ করা হচ্ছে, তাই না। তো ক্লোরিন গ্যাস হলো তোমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, নিউরনের কোন অংশ থেকে স্নায়ু আবেগ প্রথমে শুরু হয়। দেখো এর আগের দিন আমি তোমাকে নিউরন সম্বন্ধে টোটাল ডিটেলসে বলেছিলাম, সেখান থেকে তোমার প্রশ্ন এসেছে, আমি তোমাকে কি কি বলেছিলাম আরেকবার রিভাইজ করে দিচ্ছি। হচ্ছে নিউরনের মুখ্য ভাগকে বলা হয় আমার সাইটন, ঠিক আছে, নিউরনের মুখ্য ভাগ কি বলা হয়, সাইটন। সাইটনের মধ্যে কি থাকে, নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। সাইটন থেকে একটা লম্বা এরকম দড়ির মতো জিনিস বেরোয়, এটাকে কি বলা হয়, অ্যাক্সন বলা হয়, AXON, অ্যাক্সন বলা হয়, ঠিক আছে। এই এর মধ্যে অনেক দানা 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 সংরচনা থাকে, যাকে বলে নিসেলস গ্র্যানুলাস বলা হয়। কি বলা হয়, নিসেলস গ্র্যানুলাস। এবার দেখো এই অ্যাক্সনে মানে এই নিউরনের মাথাতে অনেক এরকম সুতোর মতো অংশ বেরিয়ে থাকে, এটাকে কি বলা হয়, এটাকে বলে ডেনড্রন, ঠিক আছে, ডেনড্রন। এই ডেনড্রনের মাথাতেও কিন্তু অনেক আবার এরকম শাখা প্রশাখা বেরিয়ে থাকে, একটা থেকে তিনটা। এই এই মালটাকে কি বলা হয়, এটাকে বলে ডেনড্রাইট, ডেনড্রাইট, ঠিক আছে, ডেনড্রাইট। এর উপর দেখো এরকম কোষের আবরণ থাকে, ঠিক আছে, এরকম মানে কোষের আবরণ থাকে একটা 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 করে, ঠিক আছে। এইবার এই যে দুটো কোষের মাঝখানে যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটা কি বললাম, মানে র্যানভিয়ারের নোড বলা হয়, ঠিক আছে, র্যানভিয়ারের নোড বলা হয়, ঠিক আছে। এই জিনিসটা আমি তোমাকে বলেছিলাম। আর কি বলেছিলাম, যখন সূচনা কোনো মানে আমাদের শরীরে কোনো সূচনা গ্রহণ করতে হয়, ডেনড্রাইট সেই সূচনাটাকে এই যে শাখা প্রশাখা দ্বারা গ্রহণ করে, ঠিক আছে, গ্রহণ করে এই হচ্ছে ডেনড্রনের মধ্যে পাঠায়। তাই ডেনড্রন আর ডেনড্রাইটকে একসাথে দুজনকে একসাথে মানে সূচনা আদান প্রদানের কাজ করে, তাই এটাকে রিসেপ্টর বলা হয়। মনে করো এই রিসেপ্টর ওয়ার্ডটা আমি তোমাকে বলেছিলাম। তো তার মানে কি, ডেনড্রাইট সবার প্রথমে সূচনা গ্রহণ করছে, সে ডেনড্রনকে দিচ্ছে, তারপর পুরো এই আস্তে আস্তে এখান দিয়ে বেরিয়ে যে অ্যাকশন এন্ড থাকে, টার্মিনাল অ্যাকশন, এখান থেকে আবার নতুন নিউরনে চলে যাচ্ছে। এই জিনিসটা আমি তোমাকে বলেছিলাম, এই কথাটা মনে রাখো, ডেনড্রাইট আর ডেনড্রনকে আমি রিসেপ্টর বলেছিলাম, যে এরা হচ্ছে সূচনা আদান প্রদান করে। তো সবার প্রথমে কোথায় আসছে মালটা, ডেনড্রাইটে আসছে, দেখো তো অপশন নাম্বার বিতে দিয়েছে। এর আগের দিন আমি তোমাকে পুরো ডিটেলসে বলেছিলাম, ওখান থেকে কোশ্চেন এসছে। চলো, সাইটন কি, সাইটন হচ্ছে নিউরনের মুখ্য ভাগ। এই যে অ্যাকশন, এই দড়ির মতো যেটা হয় এখান দিয়ে, এটাকে বলে অ্যাকশন, ঠিক আছে। এর অ্যাকশনের উপর কোষ থাকে, প্রোটিনের, এখানে প্রোটিন তৈরি হয়, ঠিক আছে। এখান থেকেই হচ্ছে সূচনা কি, এখান দিয়ে সূচনা গ্রহণ হচ্ছে আস্তে আস্তে পুরো এইভাবে 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 পিছন দিকে নতুন নিউরনের কাছে চলে যাচ্ছে। মানে কি এটা সূচনাটাকে সঞ্চালন করার মানে কি বল, ট্রান্সফারের মাধ্যম করে কে না, অ্যাকশন, কেমন। চলো, আর টার্মিনাল এন্ড কি, টার্মিনাল এন্ড এই লাস্টের এই লেজটাকে বলে। টার্মিনাল এন্ডের কাজ হচ্ছে কি, এই সূচনাকে এর মধ্যে পৌঁছে দাও। আবার এর মধ্যে কি করে পৌঁছাবে, আবার দেখো সেই ডেনড্রাইট থেকে ডেনড্রন, ডেনড্রন থেকে সাইটন, সাইটন থেকে অ্যাকশন, অ্যাকশন থেকে আবার সেই টার্মিনাল এন্ড, এইভাবে চলতে থাকে, বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো একটা নিউমেরিক্যাল তোমাদের দিয়েছিল সেকেন্ড শিফটে, বলছে একজন ক্রীড়াবিদ 6 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার ট্র্যাকের চারপাশে ঘূর্ণন সম্পন্ন করতে 12 সেকেন্ড সময় নেয়, তার গড় বেগ কত। দেখো গড় বেগ কি হয়, অ্যাভারেজ ভ্যালোসিটি, এর হচ্ছে মানে ফর্মুলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ঠিক আছে। একটা জিনিস দেখো কি বলছে, যে একটা গোলাকার বৃত্তাকার ট্র্যাকের চার সাইডে, মানে এখান থেকে শুরু করেছে, এখানেই আবার এসে এখানেই আবার চলে এসেছে, এটা ঘুরতে কত লেগেছে, টোটালটা ট্র্যাকটার ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ আমাকে দিয়ে দিয়েছে 6 মিটার, আর ঘূর্ণন করতে 12 সেকেন্ড সময় লাগছে, আমাকে ডিস্টেন্স। এবার দেখো এই যে এখান থেকে যাচ্ছে 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 এসে আবার সেখানেই চলে এলো, তো এখানে কি এর কোনো ডিসপ্লেসমেন্ট হলো, ডিসপ্লেসমেন্ট তো জিরো হয়ে গেল। ডিসপ্লেসমেন্ট যদি জিরো হয়ে যায়, তাহলে যে কোনো সংখ্যাকে যদি জিরো মানে যে কোনো সংখ্যা দিয়ে জিরোকে ভাগ করলে তোমার অ্যান্সার কি আছে, 0 সেকেন্ড, ঠিক আছে। তোমরা যারা যারা 0 সেকেন্ড করে এসছো একদম ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, যখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে
বায়ুমণ্ডলীয় কার্বন ডাই অক্সাইড CO2 এর সাথে বিক্রিয়া করে তখন দেওয়ালে একটি চকচকে স্তর দেখা যায়। এই চকচকে স্তরটি কি? ঠিক আছে, দেখো এটা সিম্পল একটা কেমিক্যাল রিয়াকশন দিয়েছে যেটা তোমাকে সলভ করতে হবে। দেখো কি বলছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH(2), কেউ বলছে কার্বন ডাই অক্সাইডের সাথে অভিক্রিয়া করছে, কার্বন ডাই অক্সাইডের সাথে অভিক্রিয়া করছে। তো কি তৈরি হবে আমাকে? দেখো একজন আমাকে কমেন্ট করেছিল কি যে স্যার আমি এই রাসায়নিক বিক্রিয়া কি হচ্ছে আমি বুঝতে পারছি না। তো দেখো আমি না তোমাকে হালকা বোঝানোর চেষ্টা করছি, যদি বুঝতে পারো তো আমাকে কমেন্ট সেকশন অবশ্যই জানিও। দেখো এই সংখ্যাটা যে পুরোটা লেখা আছে না, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে এর সূত্র। এখানে দেখো ক্যালসিয়াম কটা আছে, এখানে ক্যালসিয়াম একটাই আছে। দেখো অক্সিজেন একটা আছে, হাইড্রোজেন একটা আছে, হোল 2 মানে কি অক্সিজেনও দুটো হাইড্রোজেনও দুটো, ঠিক আছে, একটা একটা করে। হাইড্রোজেন কত আছে? একটা একটা করে হাইড্রোজেন আছে। এবার তো এখানে কি আছে, কার্বন ডাই অক্সাইড আছে, এই একটা আছে, অক্সিজেন আছে দুটো, ঠিক আছে, একটা একটা। এই কটা প্রোডাক্ট আমার এই মধ্যে আছে। এবার এখানে কি তৈরি হবে দেখো, রাসায়নিক অভিক্রিয়া কি হয়, এই দুটো মিলিয়ে যে কোনো একটা জিনিস তৈরি হয়, হয়তো এ এখানে যাবে, এ এখানে আসবে, এ ওখানে যাবে। তো দেখো তো সবার প্রথমে আমাকে জল তৈরি হচ্ছে কেন, দেখো এইচ আছে, ও আছে, 2 আছে, সব কিছু আছে, মানে আমার মনে হচ্ছে এখানে জল তৈরি হতে পারে। তো জল তৈরি হওয়ার জন্য কি লাগবে, আমার দুটো হাইড্রোজেন লাগবে আর একটা অক্সিজেন লাগবে। তো চলো আমি এখান থেকে দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন বের করে নিলাম, এখান থেকে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন বের করে নিলাম, ঠিক আছে। তো যেটা আমি বের করে নিচ্ছি সেটাকে আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমি একটা হাইড্রোজেন বের করে নিলাম, ঠিক আছে, সরি দুটোই হাইড্রোজেন আমি বের করে নিলাম, মানে হাইড্রোজেন আমার নাই আর, এখান থেকে চলে এসছে। আর অক্সিজেন আমি এখান থেকে একটা বের করে নিচ্ছি, তখন কি একটা অক্সিজেন বের করে নিই, তো এখন আমার কাছে একটাই অক্সিজেন আছে, তাই তো। এবার দেখো এখানে আমাকে কি কি বেঁচে আছে, আমার এখানে কি কি বেঁচে আছে, ক্যালসিয়াম বেঁচে আছে, মানে হাইড্রোজেন তো তৈরি হয়ে গেছে। এবার দেখো ক্যালসিয়াম আমার বেঁচে আছে, এখানে ক্যালসিয়াম। আর দেখো কি বেঁচে আছে, আমার কার্বন বেঁচে আছে, কার্বন বেঁচে আছে। আর দেখো কি বেঁচে আছে, এখানে দুটো অক্সিজেন বেঁচে আছে আর এখানে একটা অক্সিজেন বেঁচে আছে, মানে কি O3 বেঁচে আছে। তো এটা কি তৈরি হলো, ক্যালসিয়াম কার্বনের তৈরি হলো কিনা। তার মানে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে তখন ক্যালসিয়াম কার্বনেটের একটা কি চকচকে স্তর তৈরি হয়, প্লাস জল তৈরি হয়। এবার দেখো অপশনে কি আছে, ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়েছে না, দেখো ক্যালসিয়াম কার্বনেট CaCO3 তৈরি হয়েছে, একদম রাইট। ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি হয়নি, কারণ দেখো বাইকার্বনেট কেন তৈরি হয়নি, একটু আগে তোমায় কি বললাম, না না ঠিকই আছে, ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি হয়নি। আচ্ছা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়েছে না, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হাইড্রাইডও তৈরি হয়নি, তো সঠিক অ্যান্সার কি ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে। দেখো বোঝানোর তো চেষ্টা করলাম, এবার যদি তুমি বুঝতে পারো তো আমাকে অবশ্যই জানিও, আর যদি না বুঝতে পারো তাহলে আমাকে সেটাও জানিও, আমি পরের ভিডিওতে তোমাকে আবার বুঝিয়ে দেবো, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, কোন শক্তির সাহায্যে বায়ুকল মানে ওয়াইন্ড মিল ঘুরতে থাকে, ওয়াইন্ড মিল মানে জানো, ওই যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে এরকম খাম্বা খাম্বা থাকে যে ওগুলো যে ঘুরতে থাকে, এটাকেই বলছে। তো এটা কি তাপ শক্তির জন্য ঘুরে না, এটা কি তড়িৎ শক্তির জন্য ঘুরে না, এটা গতি শক্তির জন্য ঘুরে। কারণ কি এখানে এটা মেইনলি ঘুরে কার জন্য, বায়ুর জন্য, বায়ুর ধাক্কাকে। আর বায়ুর মধ্যে কি আছে, গতি আছে, সেই গতিটাই ধাক্কা লাগাচ্ছে। অপশন নাম্বার কি সি। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি, একটি তারের রোধ হচ্ছে আর, এটি একটি 6 ভোল্ট ব্যাটারির সাথে সংযুক্ত এবং এর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। তারের রোধের মান কত? দেখো এখানে আমার কি কি দেওয়া আছে, আমাকে আর দেওয়া আছে, ঠিক আছে, আর আমাকে, আচ্ছা আর আমাকে বের করতে হবে, ঠিক আছে। আর কি দেওয়া আছে, ভি দেওয়া আছে 6 ভোল্ট, আর কি দেওয়া আছে, বিদ্যুৎ ধারা দেওয়া আছে, মানে আই দেওয়া আছে আমাকে 2 অ্যাম্পিয়ার। এবার আমাকে জিজ্ঞেস করেছে আর এর মান, ফর্মুলা কি বসবে বলো, তোমরাই বলো, ভি সমান সমান আই আর বসবে কিনা। ভি আমাকে দিয়ে দিচ্ছে কত 6, আই আমাকে দিয়ে দিচ্ছে কত 2, ইন্টু আমাকে আর বার করতে হবে, কেটে দাও। আর সমান সমান কি হলো 3 ওহম, অপশনে যেটা থাকবে সেখানেই হবে। তো চলো অপশনটা দেখো কোথায় আছে এবার, এই দেখো অপশন হবে 3 ওহম, ঠিক আছে, এই 30 এলো 10 নাই, এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, 10 নাই, 1 ওহম, 2 ওহম, 3 ওহম, 12 ওহম, ঠিক আছে। অপশন কি হবে, সি হবে তোমার সঠিক অ্যান্সার, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। দেখো বলছে নিচের কোন জীবটি বাহ্যিক নিষেক প্রদর্শন করে। বাহ্যিক নিষেক মানে কি, ফার্টিলাইজেশন যেখানে শরীরের বাইরে হয় সেখানে, সেটাকেই বাহ্যিক নিষেক বলে। দেখো মানব কি করে, একটা শুক্রাণু হচ্ছে কি মানে ফিমেলের মধ্যে করে ডিসচার্জ করে, মুরগিও তাই, হাতিও তাই, কিন্তু মাছ করে না। মাছ কি করে জানো, স্ত্রী যে মানে মেয়ে ফিমেল যে মাছগুলো হয় তারা কি করে, তারা ডিম্বাণু জলের মধ্যে ছেড়ে দেয়, বুঝলে তো। আর পুরুষ মাছ কি করে, সেখানে গিয়ে হচ্ছে নিজের শুক্রাণু ছেড়ে দেয়, দিয়ে ওখান থেকে মাছ তৈরি হয়ে যায়। মানে কি এই পুরো যে ফার্টিলাইজেশন প্রক্রিয়াটা, এটা কিন্তু শরীরের বাইরে হচ্ছে, সেটা কে করছে, মাছ। কি করছে, মাছ। আর বাকি 3জন কি করে, এরা হচ্ছে শরীরের ভিতরে ফার্টিলাইজেশন হয়। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, যদি কোনো মৌলের ইলেকট্রন সংখ্যা 17 হয়, নিউটনের সংখ্যা 18 হয়, তাহলে সেই মৌলটি কত। এটা 18 হবে না, বুঝলে তো, এটা অন্য কিছু দেওয়া ছিল, এই জায়গাটা ভুল আছে। তো দেখো দেখো অপশনও তোমাদের এরকম দেওয়া ছিল না, ঠিক আছে, অপশন তোমার দেওয়া ছিল 17, 35, 18 এরকম সামথিং কিছু দেওয়া ছিল। তো আমি তোমাকে এটা বোঝানোর জন্যই করে দিয়েছি, ঠিক আছে। তো দেখো কি বলছে, কোনো মৌলে ইলেকট্রনের সংখ্যা 17 এবং নিউটনের সংখ্যাটা এখানে অন্য কিছু ছিল, ঠিক আছে। নিউটনের সংখ্যাটা সম্ভবত ছিল
কি যেন ছিল একটা, মনে পড়ছে না এখন, বলেছিল আমাকে। যাই হোক, তো আমার ইলেকট্রনের সংখ্যা দিয়ে আমার কাজ বেরিয়ে যাবে, ঠিক আছে। বলছে ইলেকট্রনের সংখ্যা যদি 17 হয়, কোনো পরমাণুর মানে কোনো মৌলের যদি ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, এই দুটো কার সমান হয়? এই দুটো সমান হয় অ্যাটমিক নাম্বারের সমান হয়। অ্যাটমিক নাম্বার সমান সমান কি? প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা। কিন্তু সবসময় ইলেকট্রনের সংখ্যাকে অ্যাটমিক নাম্বার ধরা যাবে না। যখন ইলেকট্রন ত্যাগ হচ্ছে বা গ্রহণ হচ্ছে, সেই সময় কি ইলেকট্রন উপর নিচে হতে পারে, সেই জন্য ইলেকট্রনের নাম্বারকে আমরা অ্যাটমিক নাম্বার ধরতে পারি না। কিন্তু প্রোটনের চেঞ্জ হয় না। কিন্তু কিন্তু বলতে পারি যে মানে অ্যাটমিক নাম্বার ইলেকট্রনের নাম্বারেও সমান, প্রোটনের নাম্বারেও সমান, ঠিক আছে। যেমন এটা কখন হয়ে যায়? এটা যখন তোমার হয়ে যায় এই আইসোটোপ হয় না, আইসোটোপের সময় এই ইলেকট্রনের আদান প্রদান হয়ে যায়, এক্সচেঞ্জ হয়ে যায়, তখন পরমাণু সংখ্যা চেঞ্জ হয়ে যায়, বুঝলে? তো চলো এটা এবার দেখো, 17 হচ্ছে কার পরমাণু নাম্বার? এটা হচ্ছে 17 হচ্ছে ক্লোরিনের, ঠিক আছে। 18 হচ্ছে আর্গন। ফসফরাস কত হয়? ফসফরাসের হয় সম্ভবত ফসফরাস 15, সালফারের হয় 16, ঠিক আছে। আচ্ছা, ক্লোরিনের যদি বলে ক্লোরিনের খোঁজ কে করেছিল, এটা প্রশ্নটা আসে। CW সিলে, ঠিক আছে, এটা মনে রাখবা। CW সিলে হচ্ছে ক্লোরিনের খোঁজ করেছিল, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, জেনেটিক্সে কিছু অ্যালিল F1 প্রজন্মে উপস্থিত হয় না, কিন্তু F2 প্রজন্মে পুনরায় আবির্ভূত হয়। এটি কেন ঘটে? এটা ঘটে ল অফ ডমিনেন্সের কারণে, ঠিক আছে। LOD, ল অফ ডমিনেন্সের কারণে এই জিনিসটা ঘটে। ল অফ ডমিনেন্সে কি দেখা যায়? ওখানে দুটো এলিল, ঠিক আছে, একটা প্রভাবী একটা অপ্রভাবী, দুটো এলিলই একসাথে থাকে। কিন্তু যেহেতু প্রভাবী এলিলটা ওর লক্ষণ মানে বেশি প্রভাবশালী হয়ে যায়, সেই জন্য কি মানে কি বলবো এটাকে, অপ্রভাবী এলিল যেটা, সেটা নিজের কি বলবো নিজের লক্ষণ বৈশিষ্ট্যকে দেখাতেই পারে না, ঠিক আছে। এটা কেন? এটা কিসে হয়? F1 হয়, ঠিক আছে, প্রথম ভাগে। সেই এটা কিসের উপর ভিত্তি করে? এটা গাছের দৈর্ঘ্যকে মানে দৈর্ঘ্যের মানে দেখা যায় গাছের উচ্চতার উপর, কেমন? কিন্তু কি হয় F2 কি হয় না, F2 হচ্ছে এলিল আলাদা আলাদা হয়ে যায়, প্রভাবী আলাদা হয়ে যায়, অপ্রভাবী আলাদা হয়ে যায়। যেই অপ্রভাবী আলাদা হয়ে গেল, তখন কি হলো? নিজে অপ্রভাবী এলিলটা সে নিজের লক্ষণকে প্রদর্শিত করতে পারলো, তাই না? এবার দেখো অপশনে কি বলছে, এলিলগুলি হারিয়ে যায় এবং তার পুনরুজ্জীবিত হয় না। এলিলগুলি হারায় না। দেখো যখন দুটো প্রভাবীও থাকছে অপ্রভাবীও থাকছে, প্রভাবীটা বেশি প্রভাবশালী হয়ে যাচ্ছে, কিন্তু তা বলে কিন্তু অপ্রভাবীকেও একদম নাই করে দিচ্ছে না, ডমিনেট করছে, বুঝলে তো, তাকে হারিয়ে ফেলছে না। বলছে প্রভাবশালী অ্যালিলটি রিসেসিভ অ্যালিল মানে প্রধানত্বের নিয়মকে পরাজিত করে। হ্যাঁ, এটা হতে পারে, প্রভাবশালী অ্যালিলটি রিসেসিভকে পরাজিত করে। এ বেশি দেখায়, এ কম দেখায়, একে হারিয়ে দেয়, তাই না, ডমিনেট করে। বাকি পরিবেশগত কারণ তো হবে না, জিনে মিউটেশন তো হবে না। তো এটা যারা যারা করে এসছো সেটাতে তোমরা দেখবা, মানে কোনো সময় না তোমাকে একটা বলেছি, মানে তোমার যদি কোশ্চেন জানা থাকে তাহলে তো ঠিক আছে, তাহলে কোনো ব্যাপার। কোশ্চেন ধরো তুমি জানো না, ঠিক আছে, কোনো অ্যান্সার, তো না ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে 90% চান্স এটা হয় যে যেটা সব থেকে বড় অ্যান্সার সেটা তোমার ঠিক হবে, ঠিক আছে। তোমার যদি এই জিনিসটা ডাউট থাকে না, এখন পর্যন্ত যে কথা আমি ভিডিও আপলোড করেছি সেই ভিডিওগুলো তুমি জানলে কোনো ব্যাপার না, আমি এটা সবসময় বলছি, যদি তুমি অ্যান্সার জেনে থাকো তাহলে ঠিক আছে, তাহলে তোমার ট্রাই করার কোনো দরকার নাই। কিন্তু কোনো অ্যান্সার ধরো তুমি জানো না, ঠিক আছে, বা তোমাকে এবার তোমার কাছে সময় নাই পড়ার, তুমি দেখলা সব থেকে বড় যেটা থাকবে সেটা তুমি অ্যান্সার মেরে দিবা। এবার 90% ক্ষেত্রে তোমার ঠিক হয়ে যায়, ঠিক আছে। 10% থাকে যে তোমার ঠিক হয় না। এবার তোমার যদি মাথার মধ্যে যদি মোটা চক দিয়ে লেখা থাকে, তাহলে তুমি 10%-এ পড়বা, পাতলা থাকলে বেরিয়ে যাবা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নিউমেরিক্যাল দিয়েছে একটা, বলছে একটি মেয়ে 80 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করে, তারপর তার শুরুর স্থানে ফিরে আসে। এই প্রক্রিয়ায় সে 80 মিটার দূরত্ব অতিক্রম করে। স্থানচ্যুতি কত মানে ডিসপ্লেসমেন্ট জিজ্ঞাসা করে, যেখান থেকে গেছে সেখানেই ফিরে চলে এসছে। অপশন নাম্বার সি। এগুলো তো মুখে মুখে হয়ে যাবে, এগুলো কোনো ব্যাপার। চলো নেক্সট। এগুলোতে কিন্তু সময় নষ্ট করিও না, এগুলো এই সময়গুলো বাঁচিয়ে রিজনিং এ দিবা। দেখো কি বলেছে, ব্যাটারিতে ইলেকট্রনের প্রবাহের দিক, ইলেকট্রনের প্রবাহ নেগেটিভ থেকে সবসময় পজিটিভের দিকে, ঠিক আছে, এভাবে পরিণত হয়। তাহলে কি ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে? না, এটা ঋণাত্মক থেকে ধনাত্মক হয়। ব্যাটারি জেনে নাও, ব্যাটারি কি হয়, দুটো দাগ এরকম সমান্তরালভাবে থাকে, ঠিক আছে। সরি, এক সেকেন্ড। দুটো, এটা হচ্ছে ব্যাটারির চিহ্ন, মনে রাখবো, এটা হচ্ছে ব্যাটারির চিহ্ন। বড়টা হয় প্লাস, ছোটটা হয় মাইনাস। এটা কি হচ্ছে দেখো, দুটো দাগ একে অপরের সাথে সমান্তরভাবে দাঁড়িয়ে আছে, একটা ছোট একটা বড়, যেটা বড় সেটা পজিটিভ, যেটা ছোট সেটা নেগেটিভ, ঠিক আছে। আর এটা হচ্ছে ব্যাটারি। আচ্ছা, তোমাকে যদি জিজ্ঞাসা করে অ্যামমিটারে যদি কোনো সময় দিয়ে দেয় না, মনে রাখবো এটা হচ্ছে অ্যামমিটার, ঠিক আছে। গ্যালভানোমিটারের হচ্ছে এরকম জি দেওয়া থাকবে, এরকম দেওয়া থাকবে, এরকম রেজিস্ট্যান্স হচ্ছে এরকম, ঠিক আছে। যদি বলে প্রতিবর্তী রেজিস্ট্যান্স, তো এখান থেকে একটা তীর মেরে দেওয়া, এটা হচ্ছে রিওস্টেট বলে, প্রতিবর্তনশীল প্রতিরোধ, ঠিক আছে, রিওস্টেট। আচ্ছা, যদি তোমাকে বাল্বের জিজ্ঞেস করে এরকম করবা, এটা হচ্ছে বাল্বের, ঠিক আছে, এটা হচ্ছে বাল্বের। তো এই কথা তোমরা মনে রাখো, তোমরা আসতে পারো এই প্রত্যেক অ্যামমিটার চলে এসছে, গ্যালভানোমিটার এসছে। এটা তো একদিন চলেই এসেছিল এই কোশ্চেনটা, বলেছিলাম না, মনে রাখো, মনে করো, মনে আছে হয়তো, করিয়েছিলাম। এটা অপশন ছিল জিগ জ্যাগ লাইন, এই ওই, তারপর কি বাল্বের এটা, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। তো এটা সঠিক অ্যান্সার কি আছে? নিচে কি আছে অপশনটা? এই দেখো অপশনটা আছে, কি বলছে, ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, কুড়ি থেকে কোনো উদ্ভিদের বৃদ্ধি কোন পদ্ধতিতে ঘটে? এটা হচ্ছে বাডিং পদ্ধতিতে ঘটে, ঠিক আছে। ফিজেন কি হয়? ফিজেন হচ্ছে অ্যামিবা এবং ভাইরাসের মধ্যে হয়, অ্যামিবা আর হচ্ছে ভাইরাস, কেমন?
আচ্ছা, ব্রায়োফাইলাম কি বলতো? ব্রায়োফাইলাম হচ্ছে কোনো উদ্ভিদের পাতার মধ্যে, পাতার কিনারাতে একটা কুঁড়ির নির্মাণ হয়, ঠিক আছে? আবার সেই কুঁড়ি থেকে যখন নতুন উদ্ভিদের তৈরি হয় সেটাকে আমরা ব্রায়োফাইলাম বলি। সিড জার্মিনেশন কি হয়? বীজ থেকে যখন নতুন উদ্ভিদের সৃষ্টি হয় সেটাকে আমরা সিড জার্মিনেশন বলি, ঠিক আছে? তো সঠিক অ্যান্সার কি? তোমার বাডিং হচ্ছে সঠিক অ্যান্সার। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা এসেছিল। দেখো বলছে কি, তরুণাস্থিতে কার্টিলেজে কোন ধরনের ম্যাট্রিক্স ভরা থাকে? এটা হচ্ছে ফাইবার ম্যাট্রিক্স, মানে তন্তুযুক্ত ম্যাট্রিক্স এখানে ভরা থাকে। কেমন? আর দেখো ম্যাট্রিক্স যে কোনো, মানে এই তরুণাস্থিতে তৈরি ম্যাট্রিক্স কোন প্রোটিন দিয়ে তৈরি হয় বলতো? কোলাজেন প্রোটিন। কোলাজেন প্রোটিন। কেমন? আচ্ছা, কার্টিলেজের সম্বন্ধে যদি তোমাকে জিজ্ঞাসা করে যে কার্টিলেজ যে কোষ দিয়ে তৈরি হয় সেটাকে কি বলে, সেটার নাম হচ্ছে কন্ড্রোসাইট। কন্ড্রোসাইট। কেমন? আচ্ছা, যদি জিজ্ঞেস করে এটা কোন প্রোটিন দিয়ে তৈরি হয়, তাহলে সেটা তুমি বলবা কন্ড্রিন প্রোটিন। কন্ড্রিন প্রোটিন। কেমন? আচ্ছা, যদি বলে যে এই কার্টিলেজের বাইরে না একটা পরতের মতো থাকে, এই পরতটার নাম কি? এটার নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম। পেরিকন্ড্রিয়াম, ঠিক আছে? কন্ড্রিয়াম। কার্টিলেজের মধ্যে জানো তো কোনো ফুটো থাকে না। এবার ফুটো না থাকার কারণে কি হয়, এর মধ্যে না কোনো ব্লাড ভেসেলস যেতে পারছে, না কোনো নার্ভ ইম্পালস যেতে পারছে। এবার যেহেতু দুটোই যেতে পারছে না, তার মানে কি এটা যদি কেটে দাও এখান থেকে রক্তও বেরাবে না, আর যদি কেটে দাও কিনা তাহলে তোমার আঘাতও লাগবে না। যেমন তুমি ধরে নাও যে কানের যে নিচের অংশটা আছে, বাইরের অংশটা, সেখানে তুমি যদি ফুটো করে দাও দেখবে তোমাদের লাগেও না, আর হচ্ছে রক্তও বেরায় না। কেন? কারণ ওটা হচ্ছে তোমার এই কার্টিলেজ দিয়ে তৈরি, ঠিক আছে? আচ্ছা, যদি জিজ্ঞেস করে যে এমন কোন প্রাণী আছে যার পুরো কঙ্কালটাই কার্টিলেজের তৈরি, তা তোমরা বলবো সেটা হচ্ছে শার্ক। কেমন? শার্কের পুরো যে কঙ্কাল আছে ভেতরে, সেটা কি? কার্টিলেজ দিয়ে তৈরি, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। দেখো বলছে এগুলো সব ওহম আছে, বুঝলে তো? 1 ওহম, 2 ওহম, 3 ওহম, 5 ওহম আর 10 ওহম, ঠিক আছে? 10 ওহম ওহমের রোধ 12 ভোল্টের বিভব পার্থক্যে ধারাবাহিকভাবে সংযুক্ত রয়েছে। ধারাবাহিক মানে কি? সিরিজভাবে। তাহলে 10 ওহম, 10 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুৎ মান কত হবে? যখন সিরিজে রোধ থাকে, মানে সব আর দেওয়া থাকে, তো টোটাল আর কত হয়? টোটাল প্রতিরোধ 1, 2, 3, 3, 6, 5, 11, 11, 10, 21 ওহম হয়ে গেল। এটা আমার কি সম্পূর্ণ? এবার দেখো 12 ভোল্টের মধ্যে দিয়ে যাচ্ছে, তো আমাকে প্রথমে কারেন্টটা বের করে নিই। কারেন্টের মান জিজ্ঞেস করছে, ভি সমান সমান আই আর, ঠিক আছে? তো দেখো ভি আমাকে কত দিয়েছে? 12। আই আমাকে কি বের করতে হবে? আর আমাকে দিয়ে দিয়েছে কত? 21। তো এই 21টা এখানে আমি রেখে দিই নিচে, 8টা তো নিচেই চলে আসবে না? এবার দেখো এটা যদি আমি কাটি কত আসবে? 120 দিয়ে যে কাটি, তাহলে 5 বারে হচ্ছে 110, 6 বারে 132, তাহলে 5 বারে যাবে 110। দেখো 5 এখানে একটাও অপশনে নাই, ঠিক আছে? তার মানে কি আমি 6 নিতেই পারি, তাই না? 6 নিতে পারি। এবার দেখো পূরণ হয়নি, কি বলছে দেখো, বলছে কি, তাহলে 10 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুৎ ধারার মান কত হবে, ঠিক আছে? আচ্ছা, এটা তুমি পুরোটাই করো। 5 বারে যদি কাটো কত হচ্ছে? 110, ঠিক আছে? আবার নামলো 100, নামলো, তাই তো? এবার আমি কাটবো হচ্ছে 5 বারে, কেটেই নি, 120 আছে তো, একে আমি 21 দিয়ে ভাগ করছি। 21 5 110, 1 0, দশমিকের জন্য একটা শূন্য, কত হলো? 4। 4 21 84, মানে 0.54 আসছে। এবার 0.54 কি আছে এটা দেখো, 0.54 থেকে 4 অনেক নিচে। আর পয়েন্ট এগুলো তো বাকি একমাত্র 6ই আছে যেটা তোমার 0.54 কাছাকাছি আছে, তাই না? তাই আমি 6 নিলাম। এবার দেখো কি বলছে, যে 10 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুৎ কত হবে? দেখো আমরা কি জানি, যখন সিরিজে যখন কারেন্ট প্রবাহিত হয় তখন কি বিদ্যুৎ ধারার মানে মানে বিদ্যুৎ ধারার মান কি থাকে? সমান থাকে। ভোল্টেজ আলাদা আলাদা হয়। তার মানে কি, যেহেতু বিদ্যুৎ ধারার মান সমান থাকে, তাহলে কি প্রত্যেকটাতেই বিদ্যুৎ ধারার মান একই পরিমাণ যাবে। সেটা কত? 0.5 অ্যাম্পিয়ার, 0.5, 0.4, তাই না? তাহলে আমার সঠিক অ্যান্সার কি হবে? 0.6, তাই না? চলো, তোমরা যারা যারা 0.6 করে এসছো, একদম তোমাদের সঠিক অ্যান্সার আছে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। দেখো বলছে কি, তড়িৎ চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয়ের জন্য কোন সূত্র ব্যবহার করা হয়? এটা হচ্ছে ম্যাক্সওয়েলের ডান হাতের বুড়ো আঙুলের নিয়ম, ঠিক আছে? দেখো ম্যাক্সওয়েলের ডান হাতের বুড়ো আঙুলের নিয়ম কি বলছে, একটা পরিনালিকা আছে যেখান দিয়ে, মানে পরিনালিকা আছে ধরো, এবার এখানে যদি আমি পরিনালিকাটাকে ধরি, তো বুড়ো আঙুলটা এইভাবে ধরো রেখেছি, আর বাকিটা আঙুল দিয়ে এইভাবে আমি ধরে রেখেছি সবটাকে, ঠিক আছে? এইভাবে আমি ধরে রেখেছি পরিনালিটাকে। তাহলে কি বলছে, এই যে বুড়ো আঙুলের যে দিকটা আছে এটা কি তোমার ইলেকট্রিক কারেন্টের দিককে দেখাবে, আর এই যে যে আঙুলগুলো মুড়ে আছে সেই আঙুলগুলো তোমার ম্যাগনেটিক ফিল্ডকে দেখাবে, ঠিক আছে? এটাই তোমাকে জিজ্ঞেস করছে। আচ্ছা, কুলম্বের সূত্র কি বলে? কুলম্বের সূত্র বলছে যখন দুটো আধান Q1 আর Q2, দুটো আধান আছে একে অপরের থেকে কত আর দূরত্বে আছে, তাহলে তাদের মধ্যে যে বল লাগবে সেটা হবে দুটো আধানের গুণফলের সমানুপাতিক এবং তার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কেমন? আচ্ছা, ফ্লেমিং এর বাম হাতের নিয়ম কি বলে? বলছে যদি বাম হাতের 3টা আঙুল, একটা হচ্ছে বুড়ো আঙুল, তার পাশেরটা হচ্ছে তর্জনী, আর তার নিচেরটা হচ্ছে কি? মধ্যমা, এই 3টা যদি একে অপরের থেকে সমকোণে থাকে, তাহলে বুড়ো আঙুল কি? বলকে দেখাবে। তারপর এই তর্জনী কি হবে? এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডকে দেখাবে। আর মিডিল ফিঙ্গার কাকে দেখাবে?
এটা হচ্ছে তোমার ইলেকট্রিক কারেন্টের দিককে দেখাবে, তাই না? এটা হচ্ছে ফ্লেমিংয়ের বাম হাতের নিয়ম, জানো তোমরা প্রত্যেকে। আর ফ্লেমিংয়ের বাম হাতের নিয়মে কোনটা চলে? মোটর, ঠিক আছে। মোটর হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়মের আধারে তৈরি একটা প্রযুক্তি। ফ্লেমিংয়ের ডান হাতে কি বলে? এটাও বলছে যে ধরো ডান হাতের 3টা আঙুল, বুড়ো আঙুল, তার পাশেরটা হচ্ছে তর্জনী আর মধ্যমা, যদি একে অপরের থেকে 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে তর্জনী বলকে দেখাবে, তারপর বুড়ো আঙুল কি বলকে দেখাবে, তর্জনী কি ম্যাগনেটিক ফিল্ডকে দেখাবে, কিন্তু এই যে তো মিডিল ফিঙ্গার আছে, তোমার ইএমএফ কে দেখাবে, ঠিক আছে। কাকে দেখাবে? ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। ফ্লেমিংয়ের বাম হস্ত আর ডান হস্ত নিয়মের পার্থক্যই হচ্ছে ইএমএফ, ঠিক আছে। আচ্ছা, এই ডান হাতের নিয়ম দিয়ে আমরা কি মানে কাকে কোন বিষয় জানতে পারি? সেটা হচ্ছে জেনারেটর, জেনারেটর, ঠিক আছে, জেনারেটর। তো দেখো, বাম হাতে ম আছে, ম দিয়ে মোটর, ঠিক আছে, আর ডান হাতে হয়ে গেল জেনারেটর। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো সেম কোশ্চেন একটু আগে আমি তোমাকে করালাম না? যারা যারা 16 তারিখ থার্ড শিফটে পরীক্ষা দিয়েছো, তারা তুমি বলো এই কোশ্চেনটা তোমাদের এসেছিল কিনা। আর যারা মানে ফার্স্ট শিফটে কিংবা সেকেন্ড শিফটে পরীক্ষা দিয়েছো, তাদেরও তোমরা দেখে বলো এই কোশ্চেনটা এসেছিল কিনা। দেখো একই দিনে একই কোশ্চেন রিপিট হচ্ছে, আর এটা আজকে না, যে আজকেই মানে 16 তারিখে রিপিট হয়েছে, আগেও রিপিট হয়েছে এটা অনেকবার, আমি তোমাকে করিয়েওছি। তো দেখো, জে থমসন কিসের আবিষ্কার করেছিলেন? তখন তো বললাম আমি, পেন সমান সমান কি, পেন সমান সমান জিটিসি, প্রোটন গোল্ডস্টিন, ইলেকট্রন থমসন, নিউট্রন চ্যাডউইক, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দেখো। দেখো এই গ্রাফের অঙ্কটা তোমাদের ডেলি তোমাদের একটা করে প্রশ্ন আসছে। আজকে কি এসছে দেখি। বলছে সময়ের সাথে বেগ স্থির থাকলে রাস্তায় অভিন্ন গতিতে চলাচল যানবাহনের বেগ সময় গ্রাফ কি হবে? দেখো একটা বেগ সময় গ্রাফ আমি এখানে, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে আমার এক্স এক্সিস, তাই তো। বলছে কি, আর এই জায়গাটায় যেটা রেজাল্ট তৈরি হবে সেটা কি হবে? ত্বরণ, তাই না? যদি এই কোণা থেকে এরকম সোজাসুজি বেরিয়ে যায়, তার মানে কি এক সমান ত্বরণ। এটা কি এক সমান ত্বরণ। এইভাবে যদি উপরের দিকে ওঠে, এটা কি হচ্ছে? ত্বরণ বাড়ছে। এইভাবে যদি নিচের দিকে নামে, ঠিক আছে, তার মানে কি ত্বরণ কমছে। এইভাবে যদি এক সমানভাবে চলে, তার মানে কি এটা এখানে শূন্য ত্বরণ। শূন্য ত্বরণ মানে কি এক সমান বেগ, ঠিক আছে। শূন্য ত্বরণ, এটাকে আমি 5 ধরে নিলাম। এইখানে একটা লাইন হয়, এটাকে বলা হয় কি স্থির সময়, কিন্তু স্থির সময় তো কোনো স্থির হতে পারে না, তাই এটা কি, এটা একটা অসম্ভব অবস্থা। এবার দেখো কি বলছে, বেগ যদি স্থির থাকে রাস্তায় অভিন্ন গতিতে মানে এক সমান গতিতে চলা যানবাহনের বেগ সময়ের গ্রাফ কি হবে? দেখো এক সমান গতিতে যখন চলছে, তখন কি একটা বেগের গ্রাফ একটা সরল রেখা দ্বারা প্রাপ্ত হচ্ছে কিনা? তো সরল রেখা কোথায় যায়? দেখো সমান্তরাল সরল রেখা না, সমান্তরাল সরল রেখা কখন হয়? যখন ত্বরণ শূন্য হয়। ধনাত্মক চাল সহ সরল রেখা, ঠিক। বক্ররেখা কখন? যখন বেগ পরিবর্তন হয়, মানে ত্বরণের পরিবর্তন হয়। নিচের দিকে ঢালু সরল রেখা তো হয়ই না, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা এসেছিল। দেখো বলছে কি, যদি কোনো তরঙ্গের কম্পাঙ্ককে দ্বিগুণ করা হয় তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? দেখো এখানে কি কি দেওয়া আছে আমাকে? কম্পাঙ্ক দেওয়া আছে, মানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে ল্যামদা। তাহলে বলো এমন কোন সূত্র আছে যেই সূত্রতে এফ আর ল্যামদা একসাথে আছে? তো আমি জানি তরঙ্গের যে বেগ মানে ভেলোসিটি অফ ওয়েভ যদি আমাকে বের করতে হয়, সেখানে আমাকে ফ্রিকোয়েন্সি আর ল্যামদা একে অপরের সাথে গুণ হয়, তাই না? এবার কি বলছে, তরঙ্গের কম্পাঙ্ককে দ্বিগুণ করা হচ্ছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? মানে এই দুটোর মধ্যেই যা খেলা হচ্ছে, এটা কিন্তু স্থির হয়ে আছে, তাই না? খেলা এর মধ্যে হচ্ছে। এবার দেখো আমি ধরে নিলাম এখানে ভি, আমি ধরে নিলাম ধরো 4, কেমন? তাহলে 4কে আমরা কিভাবে লিখতে পারি? 2 গুণ 2 লিখতে পারি 4কে। এবার চলো, এটা হয়ে গেল আমার ভেলোসিটি, এটা হয়ে গেল আমার ফ্রিকোয়েন্সি, এটা হয়ে গেল আমার ল্যামদা তরঙ্গ দৈর্ঘ্য। বলছে আমি তরঙ্গের কম্পাঙ্ককে দ্বিগুণ করা হলো। 4 তো 4ই আছে, এটা কোনো পরিবর্তন নাই, কিন্তু কম্পাঙ্ককে দ্বিগুণ করা হলো, তো 2 ছিল, এর দ্বিগুণ করলে কত হয়ে যাবে? 4। এবার বলো এখানে আমি এমন কি সংখ্যা রাখবো যাতে এইখানে আমার 4 আসে? তো তোমরা বলবো 1 রাখতে হবে, তাহলেই 4 চলে আসবে। এবার এই একটা দেখো, এখানে 2 ছিল, এখানে 1 হয়ে গেল, এটা যেমন ডবল হচ্ছে, তো এটা কি হচ্ছে? অর্ধেক হয়ে যাচ্ছে, তাই না? তার মানে কি কম্পাঙ্ককে যদি দ্বিগুণ করতে হয়, তো তরঙ্গকে কত করতে হবে? অর্ধেক করে দিতে হবে। দেখো অপশন নাম্বার বিতে এটা আছে। তো তোমরা যারা যারা অপশন বি করে এসছো একদম ঠিক আছে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, অ্যাসিড যখন ক্ষারের সাথে বিক্রিয়া করে তখন কি তৈরি হয়? দেখো এই প্রশ্নটা কতদিন ধরে প্রশ্ন আসছে, প্রতিদিন এই প্রশ্নটা আসছে, অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে কি হয়, বিভিন্ন রকম ভাবে জিজ্ঞেস করছে। কিছুদিন আগে ওই এক্সোথার্মিক প্রক্রিয়া যে ছিল, সেটাও এইটারই জিজ্ঞেস করেছে, তাই না? দেখো অ্যাসিড ক্ষার যখন বিক্রিয়া করে তখন কি তৈরি হয়? লবণ আর জল, লবণ প্লাস জল। আর কি তৈরি হয়? আর তৈরি হয় তাপ, বলেছিলাম। দেখো এটা এটা তো একটা প্রশ্ন এসেছে, আরেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কি এসেছিল, যদি অ্যাসিড মেটাল অক্সাইড, মেটাল অক্সাইডের সাথে যদি অভিক্রিয়া করে তাহলে কি তৈরি করে? এখানেও হচ্ছে লবণ প্লাস জল তৈরি করে, এই প্রশ্নটা তোমাদের এসেছিল। আরেকটা প্রশ্ন তোমাদের এসেছিল, অ্যাসিড যদি মেটালের সাথে অভিক্রিয়া করে, শুধু ধাতুর সাথে, তাহলে কি হবে? লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে। এই প্রশ্নটা তোমাদের চলে এসছে, এই প্রশ্নটাও চলে এসছে, এই প্রশ্নটাও চলে এসছে, এই প্রশ্নটা ডেলি আসছে,
প্রতিদিন আসছে এই প্রশ্নটা, মানে কি কোশ্চেন রিপিট হচ্ছে। এই তিনটা তোমরা মনে রাখো, এই তিনটা থেকেই প্রশ্ন আসে। আচ্ছা, অ্যাসিড যখন ক্ষারের সাথে অভিক্রিয়া করে তখন সেটাকে কি বলে? নিউট্রিলাইজেশন রিয়াকশন, মানে কি উদাসীনীকরণ, উদাসীনীকরণ, ঠিক আছে, নিউট্রিলাইজেশন। কেমন? তো চলো তোমার দেখো সঠিক অ্যান্সারটা কি আছে, চলো দেখে নিই। কি বলছে দেখো, শুধু লবণ তৈরি হয়? শুধু কি লবণ তৈরি হয়? না, লবণ জলের সাথে তাপ তৈরি হয়। শুধুমাত্র জল তৈরি হয়? একদম না। বলছে লবণ আর জল তৈরি হয়। হ্যাঁ, লবণ আর জল তৈরি হয়। দেখো তাপ অপশনে দেখা নেই, তাই আমি তাপ দিইনি। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা পরীক্ষাতে এসেছিল। তো সঠিক অ্যান্সার তোমার কি হলো? অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেনটা দেখো। দেখো বলছে কি, ক্যালসিয়াম অক্সাইড এবং জল একত্রিত হয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করছে। এটি কোন ধরনের অভিক্রিয়া? এটা হচ্ছে কম্বিনেশন অভিক্রিয়া। কম্বিনেশন অভিক্রিয়াতে কি হয়, যখন সিঙ্গেল প্রোডাক্ট মানে সিঙ্গেল অভিকারক মিলে যখন একটা সিঙ্গেল প্রোডাক্ট তৈরি করে, যখন সিঙ্গেল মানে দুটো অভিকারক মিলে একটা সিঙ্গেল প্রোডাক্ট তৈরি করে, সেটাকে আমরা কম্বিনেশন রিয়াকশন বলি। দেখো এখানে কি বলেছে, ক্যালসিয়াম অক্সাইড CaO, ক্যালসিয়াম অক্সাইড এর সূত্র এটা, প্লাস জল H2O, ঠিক আছে, জল যখন অভিক্রিয়া করছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের নির্মাণ করছে, এর সূত্র কি CaOH2, ঠিক আছে। এবার দেখো কি তৈরি হয়, এখানে যা অভিকারক আছে সেম প্রোডাক্ট তৈরি হবে, এর বাইরে কিছু তৈরি হবে না, ঠিক আছে। এখানে দেখো ক্যালসিয়াম কটা আছে, ক্যালসিয়াম একটা আছে, ক্যালসিয়াম এখানে আমার একটা আছে। অক্সিজেন কটা আছে, এখানে একটা আছে। দেখো হাইড্রোজেন কটা আছে, এখানে দুটো আছে। আর এখানে অক্সিজেন কটা আছে, একটা আছে, তাই তো। এবার দেখো যে প্রোডাক্টটা তৈরি হয়েছে তার মধ্যে দেখো সব সমান আছে। ক্যালসিয়াম দেখো এখানে একটা আছে, ক্যালসিয়াম দেখো এখানেও একটা আছে। দেখো অক্সিজেন এখানে কটা আছে, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, দুটো অক্সিজেন। তো দেখো হোল টু মানে কি, এটাও দুটো এটাও দুটো, তাহলে অক্সিজেন দুটো দুটো আমার মিলে গেল। এবার দেখো এখানে হাইড্রোজেন দুটো আছে, তাহলে মানে কি এখানেও দেখো হাইড্রোজেনও দুটো আছে। এইচে তো হোল টু মানে এটাও দুটো আছে, ঠিক আছে। তার মানে কি এখানে যা আছে এখানেও তাই আছে। কেমিক্যাল রিয়াকশনে তোমাকে এই জিনিসটাই করতে হয়, ঠিক আছে। একটু আগে তোমাকে যে ওই ক্যালসিয়াম কার্বনেটের উদাহরণটা দিলাম, সেম এই প্রসেস, ঠিক আছে। কেমিক্যাল রিয়াকশন মানে কি দুটো আছে, চিহ্ন পরিবর্তন করে করে করতে হয়, মানে চিহ্ন না, এটাও এখানে চলে যাবে, এটা এখানে চলে আসবে, এইভাবে কেমিক্যাল রিয়াকশন হয়। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। দেখো কি বলছে, রক্তের কোন উপাদান কার্বন ডাই অক্সাইড ও নাইট্রোজেন যুক্ত বর্জ্য পদার্থ পরিবহন করে? রক্তের কোনো জিনিস পরিবহন করার কাজ হচ্ছে প্লাজমার, ঠিক আছে। লোহিত রক্তকণিকা কি করে? এটার সংখ্যা কত হয়? 50 থেকে 55 লাখ এটা সংখ্যা হয়, ঠিক আছে। এটার জীবনকাল যদি জিজ্ঞেস করে, 120 দিন এর জীবনকাল হয়। এর রক্ত মানে লোহিত কণিকার রং কি হয়? লাল হয়। কেন লাল হয়? কারণ এর মধ্যে হিমোগ্লোবিন পাওয়া যায়। আচ্ছা, এর যদি তোমাকে জিজ্ঞেস করে দেখতে কেমন হয়, তাহলে বলবো কি বায়ো কনকেভ দেখতে হয়, বায়ো কনকেভ, ঠিক আছে, কনকেভ, বায়ো কনকেভ দেখতে হয়। আচ্ছা জিজ্ঞেস করো, যদি যদি জিজ্ঞেস করে RCB মানে RBCর মৃত্যু কোথায় হয়, তাহলে তোমরা বলে স্পিলিনে মৃত্যু হয়, স্পিলিন, ঠিক আছে। স্পিলিনে RCBর মৃত্যু হয়, এই জন্য স্পিলিনকে মানে RBCর কি বলে, কবরস্থান বলা হয়, ঠিক আছে। আর স্পিলিনকে ব্লাড ব্যাংকও বলা হয়। কেমন? চলো এ যদি আমাকে বলে শ্বেত রক্তকণিকা মানে WBC যদি বলে, তো এটার সংখ্যা কথা হচ্ছে 8,000 থেকে 10,000, ঠিক আছে, 8,000 থেকে 10,000। আচ্ছা এর যদি জীবনকাল জিজ্ঞাসা করে, তো এর জীবনকাল হচ্ছে ধরো, যদি যারা পুরাতন হয়ে যায়, পুরাতন RBC, তার হচ্ছে 2 থেকে 3 দিন। আর যারা নতুন থাকে তার হচ্ছে 10 থেকে 12 দিন। কেমন? 10 থেকে 12 দিন থাকে। আর RBCর কাজ মানে WBCর কাজ কি, WBCর কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করা, রোগ প্রতিরোধ করা, ঠিক আছে। এই জিনিসগুলো তোমার মনে রাখবে, এগুলো তোমাদের পরীক্ষাতে আসে। প্লেটলেটস কি হয়? প্লেটলেটস হচ্ছে, এটা সাধারণত আমাদের শরীরে 2.5 লাখের মতো থাকে, ঠিক আছে। 2.5 লাখ থেকে 3 লাখের মতো থাকে। আর এটা শুধুমাত্র স্তন্যপায়ীদের মধ্যে থাকে, স্তন্যপায়ীদের মধ্যে প্লেটলেট পাওয়া যায়। কেমন? এর যদি জীবনকাল জিজ্ঞাসা করে, কত? 3 থেকে 5 দিন এর জীবনকাল। আচ্ছা এটা কি করে, রক্তকে না জমতে মানে রক্তের ভিতরে শরীরকে মানে কি বলবো ঘন করতে সাহায্য করে, ঠিক আছে। অর্থাৎ জমতে সাহায্য করে। ধরো কোথাও কেটে গেল, কেটে যাওয়ার পর ওখান থেকে রক্ত বেরিয়ে যায় কি না, ওই যে রক্ত যা বেরাচ্ছে ওই রক্তটাকে জমানোর জন্য প্লেটলেট সাহায্য করে, ঠিক আছে। এই প্লেটলেট সব থেকে যখন বেশি প্রভাবিত হয় যখন মানুষের ডেঙ্গু হয়, তাই না। দেখবে ডেঙ্গুর সময় প্লেটলেটই কমতে থাকে, মানে এমন কমে যায় যে মানুষ পৃথিবী ছেড়ে চলে যায়। তখন কি হয়, বাইরে থেকে প্লেটলেট চালাতে হয়, তাই না। তো এই ছিল তো সঠিক অ্যান্সার কি, সঠিক অ্যান্সার হচ্ছে তোমার প্লাজমা হচ্ছে সঠিক অ্যান্সার। কেমন? যারা হচ্ছে পরিবহন মানে রক্তের মধ্যে পরিবহনের কাজ কে করে বিভিন্ন জিনিস, সেটা হচ্ছে প্লাজমা। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা এসেছিল। দেখো সেম কোশ্চেন এসছে তোমাদের পরীক্ষাতে, সেম কোশ্চেন একটু আগে করালাম, দেখো ওই কোশ্চেনটা দেখো ছোট করে আবার দিয়ে দিয়েছে, যে অভিন্ন গতির বেগ কি বললাম, সরল রেখা দ্বারা প্রাপ্ত হয়, তাই না। সময় অক্ষের সমান্তরাল বেগ কখন হয়, যখন কি হয়, ওই ত্বরণ শূন্য হয় বা বেগ এক সমান হয়, বেগ সমান, ঠিক আছে। এখানে কিন্তু অভিন্ন গতির কথা বলেছে, তাই এটা সরল মানে এক সমান ত্বরণ যেটা হয়, তাই না। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসছে। দেখো কি বলছে,
উত্তল দর্পণে বস্তুটি অসীম অবস্থানে থাকলে কি ধরনের প্রতিচ্ছবি তৈরি করবে? এটা হবে ভার্চুয়াল, সোজা এবং অত্যন্ত ক্ষুদ্র। কেমন? এটা তোমাদের মনে রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা পরীক্ষাতে এসেছিল তোমাদের, আর এই কোশ্চেনটা দেখো প্রতিদিনই আসছে। উত্তল দর্পণ আজকে এসছে, অন্য দিন অবতল দর্পণ আসে, আজকে উত্তল দর্পণ দিয়েছে। চলো নেক্সট দেখো, দেখো এটা থার্ড শিফটের লাস্ট কোশ্চেন আছে। কি বলছে, কোন লেন্সকে অভিসারী লেন্স বলা হয়? এটা উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। কেন? উত্তল লেন্স সব আলোকে একটা নির্দিষ্ট জায়গায় কেন্দ্রিত করে, ঠিক আছে। উত্তল লেন্সকে আর অবতল দর্পণকেও কিন্তু অভিসারী লেন্স বলা হয়। কারণ অবতল দর্পণও কি করে, সব মানে আলোকে একটা নির্দিষ্ট বিন্দুতে ফোকাস করে। কেমন? আজ উত্তল লেন্স কোথায়? উত্তল লেন্স হচ্ছে দেখো, কাছের জিনিসকে দেখার জন্য সবসময় উত্তল লেন্সকে ব্যবহার করা হয়। কি জন্য? কাছের বস্তুকে দেখার জন্য উত্তল লেন্সের ব্যবহার করা হয়। আর কি, ধরো কি বলবো, মানুষের চোখে কোন লেন্স লাগানো থাকে? উত্তল লেন্স। কুয়াশার বিন্দু কোন লেন্সের মতো কাজ করে? উত্তল লেন্সের মতো কাজ করে, তাই না? অবতল লেন্স কাকে বলে? অবতল লেন্স হচ্ছে কি দূরের জিনিসকে দেখার জন্য ব্যবহার করা হয়। দূরের জিনিসকে দেখার জন্য ব্যবহার করে। অবতল লেন্স মানে লেন্সের তৈরি হওয়া প্রতিবিম্ব কি হয়? সর্বদা তোমার মানে ভার্চুয়াল হবে, সোজা হবে, আর বস্তুর আকারের চেয়ে ছোট হবে। কি বললাম? ভার্চুয়াল, সোজা, আর বস্তুর আকারের চেয়ে ছোট। কিন্তু উত্তল লেন্স কি হবে? এটা হবে কি বাস্তবিক হবে, ঠিক হবে, উল্টো হবে। এটা ছোটও হতে পারে, বড়ও হতে পারে, আর সমানও হতে পারে, ঠিক আছে, বস্তুর সমানও হতে পারে। নলাকার লেন্স কিসে লাগানো হয়? এটা যখন চোখে যখন অবিন্দুকতা রোগ হয়, অবিন্দুকতা মানে কি, কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকা বা শুয়ে থাকা রেখার মধ্যে অন্তর করতে পারে না, পার্থক্য করতে পারে না, তখন এই নলাকার লেন্স লাগানো হয়, ঠিক আছে। সমতল লেন্স বলে কিছু হয় না, সমতল দর্পণ হয়, ঠিক আছে। আচ্ছা মনে রাখবে, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব আর হচ্ছে কি বলে ওটাকে, ফোকাস দূরত্ব আর ক্ষমতা দুটোই কিন্তু পজিটিভ হয়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। চলো এটা তো হয়ে গেল, থার্ড শিফট তোমার কমপ্লিট হয়ে গেল। এবার আমরা করব 17 তারিখ ফার্স্ট শিফটের কোশ্চেন, ঠিক আছে। চলো নেক্সট দেখা যাক ওই মানে তো চলো এবার আমরা করব 17 তারিখ ফার্স্ট শিফটের কোশ্চেন করবো, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেন যেটা আমাদের ছিল, দেখো প্রথম প্রশ্ন কি বলছে, নিচের কোনটির মাধ্যমে এইচআইভি বা এইডস ছড়ায় না? অসংরক্ষিত অরক্ষিত যৌন মিলন এটাতে ছড়াবে, সংক্রমিত সূচ ব্যবহার করলেও ছড়াবে, সংক্রমিত রক্ত সঞ্চালন করলেও বেরাবে, এই তিনটাতেই বেরাবে মানে বাড়বে। কিন্তু এইচআইভি রোগীকে জড়িয়ে ধরলে তোমার এইচআইভি রোগ হবে না, ঠিক আছে। আচ্ছা এইচআইভি বা এইডস, এইডসের যদি ফুল ফর্ম জিজ্ঞেস করে, AIDS, এটা তোমাদের পরীক্ষাতে আসে, ঠিক আছে। এইডস এর ফুল ফর্ম হচ্ছে অ্যাকিউট ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম, ঠিক আছে। কি বললাম? অ্যাকিউট ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। আর এইচআইভি যদি জিজ্ঞেস করে, এইচআইভির ফুল ফর্ম যদি জিজ্ঞেস করে, হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস, হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। কেমন? এই তিনটা তোমার মনে রাখবা। এই দুটো এইডস থেকে তো এই তো ফুল ফর্ম তো জিজ্ঞেস করা হয়ে গেছে অলরেডি। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো এখানে আমি লিখেও দিচ্ছি, দেখো বলছে কি এইচআইভি এইডস, এইচআইভি বা এইডস ভাইরাস শরীরের তরল পদার্থ যেমন রক্ত, বীর্য, যোনি তরল, বুকের দুধ ইত্যাদির মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ভাইরাস সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়ায় না, যেমন কি আলিঙ্গন, হাত মেলানো, একসাথে বসা, খাবার খাওয়া, এসব মাধ্যমে রোগীকে জড়িয়ে ধরা, এসবের মাধ্যমে ছড়ায় না। কেমন? তো সঠিক অ্যান্সার তোমার কি ছিল? যে এইসব যেগুলো একটাতে দেখো হাত মেলানো বা আলিঙ্গন কিছু দিয়েছে, পরের শিফটগুলো দেবো এই কোশ্চেনই দিবে, কিন্তু দেবো এগুলো অপশন কিছু একটা দিয়ে দিবে। বুঝলে তো? দেখছোই তো, কোশ্চেন সেম থাকছে, শুধু একটু ভাষা চেঞ্জ করে দিয়ে দিচ্ছে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। দেখো বলছে কি, যে পেট্রোলিয়াম কি নবায়নযোগ্য সম্পদ নাকি অনবায়নযোগ্য সম্পদ নাকি জৈব জ্বালানি নাকি পারমাণবিক জ্বালানি, ঠিক আছে। দেখো পেট্রোলিয়াম কি, দেখো নবায়নযোগ্য সম্পদ কি, এমন সম্পদ যেটা কখনো শেষ হবে না, যেমন কি সূর্য শক্তি মানে সৌরশক্তি কখনো শেষ হবে না, বায়ু শক্তি কখনো শেষ হবে না, তারপর হচ্ছে তোমার কি বল জলবিদ্যুৎ কখনো শেষ হবে না, তাই না? এইসব জিনিস কখনো শেষ হবে না। কিন্তু শেষ হবে কি অনবায়নযোগ্য উদ্ভিদ মানে অনবায়নযোগ্য সম্পদ যেটা, সেটা তোমার শেষ হয়ে যাবে। এর মধ্যে কি কি পড়ে দেখো, মানে যত হচ্ছে তোমার পরমাণু যে এগুলো হয়, পরমাণু দিয়ে যেসব জিনিস তৈরি, মানে ইউরেনিয়াম একটা সময় শেষ হয়ে যেতেই পারে, পেট্রোলিয়াম একটা সময় শেষ হয়ে যেতেই পারে, তাই না? তাহলে পেট্রোলিয়াম কি হলো? এটা অনবায়নযোগ্য সম্পদ হয়ে গেল। কেমন? চলো পারমাণবিক জ্বালানি যদি বলে তাহলে কি, এটা হচ্ছে ইউরেনিয়াম, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। দেখো কি বলছে, কোন সূচকটি অ্যাসিটিক মাধ্যমে বর্ণহীন এবং ক্ষারীয় মাধ্যমে গোলাপি হয়ে যায়? বলো এই কোশ্চেনটা আগের দিন এসছে কিনা। আর আবার দেখো 17 তারিখ ফার্স্ট শিফটে আবার সেম কোশ্চেন এসছে। মানে দেখছো কত কোশ্চেন তোমার রিপিট হচ্ছে। মানে ক্লাসটা যদি তুমি পুরোপুরি করো না, তুমি পরীক্ষা হলে গিয়ে দেখবা তোমার 4টা থেকে 5টা কোশ্চেন রিপিট আসছে।
আর প্লাস আমি তোমাকে যেগুলো ফ্যাক্ট বলছি না, সেই ফ্যাক্টগুলো খুব মন দিয়ে শুনবা। ওই ফ্যাক্ট থেকে দেখবা তোমার কত কোশ্চেন কমন চলে আসবে। এই শিফটেই এসছে, তোমাকে আমি দেখাবো, চলো। তো দেখো এই কোশ্চেনটা তো কি হলো, যে গোলাপি হয়ে যায় ক্ষারের মাধ্যমে, আর অ্যাসিডের মাধ্যমে বর্ণহীন হয়ে যায় কি ফেনফথলিন হয়ে যায়। আচ্ছা, মিথাইল অরেঞ্জ অ্যাসিডের সাথে কি হয় বলো? মিথাইল অরেঞ্জ হচ্ছে অ্যাসিডের সাথে কি হয়ে যায়, লাল, কেমন? আর বেসের সাথে কেমন হয়ে যায়? বেসের সাথে হয়ে যায় হলুদ। আচ্ছা, লিটমাস পেপার যদি পড়ি, লিটমাস পেপার অ্যাসিডের সাথে কি হয়ে যায়? লিটমাস পেপার মানে অ্যাসিড ব্লু থেকে রেড হয়ে যায়, ঠিক আছে? লিটমাস পেপার, ব্লু লিটমাস পেপার অ্যাসিডের সাহায্যে ব্লু থেকে রেড হয়ে যায়। BAR, এভাবে মনে রাখো, বার। ব্লু লিটমাস পেপার অ্যাসিডের সাথে অভিক্রিয়া করে রেড হয়ে যায়, কেমন? আর ক্ষারের সাথে অভিক্রিয়া করে কি হয়ে যায়, এটা মনে রাখবো BRB, ঠিক আছে? বেস যে আছে রেড থেকে ব্লু হয়ে যায়, কেমন? কি হয়, বেসে লিটমাস পেপার রেড থেকে ব্লু হয়ে যায়। তাহলে লিটমাস পেপার অ্যাসিডের সাথে কি হয়, ব্লু লিটমাস পেপারকে লাল করে দেয়, বার। আর এটা হচ্ছে BRB, বেস রেড থেকে ব্লু করে দেয় কাকে, লিটমাস পেপারকে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো কি জিজ্ঞেস করছে, যে নিচের কোনটি একটি স্যাচুরেটেড হাইড্রোকার্বন, ঠিক আছে? আচ্ছা, তোমাকে আমি স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড রিলেটেড কিছু মানে ডিটেলস তোমাকে বলে দিচ্ছি, তুমি কনফার্ম থাকো, তোমাদের পরের শিফটে এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। দেখো, এটা হচ্ছে কি স্যাচুরেটেড হাইড্রোকার্বন আর আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, দুটাই হচ্ছে কি অর্গানিক কেমিস্ট্রির একটা পার্ট, ঠিক আছে? প্রথমে আমি স্যাচুরেটেড বলছি, তারপর নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আনস্যাচুরেটেড, ঠিক আছে? আনস্যাচুরেটেড। দেখো, স্যাচুরেটেড হাইড্রোকার্বনে কি হয়, এখানে কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড হয়, ঠিক আছে? আর আনস্যাচুরেটেড মধ্যে কি হয়, এর মধ্যে দুটো হয়, এটাতে কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড হয়, আর কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড হয়, ঠিক আছে? কার্বন কার্বনের ট্রিপল বন্ড হয়। যত অ্যালকেন শ্রেণীর যত সদস্য আছে, অ্যালকেন, এবার মনে রাখো এটা হচ্ছে কেন, ঠিক আছে? এটা কেন, এটা হচ্ছে কিন, আর এটা হচ্ছে কাইন। এভাবে মনে রাখো, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। প্রথমে কি মানে ফার্স্ট হচ্ছে কি সিঙ্গেল, ডবল, তারপর ট্রিপল। প্রথমটা কি স্যাচুরেটেড সিঙ্গেল বন্ড হয়, আনস্যাচুরেটেড দুটো হয়, একটা সিঙ্গেল বন্ড, একটা ডবল বন্ড হয়, একটা ট্রিপল বন্ড হয়। যেটা মানে ডবল সিঙ্গেল বন্ড সেটাকে অ্যালকেন বলা হয়, কেন। যেটাকে ডবল বন্ড সেখানে অ্যালকিন বলা হয়, আর যেটা হচ্ছে ট্রিপল বন্ড তাকে অ্যালকাইন বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এর ফর্মুলা যদি তোমাকে বলো, এটা হচ্ছে CnH2n+2। সি বলো, CnH2n+2, ঠিক আছে? যদি অ্যালকিনের জিজ্ঞেস করে তাহলে কি হবে, CnH2n, CnH2n, কেমন? CnH2n। আর যদি অ্যালকাইনের জিজ্ঞেস করে তাহলে কি হবে, CnH2n-2, ঠিক আছে? এটা হচ্ছে তোমার অ্যালকাইনের ফর্মুলা। আচ্ছা, আর যদি কি বলে যে অ্যালকাইনের মধ্যে আর কি কি পড়ে, ঠিক আছে? এই তিনটা তো তোমরা মনে রাখলা। দেখো অ্যালকিনের মধ্যে কি পড়ে, সবটাই সেম রাখবো। দেখো একটা আমি তোমাকে বলছি, মানে মিথেন, ঠিক আছে? তারপরে ইথেন, 3 নম্বরে কি প্রোপেন, 4 নম্বরে কি বিউটেন, 5 নম্বরে কি হয় পেন্টেন, 6 নম্বরে কি হয় হেক্সেন, 7 নম্বরে কি হয় হেপটেন, আর 8 নম্বরে কি হয় অকটেন, ঠিক আছে? এটা হয়। এবার দেখো যখন অ্যালকেনের সাথে যাবে কি হয়, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, ঠিক আছে? এরকম হয়। যখন অ্যালকিনের সাথে যাবে তখন কি হয়, মিথিন, ইথিন, প্রোপিন, বিউটিন। যখন অ্যালকাইনের সাথে যাবেন কি হবে, মিথাইন, প্রোপাইন, ইথাইন, ব্রোমাইন, প্রোপাইন, এইসব হবে, ঠিক আছে? তো তুমি এটা মনে রাখবা কি করে, দেখো আমি যেভাবে মনে রেখেছি, মিথ, ইথ, প্রোপ, বিপে, ঠিক আছে? কি বললাম, মিথ, ইথ, প্রোপ, বিপে, হেক্সা, হেপ, অক্টে, হেক্সা, হেপ, অক্টে। মিথ, ইথ, প্রোপ, বিপে, হেক্সা, হেপ, অক্টে। মিথে হচ্ছে মিথেন, ইতে ইথেন, প্রোপে হচ্ছে, পিতে হচ্ছে প্রোপেন। মিথ, ইথ, প্রোপ, বিপে, বিউটেন আর পেন্টেন, ঠিক আছে? হেক্সা, হেপ, অক্টে, হেক্সেন, হেপটেন, অক্টেন, ঠিক আছে? এভাবে তোমরা মনে রাখবা। তো এখানে আমি কি যে জানতে চাইছি, নিচের কোনটি আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন? আনস্যাচুরেটেড কি হয়, কেন হয়, তার মানে কি কিন আর কাইন বাদ হয়ে গেল। বেনজিন কি হয়, আর তাহলে থাকলো কি প্রোপেন, এন এখানে পড়ে গেল, কেন কেন, তো সঠিক অ্যান্সার কি হলো তোমার, প্রোপেন হয়ে গেল। আচ্ছা, বেনজিনকে যদি বলে, বেনজিন কি, বেনজিনকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে, ঠিক আছে? অ্যারোমেটিক, অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয়, হাইড্রোকার্বন, ঠিক আছে? আচ্ছা, বেনজিন কিসে হয়, ড্রাই ওয়াশের জন্য বেনজিন ইউজ করা হয়, ড্রাই ওয়াশ, ঠিক আছে? ড্রাই ওয়াশের জন্য বেনজিনের ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে এটা কি করলাম, স্যাচুরেটেড আনস্যাচুরেটেড। তুমি লিখে নাও 100% তোমার এইবার থেকে এখানে স্যাচুরেটেড প্রতিদিনই আসছে, নেক্সটেও আসবে। এখানে আজকে কি অ্যালকেন এসছে, কালকে তোমার অ্যালকিন আসতে পারে, পরশু দিন অ্যালকাইন আসতে পারে। তো এই যে এটা বললাম, এটা তুমি একবার শুনলে আবার শুনে নাও, শুনে তুমি এটা তো মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে? এই ধরনের প্রশ্নই আছে, দেখছো না কত সহজ সহজ, শুধু জাস্ট একটু বেসিকটা জানবা, তোমার একদম দেখবা কোনো মানে কারো ক্ষমতা নেই তোমাকে আটকে দিবে। চলো নেক্সট কোশ্চেন দেখো।
দেখো কি বলছে, তড়িৎ তড়িৎ বিশোধন মানে ইলেকট্রোলাইটিক রিফিনিং এর মধ্যে প্রক্রিয়ায় ক্যাথোড নিম্নলিখিত কোন বিষয়টি দিয়ে তৈরি হয়। দেখো এই জিনিসটাকে তুমি জেনে নাও। দেখো কোনো জিনিস ইলেকট্রোলাইটিং করার জন্য কি করতে হয়, একটা ভোল্টামিটার নিতে হয়, ঠিক আছে। ভোল্টামিটারের মধ্যে দুটো পাত দিতে হয়, একটা হয় ক্যাথোড, একটা হয় অ্যানোড, ঠিক আছে। ক্যাথোডকে আমরা মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করি, অ্যানোডকে আমরা প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। এবার কি হয়, এবার ধরো আমি কোনো একটা ধাতু, ধরো আমি এখানে একটা এটা ধরো সোনা নিলাম, এটা ধরো চাঁদি নিলাম, ঠিক আছে। এবার আমি সোনাটাকে চাঁদির উপর চড়াবো, তাহলে কি করতে হবে, আমি এটা কথা বলবো, এবার তো যে কোনো জিনিস আমি ধরো জিঙ্ক চড়াবো লোহার উপর, তাহলে আমি এখানে কি যেই তরলটাকে নিব, মানে এর মধ্যে তো কিছু একটা নিতে হবে না, যেটাকে কি বলে বিদ্যুৎ অপঘটন বা কি বলে ওটাকে, ইলেকট্রোলাইসিস মেটেরিয়াল যেটাকে বলে। মোট কথা এর মধ্যে একটা জলীয় দ্রবণ থাকবে, ঠিক আছে। যে পরতটা আমি এর মধ্যে চড়াবো, অ্যানোড থেকে পরত আমি ক্যাথোডে চড়াবো, ঠিক আছে। যেটা চড়াবো সেটাকে আমাকে এই জলের মানে তরলটার মতো সেম জিনিস রাখতে হবে। এবার দেখো আমি যদি কোনো এটার পরত যখন আমি এটার উপর চড়াবো, ঠিক আছে, তার মানে কি এই জিনিসটাকে আমাকে খাঁটি হতে হবে। খাঁটি যদি না হয় তাহলে কি হবে, এই জিনিসটা হবে না। যেমন এটা কি এটা অশুদ্ধ একটা হয়ে থাকবে, অ্যানোড কি একটা অশুদ্ধ জিনিস হয়ে আছে, কারণ এখান থেকে সরিয়ে আমি এখানে নিয়ে আসবো, তাই না। এবার দেখো, এবার আমি কি করব, প্রথমে তো আমি দুটো, একটা অ্যানোড একটা ক্যাথোড নিলাম, যেটা আমি চড়াবো সেটাকে আমি অ্যানোডে রাখবো, আর যেটার উপর চড়াবো সেটাকে আমি ক্যাথোডে রাখবো। সেম ধাতুর আমি ইলেকট্রোলাইসিস মেটেরিয়াল নিব, ঠিক আছে। এরপর কি করব, আমি সবার প্রথমে হচ্ছে একটা অ্যানোড থেকে ধাতু যে আমি এই তরলটাতে যে প্রবাহিত করবো না, সবার প্রথমে কি এখানে আমি একটা বিদ্যুৎ ধারা দিব, ইলেকট্রিক দিব। এবার কি এখানকার যে মেটেরিয়ালসগুলো আছে, ধরো আমি সোনা চাঁদি যেটাই চড়াবো, সেটা কি হবে এই তরলটাতে চলে আসবে, ঠিক আছে। এই তরলটাতে আসার পর এখান থেকে কি হবে, পুরো মেটেরিয়ালটা এই অ্যানোডের উপর গিয়ে চিপকে যাবে। এবার কি অ্যানোডকে এই জন্য কি হতে হবে, যে প্রথমে তো খাঁটি হতে হবে, যেহেতু যখন এটা এখানে চিপকাবে তার মানে কি এটা যদি মোটা থাকে, তার মানে কি এটা মোটা থাকলে এর উপর এর চিপকাতে অসুবিধা হবে, আর পাতলা থাকলে কি সারাসার চিপকে যাবে। তার মানে কি এটা প্রথমে তো তোমাকে একটা খাঁটি নিতে হবে, দ্বিতীয়ত তোমাকে এটাকে পাতলা নিতে হবে, ঠিক আছে। তাহলে কি তোমার যখন এর মধ্যে বিদ্যুৎ ধারা প্রবাহিত করবা, ক্যাথোডে মানে অ্যানোডে যেসব মেটেরিয়ালস আছে সেইটা এই তরলের মধ্যে চলে আসবে, সেই তরল থেকে এই অ্যানোডের মধ্যে চিপকে যাবে, কেমন। এটাকে কি বলে, বিদ্যুৎ লেপন প্রক্রিয়া বলে, ঠিক আছে। এক কথা এটাকে বিদ্যুৎ লেপন প্রক্রিয়া। এই পুরো প্রক্রিয়াটাতে মানে যেই তরলটা আছে এর ঘনত্বের কোনো পরিবর্তন হয় না, বুঝলে তো। কিন্তু ক্যাথোডে জমা যে ধাতু আছে সেটা মোটা হয়ে যায়, আর অ্যানোড কি হয় ধীরে ধীরে পাতলা হয়ে যায়, ঠিক আছে। তো কি বলেছে, ক্যাথোড নিম্নলিখিত কোনটি দিয়ে তৈরি হয়, খাঁটি ধাতুর পাতলা পাত, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। দেখো এই প্রশ্নটাও তোমাদের কিন্তু রিপিটেড কোশ্চেনই একটা, বলছে বেগ সময় গ্রাফের নিচের ক্ষেত্রফলকে কি কি দিকে নির্দেশ করে, ডিসপ্লেসমেন্ট দিয়ে। আর আমি তোমাকে কি বলে দিয়েছিলাম, যদি গতি আর সময় থাকে তাহলে ক্ষেত্রফল কি মানে কি রিপ্রেজেন্ট করবে, সেটা হচ্ছে দূরত্বকে, তাই না। এটাও আমি তোমাকে বলে দিয়েছিলাম। তো এইটা দেখো দুদিন চলে এসছে, এবার এটা টাইম আসছে, তোমাদের কার ভাগ্যে এটা পড়বে দেখে নাও, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা এসেছিল। দেখো কি বলছে, ভর সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি ভুল। বলছে ভর সংখ্যা প্রোটন এবং নিউট্রনের যোগফল, এটা একদম ঠিক। বলছে একটি মৌলের আইসোটোপের ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হয়, এটাও ঠিক। বলছে প্রোটিয়াম এবং ডিউটোরিয়ামের পারমাণবিক ভর একই না, একই তো না, কেন, দেখো এই দুটো কি হাইড্রোজেনের আইসোটোপ, আর এখানে বলছে আইসোটোপের ভর সংখ্যা ভিন্ন হয়, আর তাহলে পারমাণবিক ভর এখানে এক কি করে হয়। যেমন দেখো হাইড্রোজেনের তিনটা মানে আইসোটোপ, প্রথমটা কি হচ্ছে প্রোটিয়াম, দ্বিতীয়টা কি হচ্ছে ডিটোরিয়াম, তৃতীয় নম্বরটি হচ্ছে ট্রাইটিয়াম, ঠিক আছে। প্রোটিয়ামকে আমার নবজাত হাইড্রোজেন বলা হয়, এটা হচ্ছে 1 1, মানে এর দেখো পারমাণবিক সংখ্যা এক, এর হচ্ছে এক মানে আণবিক ভর হচ্ছে এক। ডিউটোরিয়ামের কি এর পারমাণবিক সংখ্যা এক, কিন্তু এর হচ্ছে ভর সংখ্যা কত 2। এর দেখো এর হচ্ছে 3, মানে ট্রাইটিয়ামের কি হচ্ছে এর হচ্ছে পারমাণবিক সংখ্যা এক কিন্তু ভার সংখ্যা হচ্ছে কি 3, কেমন। তো তার মানে কি এদের দেখো ভর সংখ্যা সবার আলাদা আলাদা হয়। প্রোটিয়ামকে নবজাত হাইড্রোজেন বলা হয়, টিটোরিয়ামকে কি শীতলক হিসাবে ব্যবহার করা হয়, ট্রাইটিয়াম কি এটা একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, এটাও মনে রাখবা। তো বলছে ভর সংখ্যা সর্বদা একটা পূর্ণ সংখ্যা হয়, অবশ্যই ভর সংখ্যা পূর্ণ সংখ্যা হয়। তার মানে কি এটা তোমার একদম ভুল হয়ে গেল, সঠিক অ্যান্সার তোমার সি। যারা যারা সি করে এসছো একদম তোমাদের ঠিক আছে। তোমরা এই যে পরীক্ষাটা তোমরা যা দিয়েছো না 16 তারিখ আর 17 তারিখ, তোমরা আমাকে স্কোরটা একবার জানিও তো যে তোমরা কত নম্বর পেয়েছো, মানে এই সায়েন্সে কটা ঠিক হয়েছে তোমাদের, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো নিউমেরিক্যাল তোমাদের এসেছিল, বলছি একটি কাজ মানে যদি কাজটি 600 জুল হয়, সময় 3 মিনিট হয়, তাহলে শক্তি কত, তাই না। পি সমান সমান কি W/T, ডাব্লু আমাকে কত দিয়েছে 600 জুল, টি আমাকে কত দিয়েছে 3 মিনিট, কিন্তু এটাকে কি আমার সেকেন্ডে পরিণত করতে হবে, তার জন্য কি 60 দিয়ে গুণ করতে হবে, 60 দিয়ে এটা কেটে গেল 10 বার, তো 3 দিয়ে 10 ভাগ করি কত 3.33 ওয়াট। এটা আসলে তোমরা সবাই করে এসছো, তাই না। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো কি বলছে,
আলোর বিচ্ছুরণ কে আবিষ্কার করেছিলেন? আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেছিলেন নিউটন। আলোর বিচ্ছুরণ কি বলেছিলাম, কোনো কিছু রং বললেই সেটা আলোর বিচ্ছুরণ, ঠিক আছে। অ্যালবার্ট আইনস্টাইন কি দিয়েছিলেন, ইনি মানে হচ্ছে ভর সংরক্ষণের সূত্র দিয়েছিলেন, মানে কি ই সমান সমান mc স্কোয়ার, ঠিক আছে, আইনস্টাইন। তারপর তো গ্যালিলি কি তৈরি করেছে, এ হচ্ছে জড়ত্বের নিয়ম দিয়েছিল, ঠিক আছে, জড়ত্বের নিয়ম দিয়েছিল কে, গ্যালিলি। আচ্ছা, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল কি বলেছিল, এ হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটার সিদ্ধান্ত দিয়েছিল, ঠিক আছে। তো এটা তোমরা মনে রাখবা। চলো নেক্সট, তাহলে সঠিক অ্যান্সার কি হলো, স্যার আইজ্যাক নিউটন। চলো নেক্সট কোশ্চেন কি ছিল, দেখো কি জিজ্ঞেস করেছে, অ্যাসিড এবং ধাতব কার্বনেটের মধ্যে বিক্রিয়ার ফলে নিচের কোন পণ্যগুলি তৈরি হয়? এখনই বললাম লবণ আর হাইড্রোজেন গ্যাস, তাই না? লবণ আর জল কখন হয়, যখন ধাতু আর অ্যাসিড বিক্রিয়া করে, বা লবণ আর জল অ্যাসিড আর ক্ষার যখন বিক্রিয়া করে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। দেখো এই কোশ্চেনটাও তোমার কিন্তু রিপিট কোশ্চেন, দেখো 17 তারিখের প্রত্যেকটা কোশ্চেন তোমার রিপিট হয়েছে। তুমি এতক্ষণ যে 17 তারিখে দেখলে কটা কোশ্চেন তুমি রিপিট দেখতে পেলে বলো? প্রায় সবটাই। বলছি দেখো, রাদারফোর্ড সোনার ফয়েল পরীক্ষায় কোন কণাটি দুবার চার্জিত হয়েছিল এবং পরমাণুর কেন্দ্রের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল? দেখো এর আগের দিন আমি তোমাকে বলেছিলাম, তাও একবার বলে দিচ্ছি। দেখো রাদারফোর্ড কি নিয়েছিল, একটা সোনার ফয়েল নিয়েছিল, ঠিক আছে, সোনার ফয়েল নিয়েছিল। এবার ওর মধ্যে কি আলফা কিরণকে হিট করেছিল। তো কি দেখেছিল, যখন আলফা কিরণ, কিছু আলফা কিরণ সোজাসুজি মানে ওই সোনার পরতকে ভেদ করে চলে গেছিল, তাই তো। কিছু আলফা কিরণ ছিল যারা মধ্যবর্তী স্থান থেকে ধাক্কা খেয়ে একটু বিচলিত হয়ে গেছিল, ঠিক আছে। কিছু আলফা কিরণ ছিল যারা মধ্যভাগ থেকে ধাক্কা খেয়ে আবার রিটার্ন চলে এসেছিল। তো এর থেকে রাদারফোর্ড কি বুঝতে পেরেছিল, যে এর ভিতরে কোনো ভারী দ্রব্যমান, মানে কোনো ভারযুক্ত কোনো কিছু রয়েছে, সেটাকে ওর নাম কি দিয়েছিল, নিউক্লিয়াস, ঠিক আছে, মানে নিউক্লিয়াসের কেন্দ্র। তারপর যখন সে যখন রিসার্চ করলো, তার তখন হচ্ছে প্রোটন আর নিউট্রিয়নের খোঁজ হয়ে গেছিল। তখন বললো কি এর মধ্যে কি আছে না, নিউট্রন আর প্রোটন আছে, ঠিক আছে, নিউট্রন আর প্রোটন আছে, এই দুটোকে একসাথে সে বললো কি নিউক্লিয়ান, ঠিক আছে, কি বলো, নিউক্লিয়ান। তাহলে এবার কি বলো, রাদারফোর্ড সোনার ফয়েল পরীক্ষায় কোন কণাটি দুবার চার্জিত হয়েছিল এবং পরমাণুর কেন্দ্রের নিউক্লিয়াসে সংঘর্ষে লিপ্ত হয়েছিল, মানে কি এই যে গেল গিয়ে সংঘর্ষে ফেরত চলে এলো, সেটারই কথা বলছে। কোন কিরণ, এটা হচ্ছে আলফা কিরণ, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল পরীক্ষাতে। দেখো এই প্রশ্নটা তোমাদের এসেছিল, বলছে 1 কিলোওয়াট আওয়ার সমান সমান কত জুল। তো দেখো, কিলোর যদি আমি ভাঙি, এটা কি হবে, 1000 গ্রাম, ঠিক আছে। আচ্ছা, ওয়াটকে যদি আমরা ভাঙি কি হবে, জুল পার সেকেন্ড, এটাও তো ওয়াটের ফর্মুলা কিনা, ইন্টু আওয়ারকে যদি ভাঙি, ঘন্টাকে যদি আমরা ভাঙি, তো কত হবে, 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। দেখো এই সেকেন্ড দিয়ে এই সেকেন্ড কেটে গেল, তো থাকলো কত, এখানে 3টা শূন্য, এখানে 2টা শূন্য, 5টা শূন্য, মানে আমি লিখতে পারি 36 ইন্টু 10⁵ জুল। এবার তো এটাকে আমরা লিখতে পারি 3.6 ইন্টু 10⁶ জুল, লিখতে পারি না? এবার দেখো অপশানে কি কি আছে, প্রথম অপশন যেটা তোমার আছে, যেটা কি 3.6 ইন্টু 10⁴ জুল, এটা তো হবেই না, এটা কি, এটা বাদ। দেখো নেক্সট দেখো, 3.6 ইন্টু 10⁴ জুল, এটাও হবে না। 3.6, সবই 4 দেওয়া আছে, তো অপশনটাই ভুল আছে, বুঝলো তো। মোট কথা তোমার এই কোশ্চেনটা এসেছিল, তোমরা এই অ্যান্সারটা মনে রাখো, এই অ্যান্সারটা তোমাদের ইসে ছিল, ঠিক আছে, অপশনে ছিল। যারা যারা পরীক্ষা দিয়েছে তারা যদি তোমরা 3.6 ইন্টু 10⁶ যদি করে আসো, সঠিক আছে, ঠিক আছে। আর যদি 36 ইন্টু 10⁵ হবে, ঠিক আছে, যদি এটাও অপশনে থেকে থাকে তাহলে এটা আনসার হবে। এই দুটোর মধ্যে কোনো একটা ছিল, কেমন। চলো লাস্ট কোশ্চেন দেখো, যেটা আজকে আমাদের হচ্ছে। দেখো কি বলছে, একটি স্বতন্ত্র প্রতিধ্বনি শুনতে মূল শব্দ এবং প্রতিধ্বনির মধ্যে সর্বনিম্ন কত সময় ব্যবধান প্রয়োজন। তাও এখনই তোমাকে বললাম না, 0.1 সেকেন্ড। দেখো কোশ্চেন তোমাকে দিয়ে দিয়েছে। আর ডিস্টেন্স কত হতে হবে, 17.2 মিটার, ঠিক আছে, এটা তোমাকে মিনিমাম ডিস্টেন্স হতে হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের ছিল। তো দেখো ওটাই লাস্ট কোশ্চেন ছিল, বুঝলা, ওর পর আর কোশ্চেন ছিল না। তো দেখো আজকে আমরা যে কটা কোশ্চেন করলাম, টোটাল 4টা শিফটের কোশ্চেন করলাম, ওই জন্য ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল। তো দেখো আমাদের দেখো ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু আমাদের রিপিটেড প্রশ্ন আছে, তাই না, ম্যাক্সিমাম। প্লাস আমি যে এক্সট্রা ইনফরমেশনগুলো তোমাকে দিচ্ছি, সেই ইনফরমেশন থেকেও তোমাদের প্রশ্ন আসছে। তো তোমরা কি করবে, তোমাদেরকে বারবার বলছি, ম্যাথ, রিজনিং আর সায়েন্স এত হালকা আসছে যে তোমাদের কাট অফ বাড়িয়ে দিবে, এটাও মনে রাখো, এত হালকা আসছে। তো কি হচ্ছে,
তোমরা আমার যে কথা তোমাকে আমি ম্যাথের ক্লাস দিচ্ছি সেই ম্যাথের ক্লাসগুলো তুমি প্র্যাকটিস করো, যাদের রিসেন্ট পরীক্ষা আছে, ধরো 1 সপ্তাহের মধ্যে পরীক্ষা আছে। কেন? কারণ তোমাদের যে ফেজটা চলছে সেকেন্ড ফেজ চলছে, ঠিক আছে? ফার্স্ট ফেজের যে পরীক্ষা হয়েছিল সেখানকার প্যাটার্ন মানে একটু মানে প্যাটার্ন তো সবই সহজ, ওখান থেকে ধরো টাইপ 1 থেকে প্রশ্ন এসছে, তো তোমাদের ইসে কি টাইপ 2 থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে? এরকম ধরনের প্রশ্ন আসছে। তো কি হলো, এখন তোমাদের যাদের রানিংয়ে পরীক্ষা আছে 1 সপ্তাহের মধ্যে তাদেরকে বলবো পুরো ক্লাসটা, যেটা আমার ম্যাথের ক্লাস আছে সেটাও পুরোটা দেখে নিবা। একবার তো অলরেডি দেখে নিয়েছো, ক্লাসটা যদি নাও দেখো তুমি ওই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করে যাও, যেখানে অসুবিধা হচ্ছে তুমি বারবার ভিডিও দেখো, বারবার প্র্যাকটিস করো, ঠিক আছে? সায়েন্সও সেম, যেই সায়েন্সটা আমি তোমাকে পড়াচ্ছি, যেগুলো প্রশ্ন এসছে সেগুলো তো তোমাকে বলছি, প্লাস ওই প্রশ্নের রিলেটেড আমি তোমাকে যা যা ইনফরমেশন আছে, যেগুলো পরীক্ষাতে অলরেডি চলে এসছে প্রিভিয়াস ইয়ারে, টোটাল আমি তোমাকে সব কিছু বলছি, তাই না? তো তোমরা পুরো ক্লাসটা ভালো করে দেখো, প্রথম থেকে শেষ অবধি দেখো, ঠিক আছে? দেখার পর নেক্সট যেই পরীক্ষাটা মানে এটা হবে, শিফটে হবে, মানে 17 তারিখ, 1 তারিখ অবধি তো করে দিয়েছি, এবার 17 তারিখ ফার্স্ট শিফট, মানে সেকেন্ড শিফট, থার্ড শিফট বাকি আছে, আর 18 তারিখেরটা বাকি আছে। তো আমি এই সপ্তাহের মধ্যেই, যদি আমাদের একটু মাঝখানে একটু প্রবলেম হয়ে গেছিলো তো ওই জন্য একদিন আমি নিতে পারিনি, তো আমি এই সপ্তাহের মধ্যে যতগুলো এই সপ্তাহের পরীক্ষা আছে প্রত্যেকটাই শেষ করে দেবো, কেমন? তো তোমরা একদম বিনা টেনশন ছাড়া পড়াশোনা করো, বিন্দাস হয়ে পরীক্ষা দাও, কোনো ব্যাপার না, সব একদম ভালো হবে, ঠিক আছে? তো ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও, আর কোথাও যদি তোমার কোনো সমস্যা হয়ে থাকে তুমি আমাকে সেই জায়গাটায় কমেন্টটাতে ওই টাইমটা মেনশন করে দিও, আমি তোমাকে ঠিক রিপ্লাই করে দেবো, কেমন? তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।